আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের চিন্তা চক্রের সময়ের কালচিত্র অনুষ্ঠানে স্বাগতম। আমি মেহেদী হাসান রাসেল, চিফ ইন এডিটর, টিম চিন্তা চক্র। আজকের আলোচনার বিষয় ডিপ্লোমা ও প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, দ্বন্দ্ব ও দৃষ্টিভঙ্গি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন ফারহান রুদ্র জাকিব ভাই, রুয়েট 2021 সেশনের শিক্ষার্থী, প্রেসিডেন্ট রুয়েট ম্যাটেরিয়ালস ক্লাব, ভাইস প্রেসিডেন্ট বাংলা বিতর্ক রুয়েট ডিবেট ক্লাব। মোহাম্মদ ইরফানুল হাসান সাকিব ভাই, সাবেক শিক্ষার্থী ডুয়েট। সাখাওয়াত হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট 2021 সেশনের শিক্ষার্থী, সদস্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব, এবং ওমর ফারুক ভাইয়া, কুয়েট ডিবেটিং সোসাইটির এজিএস। সবাইকে স্বাগতম। তাহলে ভাইয়া আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। প্রথমে জানাবেন আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, শিওর। হ্যাঁ, আমাদের কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। আমি প্রথমে প্রশ্ন করব, বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিনিধিত্ব করছেন আমার যে দুই ভাই, ওমর ফারুক ভাইয়া এবং জাকিব ভাইয়া। যে কোনো একজন উত্তর দিতে পারেন, যিনি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবিগুলো আসলে কি কি ভাইয়া? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি তাহলে ফ্লোর নিচ্ছি যদি কোনো আপত্তি না থাকে কারোর। না, আমি কি ফ্লোর নিতে পারি কিনা অনুমতি চাচ্ছিলাম। ফারুক ভাইয়া কি বলেন? বলেন। জি। আচ্ছা, ঠিক আছে। তো শুরু করছি। আমি আগেই আমার পরিচয়টা আরেকবার যদি দেই, আমি ফারহান জাকিব, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। বিগত প্রায় ৬-৭ মাস যাবতই আমরা আসলে প্রকৌশলীদের যেই অধিকার, প্রকৌশলীদের যেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির ভিত্তিতে আসলে একটি আ আন্দোলন চালাচ্ছি, যা বর্তমানে প্রকৌশলী অধিকার আন্দোলন নামে আসলে পরিচিতি পেয়েছে। তো শুরু থেকে আসলে আমাদের এই আন্দোলনের যে ন্যায্যতা কিংবা অন্যায্যতা, যৌক্তিকতা, অযৌক্তিকতা যেটাই বলি না কেন, আসলে আলোচনার বাইরে গিয়েও যদি একটি নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলি, তো আসলে কিছু স্টেক হোল্ডার আছে, কিছু মেইন আমাদের কিছু দাবি আছে আসলে, যে কি, কি দাবি নিয়ে আসলে আমরা মাঠে নামছি এবং কেন নামছি। তো সেই জায়গাগুলো থেকে যদি আমি বলি, আমাদের আসলে আমরা মূলত ৩ টি দফা নিয়ে নেমেছি বা ৩ টি দফা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। আমাদের যেই ১ম যে দফাটা ছিল, সেটি ছিল আসলে যে যেই প্রকৌশল খাত রয়েছে, অর্থাৎ প্রকৌশল খাতের যেই ১ম এন্ট্রি পোস্ট, বিএসসি ইঞ্জিনিয়ারদের যে ১ম এন্ট্রি পোস্ট, যা বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী ৯ম গ্রেড, এই ৯ম গ্রেড কিংবা এখানে যেই সহকারী প্রকৌশলী বা সমমান পদ রয়েছে, সেখানে প্রবেশের জন্য সবাইকে অবশ্যই পরীক্ষা দিয়ে, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং তাকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এবং একই সাথে কোনো পদোন্নতির মাধ্যমে নয়, যেটাকে আমরা কোটা বলছি বা সংরক্ষিত আসন বলছি, অর্থাৎ কোনো পদোন্নতির মাধ্যমে নয়। এমনকি অন্য কোনো নামে বা সমমান কোনো পদ তৈরি করেও কোনোরকম কোনো পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে পরীক্ষা ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এটি হচ্ছে আমাদের ১ম দাবি, বা আমি যদি খুব সংক্ষেপে বলি, অর্থাৎ ৯ম গ্রেডে পরীক্ষা ব্যতীত কোনো প্রমোশনের সুযোগ থাকছে না। দ্বিতীয় দাবি যেটি হচ্ছে, সেটা হচ্ছে যে টেকনিক্যাল যেই ১০ম গ্রেড রয়েছে বা উপসহকারী প্রকৌশলী যাকে আমরা বলছি, বা যে সমমান যেই পোস্টগুলা রয়েছে, সেটাকে আমরা উন্মুক্ত করার দাবি জানাচ্ছি। অর্থাৎ এই ১০ম গ্রেডে আপনার বিএসসি প্রকৌশলী কিংবা বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী এখন পর্যন্ত স্বীকৃত ডিপ্লোমা প্রকৌশলী, যাকে আমরা মূলত ডিপ্লোমা মানে প্রকৌশলী মান্থনারাস ডিপ্লোমা টেকনিশিয়ান বলছি, যে ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছেন, উভয়কেই সম্পূর্ণভাবে সমান সুযোগ দিতে হবে। এখানে মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে যথাযথ পরীক্ষার মাধ্যমে তারা ১০ম গ্রেডে পরবর্তীতে প্রবেশ করবেন। ১০ম গ্রেডে যে চাকরিসমূহ রয়েছে, অর্থাৎ উভয়কেই পরীক্ষার সুযোগ করে দিতে হবে। এবং আমাদের যে সর্বশেষ যে দাবি, সেটা হচ্ছে যে আ বিএনবিসির যে কোড, সেই অনুযায়ী আসলে যেই বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি ব্যতীত অন্য কোনোভাবে ইনিয়ে বিনিয়ে যেকোনো জায়গায় কেউ প্রকৌশলী এই পদবিটি ব্যবহার করতে পারে। যদি তিনি ব্যবহার করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আমরা দৃঢ়পরিকর, এবং আমরা সরকারকে আসলে মূলত এই ৩ টি দাবি আমাদের পক্ষে তুলে ধরেছি। আমি যদি একটু সংক্ষেপ করে আরেকবার বলি, সেটা হচ্ছে যে আম ১ম দাবি যেটা, সেটা হচ্ছে, অর্থাৎ ৯ম গ্রেডে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষার মাধ্যমে আসতে হবে, এবং আপনাকে আরেকটি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ২,
দশম গ্রেড যাকে আমরা বলছি উপসহকারী প্রকৌশলী, সেই খাত থেকে উন্মুক্ত করে দিতে হবে, অর্থাৎ এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন, যার যোগ্যতা বেশি তিনি সেখানে পরবর্তীতে প্রবেশ করবেন। এবং তৃতীয়ত হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত এখানে নামের আগে কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে মোটা দাগে আমাদের 3 দফা দাবি। ইরফানুল হাসান সাকিব ভাই, আমরা তো হচ্ছে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো শুনলাম। এখন হচ্ছে ডিপ্লোমার শিক্ষার্থীরা কি মনে করে যে তাদের সকল দাবিগুলো কি যৌক্তিক, নাকি এটা বিএসসি শিক্ষার্থীদের অহংকার কিংবা অযৌক্তিক? ডিপ্লোমা শিক্ষার্থীরা এটা কিভাবে দেখে সাকিব ভাই? এটা কি আমি উত্তর দিব নাকি যে ডিপ্লোমার প্রতিনিধিত্ব করছে শাখাওয়াত হোসেন উনি উত্তর দিল? ভাই আপনি একটু আগে বলেন, আপনার চিন্তাধারা থেকে এটা কি মনে হয়? না, আমার কাছে প্রকৌশল পরিষদের যে দাবিগুলো, সে দাবিগুলো অনেকাংশে যৌক্তিক মনে হয়। যেমন প্রথম যে দাবি, সেটা হচ্ছে পদোন্নতির বিষয়টা। এইভাবে যে ঢালাওভাবে যে পদোন্নতিগুলো দেওয়া হয়, এটা আসলেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা বিএসসি যারা করছি, আমরা যারা উচ্চতর ডিগ্রি অর্জন করছি, এটা টোটালি ডিপ্লোমার যে সিস্টেম, সেই সিস্টেম যে ওরা যেভাবে প্রকৌশলী হয়ে যাচ্ছে, বা আপনি খুব অবাক হয়ে যাবেন যদি বিসিএস এর প্রিভিয়াস যে সার্কুলারগুলো আছে সেগুলো যদি আপনি পর্যালোচনা করেন। একসময় রোডস অ্যান্ড হাইওয়ে, যেটা হচ্ছে অ্যাট্রাকটিভ একটা জব বলা হয় বিসিএস এর, সেখানে 100 জনের সার্কুলার হইতো, এরপর 50 জন, 40 জন, 30 জন, 20 জন, সর্বশেষ যেটা নামতে নামতে এবার হয়ে গেছে সম্ভবত 10 থেকে 12 জন। কেন 12 জন হয়েছে? কারণ ডিপ্লোমারা এই পদোন্নতিটা নিয়ে নিছে। তাও কিভাবে পদোন্নতি নিয়ে নিছে আপনি দেখেন, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে বিসিএস ক্যাডারে। তাহলে ভাই, যারা বিএসসি ডিগ্রি অর্জন করলো, বছরের পর বছর পরিশ্রম করে বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করলো, তারা এন্ট্রি করতে পারতেছে না। পক্ষান্তরে যারা শুধুমাত্র ডিপ্লোমা পাস করছে, 4 বছর একটা কোর্স করছে, আপনি তাদেরকে সরাসরি বিসিএস এর পোস্টে বসায় দিচ্ছেন। মানে এটা তো, মানে এর চেয়ে অবিচারের আর কিছু হইতে পারে বলে আমার মনে হয় না। তো দ্বিতীয় যে বিষয়টা হইলো, প্রথম পদোন্নতির ক্ষেত্রে আপনি দেখেন চলমান কয়েকটা সার্কুলারের এক্সাম্পল আমি দিই। পানি উন্নয়ন বোর্ডের 40 থেকে 50 জনের একটা সার্কুলার চলছে। সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা এটাকে রিড করে স্থগিত করেছে। কেন স্থগিত করেছে? তাদের পদোন্নতি দিতে হবে। এই যে এভাবে সংকুচিত করতে করতে বিএসসি প্রকৌশলীদের ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ফেলতেছে কারা? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের পদোন্নতির মাধ্যমে। পদোন্নতিটাও যদি লিগ্যাল উপায়ে আসতো, পদোন্নতি সবার হবে, পদোন্নতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পদোন্নতি হইতে হবে একটা নিয়মতান্ত্রিক উপায়ে, একটা পরীক্ষার মাধ্যমে গিয়ে সে যদি ক্যাপাবল হয় সে পদোন্নতি পাবে। এটা কোনো বিষয় না। যে ক্যাপাবল সে পদোন্নতি পাবে। কিন্তু এখানে এককভাবে আপনি কোথাও 33%, কোথাও আপনি 50%, কোথাও 67%, আপনি এভাবে পদোন্নতি চাচ্ছেন। আপনি এলজিডিতে দেখেন, এলজিডির সার্কুলারটাও কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? শুধুমাত্র ডিপ্লোমারা তাদের পদোন্নতির জন্য এটা আটকে রাখছে। শুধু এই ক্ষেত্রে না, আপনি আরো দেখবেন, আপনি আরো অন্যান্য সেক্টরগুলোতে দেখবেন, সব সেক্টরে ওরা এমন ভাবে পদোন্নতি নিচ্ছে। আমরা যারা বিএসসি প্রকৌশলী, আমাদের কোনো পোস্টই নাই এখন, এন্ট্রি পোস্ট যেগুলো ছিল সবগুলো পদোন্নতি দিয়ে ব্লক করে দিই। তার ফলশ্রুতিতে আপনি দেখেন, আমরা যারা বিএসসি করতেছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য তো আমরা আমাদের যে একটা কাঙ্ক্ষিত একটা চাকরি ক্ষেত্র আছে, আমার একটা এক্সপেকটেশন আছে, আমার ফ্যামিলির একটা এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারতেছি। কেন ফুলফিল করতে পারতেছি না? আমাদের যে এন্ট্রি পোস্টগুলো আছে, সেই এন্ট্রি পোস্টগুলো 10ম গ্রেড থেকে ওরা সরাসরি পদোন্নতি নিয়ে নিয়েছে, যে পদোন্নতিটা আসলে কোনো অধিকাংশ ক্ষেত্রেই কোনো লিগ্যাল উপায় হচ্ছে না। সেকেন্ড দাবিটার বিষয়ে পরে আসতেছি। থার্ড দাবিটা হইল প্রকৌশল পরিষদের, সেটা হইল আইবির স্বীকৃতি ছাড়া কেউ কখনো ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। মানে এই দাবির সাথে আমার মনে হয় দ্বিমত পোষণ করাটা খুবই হাস্যকর একটা বিষয়। কারণ আপনি বিএসসি ইঞ্জিনিয়ার নাম, আপনি নামের আগে আপনি শুধু যদি ডিপ্লোমা করে যদি ইঞ্জিনিয়ার শব্দটা যদি প্রয়োগ করে দেন, মানে এটা আদৌ কোনো সুস্থ বিবেকবান মানুষকে এটা কখনো সমর্থন করতে পারে? এটা কোনোভাবে সম্ভব না। আমি মনে করি এই দুটো দাবিও একদম যৌক্তিক। এই দুটো দাবির ব্যাপারে কোনো দ্বিমত নাই আমার। সেকেন্ড যে দাবিটা, সেটা হলো 10ম গ্রেড উন্মুক্ত করার পক্ষে। আমি আমার জায়গা থেকে 10ম গ্রেড উন্মুক্ত করার পক্ষে আমি কোনো অবস্থাতেই না। আমি চাই 10ম গ্রেডটা ওদের জন্য সংরক্ষিত থাকুক, ডিপ্লোমা যারা করে তাদের জন্য সংরক্ষিত থাকুক। কেন সংরক্ষিত থাকুক? আমরা গ্রাউন্ডটা একটু বুঝতে হবে। দেখেন, ডিপ্লোমা করতেছে তারা হলো এসএসসির পরে
4 বছর পড়াশোনা করে তারা ডিপ্লোমা করতেছে। এখন ডিপ্লোমা কেন করতেছে ভাই? আমাদেরকে এই গ্রাউন্ডে একটু বুঝতে হবে। ডিপ্লোমা যখন করতেছে একটা স্টুডেন্ট এসএসসি পাশের পর সে চিন্তা করতেছে, সে দেখতেছে 4 বছর পরে আমার এই জব ফেসিলিটিস গুলো আছে। বাংলাদেশের সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান বা পলিটেকনিক আমরা যেটাই বলি না কেন, এখানে আপনার 55টা সরকারি পলিটেকনিক আছে, বেসরকারি আছে প্রায় 500টার মতো। আবার এখানে কিন্তু দুটো শিফট আছে। এইভাবে চিন্তা করলে প্রতি বছর কিন্তু লক্ষাধিক স্টুডেন্ট বের হচ্ছে বা লক্ষাধিক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তাহলে ভর্তিটা কেন হচ্ছে? তারা ভর্তি হচ্ছে কিন্তু তারা জানে তারা 4 বছর পরে গিয়ে 10ম গ্রেডটা, যেহেতু তারা স্পেশালাইজড একটা শিক্ষা অর্জন করছে, তাদের এটা কিন্তু এইচএসসি সমমানও না। কিন্তু এইচএসসি সমান হলে কিন্তু তাদের কোর্সটা হয়তো 2 বছরের কোর্স, তাহলে তাদের কোর্সটা হচ্ছে কিন্তু 4 বছরের কোর্স। 4 বছরের কোর্স হওয়ার কারণে তারা এই দৃষ্টিভঙ্গি থেকে তারা পড়াশোনা করছে ডিপ্লোমাতে। 4 বছরের পরে আমরা গিয়ে 10ম গ্রেডে আমাদের জন্য একটা ফেসিলিটিস আছে। সিমিলারলি আরেকটা বিষয় দেখেন, তারা 10ম গ্রেড করতে পারতেছে মানে এই নয় যে তারা বাকি সব গ্রেডগুলোতে করতে পারে। আপনি খেয়াল করে দেখবেন 10ম গ্রেডে আরো যে প্যারালাল যে পোস্টগুলো আছে, ধরেন সাব ইন্সপেক্টর পোস্ট আছে, তারপর আরো শিক্ষক নিবন্ধনের আরো বিভিন্ন পোস্ট আছে, 13 গ্রেডের প্রাইমারি পোস্ট আছে। এই কোনো জায়গায় কিন্তু তারা করতে পারে না। অর্থাৎ 11, 12, 13 আরো যে পোস্টগুলো আমরা বলি না কেন, এগুলোতে তারা করতে পারে না। কেন করতে পারে না? কারণ তাদেরকে এইচএসসির সমমানও বলে না, কিন্তু তাদেরটা হচ্ছে স্পেশালাইজড একটা 4 বছর একটা কোর্স। এই কোর্সের ফলশ্রুতিতে তারা যেটা করতে পারবে সেটা হলো তারা আপনার 10ম গ্রেডে আবেদন করতে পারবে। এই 10ম গ্রেডে যখন আপনি ওদেরকে এই রাস্তাটা সংকুচিত করে দিবেন, তাহলে এর আগে সরকার আসলে সিদ্ধান্ত দিতে হবে। সরকার এতগুলো ছেলেকে, লক্ষ লক্ষ ছেলেকে যে প্রতি বছর এই বিষয়টা বলে তাদেরকে বের করছে বা ওদেরকে এন্ট্রি নিচ্ছে ডিপ্লোমাতে, আপনি তাদেরকে তো একেবারে অতল একটা সাগরে তাদেরকে ভাসিয়ে দিচ্ছেন। আমি এখানে প্রকৌশল পরিষদের তাদের কোনো দোষ দিচ্ছি না, বা ডিপ্লোমা যারা করছে তাদেরও দোষ দিচ্ছি না। আমাদের সমস্যাটা আসলে কোন জায়গায় এটা বুঝতে হবে। আমাদের সমস্যাটা হলো আসলে গোড়ায় হচ্ছে আমাদের সমস্যাটা হলো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু দেখেন, গত 54 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে। আমাদের যখন আমরা এই দেশটা যখন স্বাধীন হলো তখন 1972 সালে ক্ষুদ্রাদি একটা শিক্ষা কমিশন গঠন হলো। এরপর পর্যায়ক্রমে আরো অনেকগুলো শিক্ষা কমিশন গঠন হয়েছে। আমরা 1978 সালের শিক্ষা উপদেষ্টা পরিষদ দেখেছি, 1987 সালে জাতীয় শিক্ষা কমিশন 11 নামে একটা কমিশন হয়েছে, সেটা দেখেছি আমরা। 97 সালে শিক্ষা প্রণয়ন কমিটি দেখেছি। 2009 সালে জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে একটা কমিটি হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা এমন একটা শিক্ষাক্রম এখনো দাঁড় করাতে পারি নাই, যার ফলে আজকে আমাদের বুয়েট, চুয়েট, রুয়েটের মতো মেধাবী বা দেশসেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আজকে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করতে হচ্ছে। কেন আন্দোলন করতে হচ্ছে? কারণ আপনি শিক্ষাক্রমকে এমনভাবে ঢেলে সাজান নাই বা ডিপ্লোমাদের ক্ষেত্রটাকেও আলাদা করে দেন নাই, যার ফলশ্রুতি তারা জানতে পারবে আমাদের লিমিটেশন কতটুকু বা আমাদের এন্ট্রি লেভেল কতটুকু। এর ফলে তারাও লাগামহীনভাবে পদোন্নতি নিচ্ছে। যখন যে টাইটেল মন চাচ্ছে তখন সেই টাইটেল, অনেক সময় এগুলো আমাদেরকে বিব্রত করে, অনেক সময় এই টাইটেলগুলো আমাদেরকে বিব্রত করে। তো যার ফলশ্রুতিতে আমার মনে হয় এই দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি এই ধরনের এখনো যদি উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে এই পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করবে। এখন এটার এই যে চলমান আন্দোলনের নেগেটিভ ইম্প্যাক্ট একটু দেখেন। এটার শুরুটা হলো কেমনে? শুরুটা আজকে 6-7 মাস যাবত আমাদের জাকিব ভাই এটা ক্লিয়ার করার চেষ্টা করেছে। 6-7 মাস আগে থেকে কিন্তু আন্দোলনটা চলছিল। বিএসসি প্রকৌশলীরা এটার জন্য স্মারকলিপি দিয়েছে, মানববন্ধন করেছে, এর বাইরে অনলাইন ক্যাম্পিং করেছে। সরকারের কোনো টনক নড়ে নাই। পাশাপাশি ডিপ্লোমা শিক্ষার্থীরাও মার খেয়েছে। আমরা দেখে গেছি কুমিল্লায় সেনাবাহিনীও লাঠিপেটা করেছে, অন্যান্য জায়গাগুলোতে ওরা অবরুদ্ধ করেছে, বিভিন্ন বিষয় অবরুদ্ধ করেছে। সর্বশেষ কোন সময় এসে সরকারের টনক নড়ল? যেদিন বিএসসি প্রকৌশলীরা অবস্থান কর্মসূচি নিল শাহবাগে। তাও তখনও যদি আমরা প্রকৌশল পরিষদের মাধ্যমে জানতে পেরেছি, তখন আমাদের প্রকৌশল পরিষদের সভাপতি ওয়ালিউল্লাহ ভাই একটা স্টেটমেন্ট দিয়েছিল, বললো আমরা সকাল থেকে অপেক্ষা করেছি সচিবালয়ে আমাদের সাথে কথা বলে কিনা। আনফরচুনেটলি তাদের সাথে বসার প্রয়োজনও মনে করে নাই। পরবর্তীতে কি হলো? এরপর তারা যমুনা অভিমুখে রওনা হলো। যমুনা অভিমুখে রওনা হওয়ার পরে যে নৃশংসভাবে হামলা করেছে পুলিশ, এটা অমানবিক, এটা কোনো মানবতার কাতারে পড়ে না। আমরা দেখেছি একটা শিক্ষার্থীকে কিভাবে মুখ চেপে ধরেছে। লজ্জাজনক হলো, মুখ চেপে ধরার পরে যখন আবার সেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, বললো এটা এআই জেনারেটেড। অথচ রিমার স্ক্যানার যারা আছে তারা একদম ক্লিয়ার বলেছে আসলে এটা কোনো এআই জেনারেটেড না, এটা হচ্ছে একদম
পিওর ছবি। তো এই যে শিক্ষার্থীগুলোকে আপনি এইভাবে হতাহত করলেন, এইভাবে আহত করলেন, এবং একটা শিক্ষার্থীর অবস্থা এখনো খুব খারাপ, এখনো মেডিকেলে আছে। আজকে গিয়ে আমি দেখেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গেছে। কেন আপনার প্রতিনিধি? এই প্রতিনিধি আপনি যখন ওনারা শাহবাগে বসেছে কিংবা এর আগেও পর্যায়ক্রমিক আন্দোলন করেছে, আপনি তখন তাদের সাথে বসেন না কেন? তখনও কেন আপনি কমিটি গঠন করে দেন না? আপনি কমিটি এমন এক সময় গঠন করে দিয়েছেন যখন 2 পক্ষ আজকে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন। আমরা যেটা মনে করছি মুখোমুখি অবস্থানে শুধুমাত্র শিক্ষার্থীরা আছে, বিষয়টা এমন না। আপনি প্রকৌশল সেক্টরে এখন চাকরি করছে ডিপ্লোমা, বিএসসি প্রকৌশলে মিলে কমপক্ষে সংখ্যাটা 15-20 লাখ তো হবে। যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে আপনি খবর নিলে দেখবেন, এটা অকল্পনীয়। এতদিন পর্যন্ত কিন্তু মোটামুটি ওনারা কি বলা যায়, একটা ভালো সমন্বয় করার মাধ্যমে কিন্তু তারা কাজগুলো করছিল। কিন্তু এখন প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, কেউ কারো দিকে ভালোভাবে তাকাইও না, ভালোভাবে কথাও বলে না, এবং একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এবং এটা যদি কালকেও সমাধান হয়ে যায়, আমি আশা করছি যেহেতু একটা কমিটি গঠন করে দিয়েছে, এটা সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে মনস্তাত্ত্বিক যে দূরত্ব, আর অনলাইনে গালি গালাজ যদি আপনি এক পক্ষ আর পক্ষ দেখেন, কেউ বাদ যায় না। বিশ্বাস করেন, এই যে আপনি যদি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো দেখেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পলিটেকনিকের পেজগুলো দেখেন, যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়, নারীদেরকেও আক্রমণ করা হচ্ছে, তারপর পুরো একটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আক্রমণ করা হচ্ছে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এই মুখোমুখি দাঁড় করানোর সম্পূর্ণ দায় আমি সরকারকে দিই। 2 পক্ষে আন্দোলন করতে পারে, আন্দোলন চাওয়াটা একটা ফান্ডামেন্টাল রাইট, সেটা বিএসসি প্রকৌশলীদের জন্য হোক কিংবা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য হোক। কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি আমলে না নিয়ে আপনি 2 পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি পুরো একটা সেক্টরকে আজকে অচল অবস্থা তৈরি করে দিয়েছেন। যদি শুরু থেকে যদি এটা পদক্ষেপ নেওয়া হইতো, তাহলে আজকে অবস্থা তৈরি হইতো না। তো আমার মনে হয় এখানে সরকারের দায়টাই অনেক বেশি, অনেক না, পুরো দায়টাই আমি সরকারকে দিব। সরকার যদি এক্ষেত্রে যদি আরেকটু সচেতন হইতো, আরেকটু দায়িত্বশীল আচরণ করতো এবং উভয় পক্ষকে নিয়ে যদি বসতো, এই যে আজকে আপনি এখানে আমাদেরকে 2 পক্ষ নিয়ে বসতে পেরেছেন, সেখানে সরকার বসতে পারতো না? সরকার তো বসতে পারতো, কিন্তু সরকার সেটা না করে সরকার বরং এখন অনেক সময় বয়ান তৈরি করতেছে। এখানে আওয়ামী ফ্যাসিস্টদের আওয়ামী ফ্যাসিস্ট সুযোগ নিয়ে নিতে পারে। সুযোগ নেওয়ার যদি সুযোগ নিয়ে থাকে, আমি এখনো পর্যন্ত নিশ্চয়ই এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, কারণ এখানে সচেতন শিক্ষার্থীরা আন্দোলন করছে 2 পক্ষেই। যদি নেওয়ার সুযোগও তৈরি হয়, এটা একান্ত দায় হচ্ছে সরকারের, কারণ সরকার এটা শুরু থেকে যথাযথ প্রক্রিয়ায় এবং সাবলীলভাবে এটা হ্যান্ডেল করতে পারে নাই। যদি হ্যান্ডেল করতো, আজকে রাজপথে আমার বুয়েটের মেধাবী শিক্ষার্থীর রক্ত ঝরতো না, অস্ট্রের শিক্ষার্থীর রক্ত ঝরতো না, আজকে ঢাকা পলিটেকনিক, কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের রক্ত ঝরতো না। এই রক্ত ঝরার জন্য কিন্তু আমরা 5 আগস্ট নিয়েছি না, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর জন্য আমরা আন্দোলন করেছি। সেই রাইটস গুলো যদি আমরা এখনো যদি রক্তর বিনিময়ে যদি আমরা যদি আমাদের অধিকার ফিরে পেতে হয়, এর চেয়ে লজ্জার, এর চেয়ে হতাশার আর কিছু আছে বলে আমার মনে হয় না। আসলে ভাই, বাংলাদেশে ভাইরাল না হলে প্রশাসনের টনক কখনো নড়ে না। এবার আমি যাব সাখাওয়াত ভাইয়ার কাছে। সাখাওয়াত ভাইয়া, ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি সমূহ আসলে কি কি? জি সাখাওয়াত ভাই। সাখাওয়াত ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা সাখাওয়াত ভাই হয়তো শুনতে পাচ্ছে না। আমরা উমর ফারুক ভাইয়ের কাছে যাব। উমর ফারুক ভাইয়া, বিএসসি স্টুডেন্টরা কেন মনে করেন ডিপ্লোমা স্টুডেন্টরা টেকনিশিয়ান? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা আশা করি দিয়েছেন। আমি মোহাম্মদ ওমর ফারুক,
এই মুহূর্তে পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। জি, হাসান ভাই যে প্রশ্নটা করলেন, যে আপনার কোশ্চেনটা এমন ছিল যে আচ্ছা, আমি কেন মনে করি যে ডিপ্লোমা যারা পড়েছেন তারা টেকনিশিয়ান। তো আপনাকে বুঝতে হবে আসলে টেকনিশিয়ান কাদেরকে বলা হয়। তো ডিপ্লোমা যারা করে বা ডিপ্লোমা ভর্তি হওয়ার পরে সাধারণত হচ্ছে হাতে কলমে তাদের যে টেকনিশিয়ান যে কাজগুলা, এই কাজগুলা মানে সিম্পলি যদি উত্তর দিই, তাদের হচ্ছে এই কাজগুলা তারা শেখে, তারা জানে এবং এই কাজগুলা পারে। টেকনিশিয়ান কাজগুলা পারে বিধায় তাদেরকে টেকনিশিয়ান বলা হবে। আর দ্বিতীয়ত আসলে বলি যে লেখাপড়া তো আসলে শেষ নাই। কারণ একজন ডিপ্লোমা করেছে, সে চাইলে আরো হায়ার এডুকেশন নিতে পারে। সে চাইলে বিএসসি করতে পারে। সে চাইলে হচ্ছে পিএইচডি করতে পারে। তার মানে একজন ডিপ্লোমাধারী সে টেকনিশিয়ান হিসাবে থাকতে পারবে। চাইলে সে টেকনিশিয়ান থেকে সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে। সুতরাং একজন ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে বা একজন ডিপ্লোমাধারী বলেই যে তাকে আমি টেকনিশিয়ান বলবো, বিষয়টা এমন না। তবে যে কেবল ডিপ্লোমা শেষ করেছে তাকে অবশ্যই আমরা টেকনিশিয়ান বলতে পারি, কারণ সে একজন টেকনিশিয়ানের যে কাজগুলো সেই কাজগুলো সে কিন্তু জানে। এবং যে এখানে একটু বুঝতে হবে আপনাকে যে হচ্ছে আচ্ছা, বিএসসি আমি আমি ডিগ্রিধারী আমি আসলে আমি একটা প্রশ্ন, এটা একটু জি জি প্রশ্ন রাখতে চাচ্ছি। ওমর ফারুক ভাই ডিপ্লোমা হাতে কলমে শিখে এই জন্য ওরা টেকনিশিয়ান। আপনি তো মেকানিক্যালের স্টুডেন্ট, রাইট? মেকানিক্যালের না ভাই, আচ্ছা ওমর ফারুক হ্যাঁ ভাই? বলেন। ভাই জি আপনি জি কি কি কোর্স গুলো মূলত আপনাদের যে মেকানিক্যাল কোর্স থাকে, কি কি কোর্স থাকে ভাই? আমি একটু বলি, যদি আমার সাথে ডিফারেন্ট একটু আপনি রেসপন্স করবেন। থার্মোডাইনামিক্স, মেশিন ডিজাইন, হ্যাঁ ফ্লুইড মেকানিক্স, জি জি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, তারপর সলিড মেকানিক্স, এর বাইরে এগুলো তো। জি জি আচ্ছা, ডিপ্লোমাতে এই কোর্সগুলো আছে আপনি জানেন? হ্যাঁ আছে, আমিও জানি, জানি তো। মানে এই যে শুরুতে একটা না জেনে একটা ঢালাওভাবে যেটা বলে দিয়েছেন, মানে তারা শুধু হাতে কলমে শিখে। আমার মনে হয় আমরা প্রত্যেকটা সেক্টরকে একটু মিনিমাম রেসপেক্টটুকু করা উচিত। মানে সেটা ডিপ্লোমা আচ্ছা না হোক, সেটা আমি মনে করি ডাক্তার, নার্স, তারপর আয়া, বুয়া, যে ক্ষেত্রে হোক, আমরা যদি মিনিমাম রেসপেক্টটুকু করি, আমি তার শিক্ষা ব্যবস্থা তাকে কি পড়ানো হয় সেটা একটু জানি। তারপর এখানে তাত্ত্বিক থিওরিটিক্যাল কতটুকু পড়ানো হয়, প্র্যাকটিক্যাল কতটুকু পড়ানো হয়, এটা তো আমার ভাই জানা উচিত। আমি একটু আমি বলি আপনার সাথে। প্রথমত হলো যে আমি কিন্তু কাউকে ছোট করে বা এই ধরনের কথা কিন্তু বলি নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনি যেটা বললেন যে আমাদেরকেও যেটা পড়ানো হয় ডিপ্লোমাদেরকেও সেটা পড়ানো হয়। তাহলে আপনি ভাই না, ডুয়েটে না, 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 পড়াশোনা আমি আমি করেছেন। এখানে এখানে একটা মিসকোট হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেটা পড়ানো হয় বুঝতে বিষয়টা পেরেছি এমন আপনি না। সাবজেক্ট গুলা এগুলো বলেছেন। বেসিক তাহলে বেসিক আপনি বিষয়গুলা আমার কোশ্চেন পড়ানো হচ্ছে হয়। কারণ আমরা থার্মোডাইনামিক্স আমরা যেভাবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন যেরকম জি, ডিপলি পড়ি, মেশিন ডিজাইনের বুঝতে ডেপথ আমরা পেরেছি। পড়াশোনা করি। আপনি ভাই এই রিসার্চ আপনাকে আমি জাস্ট পড়াশোনা একটা করি। কোশ্চেন করি। আপনাকে একটু কোশ্চেন করি। আপনি যেহেতু ডিপ্লোমা পড়েছেন এবং হচ্ছে আপনি ডুয়েটেও বিএসসি করেছেন নাকি করছেন, যাই হোক। আপনি একটু বলেন যে আপনার ৪ বছরের ডিপ্লোমা লাইফ এবং হচ্ছে এখন যে বিএসসি করছেন, এটার মধ্যে আসলে কোনো ভেরিয়েশন আছে কিনা? আপনি বলুন তো ভেরিয়েশনটা কি? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু আমাকে ডেফিনেটলি ডেফিনেটলি অনেক ভেরিয়েশন আছে। আমি ডিপ্লোমাতে গিয়ে আমি রিসার্চ, ডেভেলপমেন্ট, ইনোভেশন, আমি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি খুব বেশি পড়াশোনা করিনি বা জানিও না, এটা রিলেভেন্ট ছিল না। কিন্তু বিএসসিতে এসে কিন্তু আমি এগুলো রেগুলার করছি, আমি রিসার্চ করছি, আমি ইনোভেশনের জন্য ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি, আমি পেপার পাবলিকেশন করার জন্য চেষ্টা করছি, বিভিন্ন কনফারেন্সে, দেশ বিদেশি কনফারেন্সে আমি অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করতেছি। ওভারঅল এখানে তো বিশাল একটা গ্যাপ। তাদেরকে যে জন্য তৈরি করা হয়েছে, তার যদি ডিপ্লোমা দিয়ে যদি আমার বিএসসিটা কোর্সটা যদি আমার যদি কমপ্লিট হতো, তাহলে আমার বিএসসি করার দরকার ছিল না। এখানে ডিপ্লোমার সাথে বিএসসি এক করলে হবে না ভাই। আচ্ছা, আশা করি উত্তরটা মানে ভাই মেহেদী হাসান ভাই যে আমাকে যে কোশ্চেনটা করেছেন, অ্যাকচুয়ালি মানে টেকনিশিয়ান শব্দটার সাথে মানে শব্দটাকে অনেকে পজিটিভ ভাবে নেগেটিভ ভাবে আচ্ছা, নিচ্ছে, কিন্তু আমি আমার আমার আপত্তি না থাকলে আমি এই জিনিসটা যেটা- উত্তর দিতে পারি কিনা সাকিব ভাই? আমি দিতে পারি শিওর কিনা? শিওর আচ্ছা, অবশ্যই। যেহেতু আপনাকে আগে আমি একটি কনটেক্সট বা প্রেক্ষাপটটাকে বোঝাই। এখানে কম বেশি অনেকে বিতর্কের মানুষ আছি, তাই না? তো এখন যে জিনিসটা করেন, আমরা যখন বিতর্ক করি তখন কিন্তু আমাদের সমসাময়িক অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে হয়, রাইট? বাংলাদেশের আইন কেমন, বাংলাদেশের সংবিধান কেমন, ইতিহাস কেমন, বাংলাদেশের কোন জায়গায় কি আছে, কোন কালচারটা কিভাবে ডেভেলপ করেছে, রাইট? এখন ধরেন আমি কিন্তু বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কম জানি না, কথার কথা বলতেছি, অনেক জানি। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি অ্যানথ্রোপোলজিস্ট।
আপনাকে আমি 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 কি বলতে চাচ্ছি আপনি একটু একটু করে আপনাকে বোঝাচ্ছি। আপনি যখন যদি দেখেন যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটগুলোতে যান, ওয়েবসাইটগুলোতে যদি দেখেন তাদের যে একাডেমিক কোর্স, ওই বা ডিপার্টমেন্টের নাম বা যেই কোর্স, সেই কোর্সের নাম কিন্তু কম্পিউটার টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, রাইট? আমি যদি ভুল না হয়ে থাকি। এখন দেখেন আপনি, আমার যে একাডেমিক কোর্স আমাকে বলছে, আমার যে কোর্স সেই কোর্সের নাম হচ্ছে টেকনোলজি। অন দ্য আদার হ্যান্ড জাকিব ভাই, আমি আমি একটা কোশ্চেন আমি নিতে বলছি পারি? আমি বলছি অন দ্য আদার হ্যান্ড আমি যখন এখানে বিএসসি করছি, আমার এই কোর্সের নাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট অফ অল একাডেমিক পার্থক্যটা আসছে এখানে, নট লাইক জানাশোনায় পার্থক্য বা স্কিলে পার্থক্য। আপনার স্বীকৃতি আপনি কি পাচ্ছেন সেটার উপর আগে আপনাকে এমফাসিস দিতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত, এখানে স্বীকৃতি কি দিচ্ছে আসলে ডিপ্লোমাদেরকে, যে টেকনিশিয়ান সার্টিফিকেটে আসলে ওদের কি স্বীকৃতি দিচ্ছে, বা আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলি, আমার এতক্ষণ একটু প্রবলেম ছিল আর কি। প্রবিধান বা জি, বাংলাদেশের আমার কথা যে কি শোনা গ্যাজেট যাচ্ছে? আছে, এই গ্যাজেটে ওদেরকে কি টেকনিশিয়ান দেখুন 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 আমরা কিন্তু কেন চ্যালেঞ্জ জানিয়েছি কেন আমরা স্পেসিফিক কিছু জিনিসগুলো তুলে ধরার জন্য কিন্তু আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যে তারা স্পেসিফিক এই রিজিয়নের জন্য তাদেরকে আমরা টেকনিশিয়ান বলছি। আচ্ছা জাকিব ভাই, একটা কোশ্চেন নিতাম আমি। হ্যাঁ জি বলেন। ভাই ওনাদের সার্টিফিকেটের নাম তো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যদি আমি ভুল না করি। সাকিব ভাই, আমি কি ঠিক বলেছি? ভাই ডিপ্লোমা স্টুডেন্টদের ওনাদের সার্টিফিকেটের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আপনি বললেন কোর্সের নাম হচ্ছে টেকনোলজি শেষে। তো টেকনোলজি থাকার কারণে যদি ওনাদেরকে টেকনিশিয়ান বলা যায়, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো ওনাদের সার্টিফিকেট আছে, সেহেতু কেন হচ্ছে আপনি ওনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন বলবেন দেখেন, না? উনি কেন এই ইঞ্জিনিয়ার শব্দটা জিনিসটা ব্যবহার করতে আচ্ছা ভাইয়া, পারবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই একটু কেউ জানাবেন জি প্লিজ। জি সাখাওয়াত ভাই, শুনতে পারছি। আমরা আগে এই জাকিব জিনিসটা ভাইটা শুনি, এরপর আচ্ছা, আমি আপনার এই কাছে বিষয়টা যাবো। নিয়ে একটু কথা বলি, কারণ আমি এই জিনিসটা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আগে জাকিব ভাইটা শুনি। জি জাকিব আচ্ছা ভাই ঠিক বলেন। আচ্ছা প্রথম কথা দেখেন, সাকিব ভাই যখন কথাটা বলতেছিলেন, লুপহোলটা আসলে কোথায় আসছে? আপনি তো এই বিষয়ে একমত যে এখানে সরকারের একটা বড় গাফিলতি কিংবা দুর্বলতা আছে, পলিসি মেকারদের একটা দুর্বলতা। আপনি তাদেরকে পড়াচ্ছেন এক জিনিস, বাট আপনি সার্টিফিকেট ধরা দিচ্ছেন আরেক জিনিসের। আমি পড়তেছি, কথার কথা, আমি পড়তেছি ইঞ্জিনিয়ারিং, আপনি আমাকে দিচ্ছেন মেডিকেলের সার্টিফিকেট। তাইলে এখন আপনি বলেন যে আমি কোন সার্টিফিকেটের পরিচয় দিব? আমার যে সার্টিফিকেট আছে আমি সেই সার্টিফিকেটের পরিচয় দিব কিনা? জিনিসটা সহজভাবে চিন্তা করেন। আমার কি পড়ানো হচ্ছে? এখন আপনি বললেন যে আচ্ছা ফ্লুইড ডায়নামিক্স তিনি পড়ছেন, আমি ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন পড়ছি। এই জিনিসটা না যে কোনো আসমানি কিতাব না যে ডিপ্লোমা হোল্ডার কিংবা বাইরের মানুষ ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন পড়লে কিংবা ফেজ ডায়াগ্রাম পড়লে তিনি বাইরের মানুষ বুঝবেন না, তিনি বুঝবেন। কিন্তু আপনার একটি একাডেমিক স্বীকৃতিটা দরকার, এবং সেই স্বীকৃতির মধ্যে যেন কোনো লুপহোল না থাকে, পলিসি মেকাররা যেন আগে থেকে কোনো লুপহোল ক্রিয়েট করে না থাকেন, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে আমার ডিপ্লোমা ভাইদের কোনো দোষ নাই। দিন শেষে এই ডিপ্লোমা ভাই, ডিপ্লোমা হোল্ডার যারা, তারা আমার ভাই, তারা আমার বোন, তাদের সাথে শত্রুতা করে বাংলাদেশ আগাবে না। এই বাস্তবতাটুকু আগে আমাদের মানতে হবে। তারা আমাদের সাথে শত্রুতা করে হয়তোবা তাদের যারা আপার হ্যান্ডে রয়েছেন, তাদের যারা পলিসি মেকার রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তারা হয়তোবা তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছেন মানে দেশের ৮০% কাজ আমরা করি, ৮৫% কাজ আমরা করি, আমাদের বিএসসি প্রকৌশলী না হলেও চলবে। এই কথাটি একটি সাময়িকভাবে আবেগের কথা। আপনার ইম্প্যাক্ট এটা ৫ বছর পরে আপনি দেখতে পারবেন যে যদি কোনো বিএসসি প্রকৌশলী কিংবা উচ্চশিক্ষায় কোনো শিক্ষিত প্রকৌশলী না থাকে, একটি দেশের প্রকৌশল খাত কিভাবে মানে ধসে পড়তে পারে। অন দ্য আদার হ্যান্ড, কেবল যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি প্রত্যেকটা খাতে চলে আসে, তাহলে এটারও একটা ইম্প্যাক্ট বাংলাদেশের যেই সেক্টরগুলো আসে সেক্টরগুলোতে কিন্তু ধরা পড়বে। কাজেই আমি শুরুতেই বলে নিচ্ছি, আন্দোলনের মাঠ এবং আলোচনার মঞ্চ জিনিসটা কিন্তু এক না। আপনি যখন আলোচনার মঞ্চে বসছেন, আপনাকে আসলে সুচিন্তিত যৌক্তিক কথাগুলো তুলে ধরতে হবে, এবং আপনি দিন শেষে জানেন যে আপনি ডিপ্লোমায় যারা পড়াশোনা করছেন তাদের ছাড়া চলতে পারবেন না, এবং যিনি ডিপ্লোমা পড়ছেন তারাও কিন্তু দিন শেষে আমাদের ছাড়া চলতে পারবে না। কিন্তু তাদেরকে একটি ইউটোপিয়ার জগতে নিয়ে বোঝানো হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নাই, আমরা একাই সব, আমরাই দেশ গড়ার হাতিয়ার। এবং আরেকটি কথা আমরা বলি, যেহেতু এটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কথাটা তো আসছে যে এই কথাটার ভিত্তি কি, যে দেশ গড়ার হাতিয়ার ৮০% কাজ ডিপ্লোমা যারা হোল্ডার তারা করে থাকেন, এটা মানে ফ্যাসিস্ট হাসিনার কথা থেকেই তো আসছে এই ভিত্তিটা। এখন যদি আপনি ৮০% কাজ দেশের হয়ে করে থাকেন, তাহলে ভাই একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যত খাত রয়েছে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে অবকাঠামোগত খাতে।
সবচেয়ে বেশি দুর্নীতিগুলোর একটি ছিল অবকাঠামোগত খাত। তাহলে আপনি যদি দাবি করেন দেশের 80% কাজ আপনি করেন, তাহলে দেশের 80 থেকে 85% দুর্নীতির ভাগ কি আপনি নিবেন? তাহলে যেই দুর্নীতিগুলো হয়েছে এই দুর্নীতি তো আপনার হাত দিয়েই হয়েছে। এই জিনিসটা আপনি যদি মানেন বা না মানেন এই দায়ভার আপনাকে নিতে হবে। কারণ বাংলাদেশের অধিকাংশ জায়গায় তো আপনি আছেন। তাহলে দুর্নীতি হয়েছে আপনার মাধ্যমে হয়েছে। সরকার কাকে দিয়ে করিয়েছে? আপনাকে দিয়ে করিয়েছে। এই যে চলমান এই যে বৈষম্য, চলমান এই দুর্নীতিগুলো যখন আমাদের চোখে পড়লো, এই বৈষম্যগুলো আমাদের চোখে পড়লো, তখন এটার এগেইনস্টে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমরা কোনো কার্যকর কিন্তু কোনো সমাধান পাচ্ছিলাম না। আমরা একের পর এক স্মারকলিপি দিয়ে যাচ্ছি, একের পর এক মানববন্ধন করে যাচ্ছি, কর্মসূচি দিয়ে যাচ্ছি। সরকারের কোনো টনক নড়ছে না। সরকার এটাকে একটি সাধারণ আন্দোলন মনে করছে যে আজকে ও আন্দোলন করছে, কালকে ও আন্দোলন করছে, আন্দোলন করবে, থেমে যাবে, বাসায় চলে যাবে, ঘুমায় যাবে। বাস্তবতা তো আজকে এই জায়গায় দাঁড়াইছে। কিন্তু ভাই বাস্তবতা ঠিক এই জায়গায় না। আজকে এই প্রকৌশল খাতের যখন মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে নিশ্চয়ই সামথিং ইজ রং, কোথাও একটা সমস্যা আছে। এবং এই চলে যাওয়ার হার কিন্তু একজন দুজন না। আমরা যখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি থেকে গেলাম, আমরা বুয়েটে ছিলাম এবং আমরা জানি আমার নিজের অনেক কাছের বন্ধু বান্ধব, আমার কাছের ছোট ভাই বড় ভাই, তারা বুয়েটে পড়াশোনা করেছেন। তারা কেউ দেশে থাকতে চান না। তাদের কেন থাকতে চান না? তারা কি দেশে টিকে থাকতে পারছেন না বলে থাকতে চান না, নাকি তাদের উপযুক্ত সুবিধা নেই বলে থাকতে চান না, নাকি তাদের বাংলাদেশ ভালো লাগে না বলে থাকতে চান না? ভাই দিন শেষে প্রত্যেকটা মানুষই কম বেশি হলেও নিজের দেশকে ভালোবাসে, সে চেষ্টা করে নিজের দেশে থাকবে। কিন্তু আপনার সরকার বা আমার সরকার বা আমাদের সরকার সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে না। তারা যে কোনো ভাবে হোক একটি দুর্নীতিগ্রস্ত পলিসি তৈরি করে রেখেছে এবং এই পলিসিতে এত বেশি লুপহোল ক্রিয়েট করে রেখেছে। তারা একটা জিনিস পড়াচ্ছে, মানে হাতে কলমে একটা জিনিস শিক্ষা দিচ্ছে, কিন্তু তাদেরকে আপনি আরেকটা গ্রেডে, আরেকটা কাজের জায়গায় আপনি তাদেরকে বসায় দিচ্ছেন। এই জায়গার ফলে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, আপনার যে হায়ারার্কি বজায় থাকতেছে না। আমি তো একবারও বলতেছি না যে যেই মানুষটা ডিপ্লোমা করে আসতেছে তার কোনো যোগ্যতা নেই। ক্ষেত্র বিশেষে কোনো ডিপ্লোমা হোল্ডারের যোগ্যতা একজন বিএসসি কিংবা এমএসসি কিংবা পিএইচডি হোল্ডারের থেকেও বেশি হতে পারে, তার চাকরিগত হতে পারে। ধোলাই খালের একজন যিনি মেকানিক, তার দক্ষতা আমার থেকে বেশি হইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু তার মানে এই না যে তার জ্ঞান কিংবা তার একাডেমিক এক্সেলেন্স আমার থেকে বেশি। বিষয়টা কিন্তু এই জায়গায় না। এই আমাদের দাবির আসলে প্রেক্ষাপটগুলোই ছিল এই জায়গায় যে আপনি ভাই ডিপ্লোমা করছেন, কোনো সমস্যা নাই, আপনি ডিপ্লোমা করেন, ডিপ্লোমা করে আপনি বিএসসি করেন, এরপরে আপনি আসেন আমাদের সেক্টরে, আপনি আসেন, যথাযথ পরীক্ষা দিয়ে আসেন। কিন্তু এই যে আপনার কেবল একটি ডিপ্লোমা একটি সার্টিফিকেট রয়েছে এবং সেই ডিপ্লোমা সার্টিফিকেটকে কাজে লাগিয়ে আপনি যেই, আমরা বারবার বলে থাকি যে 50% পদোন্নতি, 67% পদোন্নতি, 100% পদোন্নতি, এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় থেকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি কর্মচারী নিয়োগ বিধিমালাতে থেকে। আমরা দেখতে পেয়েছি যে সহকারী প্রকৌশলী যারা সিভিলে রয়েছেন তাদের জন্য প্রায় 50% জায়গা মানে পদোন্নতির ব্যবস্থা রাখা হয়েছে। যারা বিদ্যুতে রয়েছেন সহকারী প্রকৌশলী অর্থাৎ ইলেকট্রিক সাইডে যারা রয়েছেন তাদের জন্য ছিল প্রায় 67%। আর সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল হচ্ছে যারা মেকানিক্যালে ছিলেন, সহকারী প্রকৌশলী যারা মেকানিক্যাল সেক্টরে ছিলেন, তাদের জন্য পুরোপুরি 100% পদোন্নতির ব্যবস্থা ছিল। জাকির এবং ভাই একটা কোশ্চেন নিতে পারি? হ্যাঁ, শিওর। ভাইয়া আমরা যদি বাহিরের দেশে দেখি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের মতো বিভিন্ন দেশে, তো সেখানে হচ্ছে প্রমোশন নির্ভর করে পারফরম্যান্স, স্কিল, কন্ট্রিবিউশনের উপর, তাই কিনা? তো সেক্ষেত্রে যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পারফরম্যান্স ভালো থাকে, স্কিলস থাকে, কন্ট্রিবিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে কি সে প্রমোশন পেতে পারে কিনা, নাকি তার সার্টিফিকেটই একমাত্র আচ্ছা দরকার? আমরা বা এই প্রশ্নের উত্তর জাকির ভাই বা যে কেউ দিব। এর আগে মনে হয় আমরা মানে যাকে কেন্দ্র করে বা কথাগুলো বলছি, সাখাওয়াত হোসেন ভাই উনি এখনো ফ্লোর পান নাই। আমরা মনে হয় ওনার আমি তাহলে 1 মিনিট উত্তরটা দিয়ে নেই। আমি 1 মিনিট আচ্ছা উত্তর দিয়ে নিই। জাকির ভাই উত্তর দেওয়ার পর সাখাওয়াত ভাইকে একটা কোশ্চেন করে ফ্লোর দিব। ঠিক। দেখেন, যোগ্যতার কথা বলে না পারফরম্যান্স, রাইট? হতে পারে না যে আমার পারফরম্যান্স মানে ধরে নেন এটা একটা হচ্ছে বাংলাদেশের যেই সামরিক খাত আছে বা বাংলাদেশের যে পুলিশ সেক্টর রয়েছে, সো হতে পারে না যে মানে সামরিক খাতের একজন সৈনিক, তার যেই সাহস, তার যে যোগ্যতা, তার যে ডিসিশন মেকিং একজন অফিসারের থেকে বেশি। আপনারা আশা করি জানেন যে একজন সার্জেন্ট মেজরের অভিজ্ঞতা কত বেশি, একজন মাস্টার ওয়ারেন্ট অফিসারের দক্ষতা কত বেশি, তার জ্ঞান কত বেশি। কিন্তু তিনি কিন্তু কোনো কমিশন অফিসার না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তিনি কিন্তু কমিশন অফিসার হতে হলে আপনাকে একটি ন্যূনতম যোগ্যতা আপনাকে দেখাইতে হবে। আপনাকে আইএসএসবি তে উত্তীর্ণ হইতে হবে। উত্তীর্ণ হয়ে আপনি বিএমএ তে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারপরে আপনি কমিশন অফিসার হন। আমার যেসব নিজের বন্ধু বান্ধব রয়েছে তারা অনেকেই আছে এখন কমিশন অফিসার হিসেবে। এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। এমন না যে কোনো সৈনিক তার যোগ্যতা কম
এখানে যোগ্যতার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এই যে একটা জায়গায় যেতে হলে আপনাকে একটা হায়ারার্কি মেনটেন করে যেতে হবে, একটা ন্যূনতম একটা যোগ্যতা প্রমাণ করে যেতে হবে। আমাদের কথা এটাই যে ভাই আপনি যা করছেন সমস্যা নেই, আপনি জাস্ট পরীক্ষা দেন, আপনি কোর্সটা কমপ্লিট করেন, আপনি চলে আসেন। আপনার যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই যে আপনি কিছু পারেন না, বিষয়টা এখানে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে হচ্ছে এইবার আমি সাখাওয়াত ভাইয়ের কাছে যাব। সাখাওয়াত ভাই, ডিপ্লোমাতের দাবিসমূহ কি কি? এই প্রশ্নের উত্তরের সাথে আপনাকে যে সকল প্রশ্ন করা হয়েছে সকল প্রশ্নের উত্তর দিবেন আর কি। স্টেজ এখন সাখাওয়াত ভাইয়ের কাছে। সাখাওয়াত ভাই। আচ্ছা ভাই, আমার মানে ভয়েস কি শোনা যাচ্ছে? কারণ অলরেডি আমার জি ব্রাউজার জি হচ্ছে যে মাইক নিতেছিল না আরকি। আচ্ছা, আমি জি একটা জি জিনিস ভাই, আগে আমরা ক্লিয়ার শুনতে করি পাচ্ছি। যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পদটা আছে, ঠিক আছে, এটা যদি আমরা উন্মুক্ত করি তাহলে এটা লাভ করে একটা হিসাব নিকাশ করি আপাতত, ঠিক আছে। আমার কাছে মনে হয় এই জিনিসটা যেহেতু মূল একটা দাবির মধ্যে একটা, এবং এটা কেন্দ্র করে মূলত মূল গ্যাঞ্জাম। তাহলে আমি যদি একটু বলি যে ডিপ্লোমা প্রকৌশলীদের যে সরকারি চাকরি কিন্তু এন্ট্রি পোস্ট কিন্তু এইটাই। এবং আপনি জেনে থাকবেন যে ডিপ্লোমাদের জন্য মাত্র এই একটাই সরকারি চাকরি আছে, এবং এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর হওয়া, ঠিক আছে। কিন্তু এর বাইরে কিন্তু আপনি কোনো জব দেখাতে পারবেন না সরকারি, যেখানে ওরা অ্যাপ্লাই করতে পারবে। এখন আমাদের বিএসসি বাইরে বলতে পারে যে এইচএসসি সমমান পদে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জি পারি, কিন্তু ওই জিনিসটা আপনি একটু একবার চিন্তা করেন, আপনি বিএসসি করছেন কেন? প্রকৌশলী হওয়ার জন্য। তার মানে আপনি তো বিএসসি করার কারণ যেহেতু প্রকৌশলী, আপনি স্নাতক সমমান যেগুলো পদ আছে, যেরকম হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায়, হাই স্কুলের শিক্ষক হওয়া যায়, আপনি কি হাই স্কুল শিক্ষক হওয়ার জন্য বিএসসি করেন? না, করেন না। ঠিক তেমনি একজন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, তার মূলত টার্গেট থাকে একটাই, যে আমি প্রকৌশল সেক্টরে যাব। এখন এইখানে মানে অনেক আলোচনা হইতে পারে, কিন্তু আপনারা একবার চিন্তা করেন এই জিনিসটা যদি আমি এখন উন্মুক্ত করে দিই, মানে জিনিসটা কি দাঁড়ায়? আপনি একটু মানে একটু কতটা ভয়ঙ্কর একটা মানে যুক্তি এখন আমি একটু মানে আপনাদেরকে পড়ে শোনাই। যারা হচ্ছে এখন যদি উন্মুক্ত করে, কেউ তো ডিপ্লোমাতে ভর্তি হবে না। এটা হচ্ছে প্রথম কথা। যদি ডিপ্লোমাতে কেউ ভর্তি না হয়, তাহলে এই যে দেশের শত শত পলিটেকনিক সবগুলো কি কার্যত কিন্তু বন্ধ। এবং ওনাদের মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কিন্তু বেশিরভাগ চাকরি আপনার উপসাগরীয় প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী বা প্রকৌশল খাতে কজন চাকরি পাবে? কিন্তু বাকিদের তো চাকরি দরকার আছে, আছে না? এবং কারিগরি শিক্ষা খাতে সবচেয়ে বেশি চাকরি করে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা। আপনার যত মনোটেকনিক আছে, যত ৫১টি সরকারি পলিটেকনিক আছে, এবং ৬০০-র উপর মেবি ৬০০-র উপর মানে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। এবং সবগুলা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর বা জুনিয়র ইনস্ট্রাক্টর বা অধ্যক্ষ যাই বলি না কেন, সবগুলো মানে সবাই কিন্তু বিএসসি ডিগ্রিধারী। তো উনারা যদি মানে এই জিনিসটা মানে আমাদের যে উচ্চ শিক্ষার সীমাবদ্ধতা, এটা যদি আগে আমরা দূর করতে না পারি, বা হচ্ছে আমাদের যে প্রকৌশল সেক্টর আমাদেরকে ব্লক করে রাখা হয়েছে, যেরকম উপসাগরের প্রকৌশলী ছাড়া আমরা আমরা কিন্তু অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি না। সামান্য সাংবাদিক হতে গেলেও আজকে স্নাতক লাগতেছে। তো ওই জায়গায় আমাদের উচ্চশিক্ষার সীমাবদ্ধতা রেখে, চাকরির সীমাবদ্ধতা রেখে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাইলে আসলে যে দেশের যে পলিটেকনিক গুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। এবং কারিগরি শিক্ষার প্রতি মানুষের যে একটা মানে একটা আকাঙ্ক্ষা বা একটা আগ্রহ কাজ করে, সেই আগ্রহটা কিন্তু কাজ করবে না। যার পরে হচ্ছে যে ভোকেশনাল ইনস্টিটিউট গুলো এবং ১৫৬টি টেকনিক্যাল কলেজে। আমি কি বলছি? যদি কারো দ্বিমত থাকে আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা, তর্কের খাতিরে ধইরা নিলাম যে পত্র উন্মুক্ত করা হইলো, ঠিক আছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহ দেখাবে না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? বিসিএস প্রকৌশলীরা। কেননা দেশের সাখাওয়াত অধিকাংশ ভাই, আমি কারিগরি কি শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে মানে পলিটেকনিক। আপনার জি দ্বিমত পোষণ করার কথা বললেন না যে আমি কিছুটা কিঞ্চিত জি দ্বিমত পোষণ করতেছি, আপনার কথা ঠিক আছে। মানে তাহলে কি আপনারা কি এই যে জাস্ট আমরা কি বলছি ১০ম গ্রেডে যে আপনারা আসতে পারবেন না, এটা কিন্তু একবারও বলি নাই। জাস্ট বলছি যে একটা কমন প্ল্যাটফর্মে আসে। মানে ভাই দেখেন, আপনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই, না আপনি আমাকে চিনেন, না আমি আপনাকে চিনি। জাস্ট আপনি আর আমি একটা কমন একটা পেপার নিয়ে জাস্ট একটা এক্সাম সেন্টারে বসবো। আপনি যদি আমাকে জাকিব হারাইতে ভাই, পারেন কোনো সমস্যা নাই। জাকিব ভাই, এইটুকু জিনিস। জাকিব ভাই, একটা কোশ্চেন করলাম। হুম, ১০ম গ্রেড তো টেকনিশিয়ানদের পদ। হুম, তো আপনি আপনি আচ্ছা। কেন এই পোস্টে না, না, পরীক্ষা না, দিবেন? আচ্ছা টেকনিশিয়ানদের পোস্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ১০ম আচ্ছা গ্রেড ভাইয়া, এই পোস্টের আচ্ছা ভাইয়া, নামটা কি? আমাকে মনে হয় এমনি আমার একটু কথা আছে, আমি এই কথাটা একটু আচ্ছা, শেষ ঠিক করি, আছে। তারপরে মনে হয় সবাই একটু কথা বললে ভালো হয়। এখন উনি যে কথা বলছে যে পরীক্ষা দিতে একসাথে, এটা নিয়ে আমার আপত্তি থাকতো না, কিন্তু আপত্তিটা কোন জায়গায় একবার চিন্তা করেন। কারণ আমার তো উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ নাই। আমি যে ৪ বছর মানে একটা ছেলে যে ৪ বছর পলিটেকনিক নিয়ে পড়বে, কেন পড়বে? এই পথ যদি সবার জন্য উন্মুক্ত হয়, মানে আপাতত যদি দেখি, আপাতত যদি ওপেন করা হয়, তাহলে তো এখানে কেউ মানে পলিটেকনিক পড়বেই না। তাহলে আপনি কি খাত ধ্বংস করে দিবেন? আপনার কাছে এটা আমার প্রশ্ন রইলো। আপনি এটা অযৌক্তিক আপনি যদি এটা ওপেন করতে পারেন, কিন্তু পথ উন্মুক্ত করা তখনই যৌক্তিক হবে
যখন ডিপ্লোমাধারীদের জন্য উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা হবে এবং প্রকৌশল খাত ছাড়াও অন্য অন্য খাতে চাকরি সম্প্রসারিত করা হবে। আমি কি বলছি ভাইয়া? একটা আচ্ছা, পুরো প্রশ্ন আমি করি ভাই, তাহলে ওনার সাখাওয়াত কথাটার ভাই। উত্তর দেই। মানে উনি তো বলছেন যে উনাদের উচ্চশিক্ষার খাত লাগবে। ভাইয়া আপনি উচ্চশিক্ষায় আসেন, সমস্যা নেই। আমাদের যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট আছে না, আপনাদের জন্য উন্মুক্ত আছে। জাস্ট আমরা যে প্রশ্ন পরীক্ষা দিয়ে এখানে আসছি, আপনি সেম প্রশ্ন পরীক্ষা দিয়ে এখানে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া কাইন্ডলি এই কথা আচ্ছা তাহলে বলবেন না ভাইয়া আমি একটা কথা আমাদের জন্য বলি, এইখানে 10% আমি একটু দ্বিমত 20% আছে ভাইয়া। একটা বরাদ্দ রাখতে হবে। কারণ ভাই ভাই একটু দ্বিমত, মানে একটু দ্বিমত আছে ভাই। আমার আসলে কোটার দরকার নাই এবং সংখ্যারও দরকার নাই। আপনি হ্যাঁ, কত সংখ্যা রাখলেন আমার জন্য বা বরাদ্দ রাখার আমি দাবি করতেছি না। সমস্যা নেই। আমার আপনি দাবি হচ্ছে আপনি 100% নেন না। সিলেবাসে আমি চান্স পেয়ে 100% নিয়ে নেন। সমস্যা নেই। মানে আচ্ছা আমাকে একটু আমার বলতে কোনো দেন সমস্যা ভাই। নাই। আপনি যদি আসতে পারেন। ঠিক আছে? আমার আচ্ছা কোনো আমি সমস্যা নেই। যেহেতু আমারও দেখেন আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা ঠিক আছে। দেখেন, একটু এক এক করে বলি। মানে আমি শুরুতেই এই কথাটা বলে নিচ্ছি যে আপনাদের সাথে আমাদের কোনো ক্ল্যাশ নাই। এই কথাটা আমি একটু আগে বলতেছিলাম যে না আমি আপনাদের ছাড়া আগাইতে পারবো, না আমি আপাকে ছাড়া আপনারা আগাইতে পারবেন। এই বাস্তবতাটুকু মেনে নিয়ে আগে আগাইতে হবে। আলোচনার মঞ্চে বসতে হবে। তাইলে প্রথম কথা হচ্ছে যে আগে আমি এই সঞ্চালক ভাইয়ের প্রশ্নের উত্তর দেব। মানে মেহেদী ভাইয়ের কথার উত্তরটা দেব। আপনি বললেন কি যে হুম, ১০ম গ্রেডের আসলে নামটা কি? উপসহকারী প্রকৌশলী, রাইট? এখন দেখেন হুম, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে মানে আমার কি এট লিস্ট স্নাতক ডিগ্রি আছে। স্নাতক ডিগ্রি হয়ে আমি আসলে ঠিক ১০ম গ্রেডে কোন, কোন জায়গায় এপ্লাই করতে পারি? আমি কিন্তু চাইলে হচ্ছে সাব ইন্সপেক্টর পদে এপ্লাই করতে পারি। আমি চাইলে সরকারি ব্যাংক সময় এপ্লাই করতে পারি। আমি চাইলে হচ্ছে যে আপনার যে সহকারী শিক্ষক, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বা জুনিয়র গবেষণা কর্মকর্তা বা ওই যে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা বা হচ্ছে আপনার সরকারি যে হাই স্কুল কিংবা ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভিন্ন পরিদপ্তর, অধিদপ্তরে আমি কিন্তু ১০ম গ্রেডে এপ্লাই করতে পারতেছি। কিন্তু প্যাথেটিক জায়গাটা দেখেন, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি উপসহকারী মানে যেই পোস্টের নামেই লেখা আছে যে ইঞ্জিনিয়ার কথা তো লেখা আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক মানে ইঞ্জিনিয়ার কথা লেখা আছে, প্যাথেটিক আমি ওখানে এপ্লাই করতে পারতেছি না। এক, দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কিন্তু কেবল বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট আর ডুয়েট পড়ে না। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কিন্তু আরো অনেক ইনস্টিটিউট আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ায়। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, গোপালগঞ্জ আছে, রংপুর আছে, আপনার হচ্ছে বিভিন্ন জেনারেল ইউনিভার্সিটি গুলাতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আছে, রাইট? সো আপনি কি তাদের কি সেই রাইটটুকু নাই? দেখেন একজন বুয়েট শিক্ষার্থী, একজন বুয়েট শিক্ষার্থী, একজন রুয়েট শিক্ষার্থী, একজন কুয়েট শিক্ষার্থী, তার ওই এইটুকু একাডেমিক অ্যাটলিস্ট আমরা যখন ৪ বছর পড়াশোনা করি, আমাদের অ্যাটলিস্ট এইটুকু কনফিডেন্স থাকে ভাই আমি যদি সরকারি চাকরি না পাই আমি খেয়ে পড়ে কোনো একটা চাকরি করে বেঁচে থাকতে পারবো। কিন্তু ভাই একদম বাংলা কথা বলি, ইঞ্জিনিয়ারিং কলেজে যেই ছেলেটা পড়ে না তার ওই আত্মবিশ্বাসটুকু থাকে না। মানে আমার পরিবারে এমন আত্মীয়স্বজন আছে তাদের ওই আত্মবিশ্বাস থাকে না। তাদের কথা হচ্ছে ভাই আমি ভবিষ্যতে চাকরি পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই। তার মধ্যে সে যদি দেখে যে তার যে সরকারি যতই মানে এমনি সরকারি চাকরি একটা সোনার হরিণ, সেই সোনার হরিণের মাঝে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা পুরা গ্রেড ব্লক করে দেওয়া হয়েছে। নবম যেই মানে এন্ট্রি পোস্ট যেটা আমার অধিকার, আমি বলতেছি ১০ম যদি তাদের অধিকার হয়, ক্ষেত্র মতে তো নবম আমার অধিকার, তাহলে আপনি কেন ৩৩% পদোন্নতি নিচ্ছেন? আপনি নিয়েন না। এখন কথা হচ্ছে তাহলে আপনি তাহলে নিচ্ছেন কেন? আপনি এখন লজিক দেখাতে পারেন যে আমি কি সারা জীবন একটা গ্রেডে চাকরি করব? সমস্যাটা ভাই কোথায় করছেন দেখেন। আজকে আপনি মানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছেন। সমস্যা করছে ২০১৩ সালে করে দিছে। আপনাদের যদি দেখেন যদি গ্রেড ১৩-১৪ রাখতো, আপনি ভারতের দিকে তাকান, আপনি পাকিস্তানের দিকে তাকান। পাকিস্তানে আমি যদি ভুল না করি প্রায় বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে প্রায় ৬ স্তরের একটা পার্থক্য রয়েছে। এবং ভারত এবং পাকিস্তান, জার্মানি দেখেন, আমেরিকা দেখেন, কোথাও তাদেরকে ইভেন আচ্ছা ভাইয়া আমাদের আপনি যেহেতু আমাদের একটু দেশের বিশ্বের সংবিধান উদাহরণ তার দিচ্ছেন রচনা আমি করে একটু গেছে। উদাহরণ দিতে ভাই পারি? বলতেছি। আমাদের আচ্ছা দেশের আচ্ছা যে একজন সংবিধানটা একজন আগে একজন শেষ করেন। আমাদের দেশের যে সংবিধানটা এই সংবিধানটার গোড়াপত্তন কারা করে গেছে? ব্রিটিশরা। সেই ব্রিটিশদের ওখানে পর্যন্ত যারা ডিপ্লোমা হোল্ডার তাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ার বলা হয় না, তাদেরকে টেকনিশিয়ান বলা হয়। এখন কথা হচ্ছে জানেন আমাদের আসলে সমস্যাটা কোথায়? আমাদের ছোটবেলা থেকে বাবা মা খুব বড় করে আদর করে বড় করে এবং শিখায় আমার ছেলে বড় হয়ে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। এখন কথা হচ্ছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া তো মুখের কথা না। আপনাকে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করে তো আসলে এই জিনিসটা হইতে হবে। তাইলে ধরে না বাট সমাজে তো আরো ৯৮ জন মানুষ আছে, তাদের কি ইচ্ছা করবে না? তাদেরও তো ইচ্ছা করবে। তো যে জিনিসটা হয়েছে যে আমার সবচেয়ে হাস্যকর বিষয়গুলো দেখেন, হাস্যকর না এগুলো আসলে কষ্টকর বিষয়। আজীবন আমি আমার এলাকার একজন মানুষকে দেখে আসছি যে ওই ভাই অমুক ইঞ্জিনিয়ার, তমুক ইঞ্জিনিয়ার সাহেব। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি একটা কোনো একটা সার্ভেইং কলেজের মানে মানে সার্ভেইং কলেজ থেকে ডিপ্লোমা করা। তিনি একটা কোনো একটা ছোট একটা বেসরকারি একটা মানে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করা। এই জিনিসটা আসলে কাকে প্রশ্নবিদ্ধ করছে দিন শেষে? দিন শেষে কিন্তু তার যোগ্যতাকে যেমন প্রশ্নবিদ্ধ করছে, অনুরূপভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মতো একটা এত ক্রুশিয়াল একটা সেক্টর, এত মূল্যবান একটা সেক্টরকে প্রশ্নবিদ্ধ করছে। তো আমি একটু সাম আপ করে বলি, মানে আমি একজন স্নাতক প্রকৌশলী হয়ে আমি যদি 10 গ্রেডের অন্যান্য সমস্ত জায়গায় এপ্লাই করতে পারি, তাইলে ভাই আমার এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 10 গ্রেড কি দোষ করলো? আমি তো বলছি যে আমি না হয় নিলাম না, আমি না হয় ছেড়ে দিলাম। কিন্তু আমার তো আরো প্রকৌশলী ভাইরা রয়েছেন।
তাদের দরকার আছে। মানে বুয়েট রুয়েটে তো সবাই বড় লোকের ছেলেপেলে পড়ে না, অনেক গরিব পড়ে, অনেক গরিব মানুষের সন্তানরা পড়ে না। আজকে যারা বাংলাদেশের যারা পলিসি মেকার অনেক ধনী পর্যায়ে রয়েছেন, তারা কিন্তু তাদের সন্তানদের কিন্তু দেশে রাখেন না, আগেই বাইরে পাঠিয়ে দেন, কারণ তারা জানেন যে এই দেশের পলিসি অনেক নষ্ট পলিসি। কারা পড়ে থাকে জানেন? এই যে আমার আপনার মতো মানুষরা, ওই উচ্চ মধ্যবিত্ত থেকে একদম হতদরিদ্র পর্যন্ত তারা পড়ে থাকে, এবং তারা এই যে ছেঁড়া যে টুকরো রুটিগুলো আছে, এই রুটি নিয়ে তারা কাড়াকাড়ি করে। আজকে এই সরকারের এই ন্যাক্কারজনক পলিসির জন্য, বিগত ফ্যাসিস্ট সরকারের একটা বাজে একটা সিদ্ধান্তের জন্য আজকে আমি আর আপনি মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা সম্পর্ক নাই। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ধন্যবাদ। আচ্ছা সাখাওয়াত ভাই। আচ্ছা ভাই, এবার কি আমি একটু বলতে পারি? আচ্ছা, তো উনি বললেন আর কি যে ডিপ্লোমা কি টেকনিশিয়ান কিনা, মানে উনি মূলত টেকনিশিয়ানই বলছেন। তো আমি মানে বিশ্বের একটা উদাহরণ দিলাম। তো তার আগে আমি একটা কথা বলি, মাত্র মনে পড়লো যে উনি বললেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আপনার পরীক্ষা দেন, আমাদের সিলেবাসে সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো ভাই, আমি বললাম একটা ভিন্ন ধারায় ভিন্ন কারিকুলাম, যেখানে হচ্ছে যে এইচএসসি তে কি হয় সেটা হচ্ছে জেনারেল। আমি 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 একটু উদাহরণ দিই। ধরেন আমরা আমাদের যে মানে মার্কগুলো নির্ধারিত হয় বা হচ্ছে আমাদের যে ভিন্ন ধারা, এই ধারাটা কিন্তু একবারে অন্যরকম। আপনি একটু স্টাডি করলে আসলে বুঝতে পারবেন। এখন এইখানে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না এমন না, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সিলেবাসে আমাদের পরীক্ষা নেওয়া। কারণ আমরা হচ্ছে সবচেয়ে বেশি টেকনিক্যাল ব্যাপার যেগুলা, সেই সাবজেক্ট গুলো আমরা মূলত পড়ি। এখন ভাই যদি এখানে দ্বিমত থাকে তাহলে বলতে পারেন, কিন্তু বিষয়টা আপনারও বোঝা লাগবে আর কি, যে আপনি এইচএসসি পরে আসছেন, আমি এইচএস পরে আসি নাই, এবং আমি ডিপ্লোমা পরে আসছি। তার মানে কি আমার সিলেবাসে যদি পরীক্ষা না নেন, তাহলে তো আমার মানে সম্ভাবনা কমে যায়। আর একটা মানুষ 4 বছর ডিপ্লোমা করার পরে সে যখন উচ্চশিক্ষা গ্রহণ করতে যায়, তার তো মানে তখন তো উচিত, মানে সরকারের উচিত আসলে যে এই জিনিসটা একটা সমাধান করা। আচ্ছা, উনি বললেন যে টেকনিশিয়ান কিনা, তো এই যে মানে আবার সারা বিশ্বেরও মানে একটা উদাহরণ দিলেন। তো আমি আসলে মানে অন্য দেশগুলোর দিকে তাকালে আশা করি বিষয়টা আর একটু স্পষ্ট করা যাইব। ধরেন বিশ্বজুড়ে ডিপ্লোমা কোর্স কিন্তু নানা রকম। বাংলাদেশে যে ডিপ্লোমা প্রোগ্রামের কথা বলা হয় সেটা হচ্ছে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। এটি সরাসরি কিন্তু টেকনিশিয়ান তৈরি করে না। আমি আপনাকে আর একটু ভাঙায় বলি, যেরকম ভারত, সিঙ্গাপুর সহ অনেক দেশে পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সাধারণত 3 বছরের হয়। এবং অবাক করা বিষয় হইতেছে যে আমাদের দেশেও আমরা এসএসসি পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি, এবং সিঙ্গাপুরেও তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য এসএসসি করেই আসে। কিন্তু আহ ওদের যে নিয়োগ, ওদের যে এন্ট্রি পোস্ট কি, ওদের এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। উদাহরণস্বরূপ ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা এলটি এর কথা বলা যায়। এমনকি সিডনি অ্যাকর্ড অনুযায়ী যুক্তরাজ্যের ডিপ্লোমাধারীরা ইনকর্পোরেট ইঞ্জিনিয়ার এবং আয়ারল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রফেশনাল বডিতে অন্তর্ভুক্ত হইতে পারে। পাশের দেশ ভারত ও পাকিস্তান কিন্তু তার ব্যতিক্রম নয়। ওই দেশগুলোর ডিপ্লোমারা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরি করতে পারে। এখন ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করার লোককে আপনি টেকনিশিয়ান হিসেবে বলতে পারেন, যেহেতু আপনি এই কোর্সটা হচ্ছে যে কারিগরি একটা দক্ষতার কোর্স। সুতরাং সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে যেটা মনে হয় যে ইঞ্জিনিয়ার হতে গেলে যথাযথ উচ্চশিক্ষা এবং অভিজ্ঞতার দরকার আছে, এটাতে আমি একবারে একমত ভাইয়ের সাথে। কিন্তু এই সকল ঝামেলা থেকে বেরিয়ে আইসা আমাদের সবার আগে যেটা করার দরকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে যদি কোনো ভুল থাকে বা ঘাটতি থাকে, সেটা সংশোধন করে আন্তর্জাতিক মানে করার দরকার। এবং আমাদের যে উচ্চশিক্ষার ঘাটতি সেটা আসলে পূরণ করার দরকার। সেটা কিভাবে? ধরেন আমি যতটুকু শুনলাম যে সরকার 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ করবে আর কি আমাদের জন্য। এইখানে অনেকে প্রশ্ন হইতে পারে যে এইখানে আমাদের কি 100% দেওয়া হয়েছে কেন? এটা আসলে আমাদের অনেক ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভর্তি নিতে চায় না। আপনি যদি ডুয়েটের ইতিহাসটা লক্ষ্য করেন, আমার এখানে ডুয়েটেন ভাই আছে, উনি হয়তো বা আমার থেকে ভালো জানেন বিষয়টা। রুয়েট কিন্তু আমাদের ভর্তি নিতে চায় নাই। ঠিক আছে, আমাদের যে সিলেবাস সেই সিলেবাসে। তো এই জন্য কিন্তু আমাদের ভাইয়েরা রাজপথে নাইমা মানে কাফন পইরা মানে এক প্রকার কাফন পইরা মানে জীবন দেওয়ার মতন অবস্থায় দাঁড়ায় তারপর কিন্তু ডুয়েটটা প্রতিষ্ঠিত করছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ডুয়েট, এই ডুয়েটেও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। কিরকম? ধরেন আমি কম্পিউটার ডিপ্লোমা করা একজন স্টুডেন্ট, আমি অ্যাপ্লাই করলে সিএসসি অ্যাপ্লাই করা লাগবে। মানে বিষয়টা বুঝেন। আমার যদি এখানে মার্ক অনেক বেশি হাইও থাকে অন্য ডিপার্টমেন্টে থেকে, আমি যদি এখানে চান্স না পাই, অন্য কোথাও কিন্তু চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, যেটা কিন্তু এইচএসসি বা জেনারেল পুরো ওরা পায়। ধরেন একটা জেনারেল পুরো কি করে, উনি একবার পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তার মেধা তালিকা অনুযায়ী ডিপার্টমেন্ট চেঞ্জ হইতে থাকে। কিন্তু আমারটা কিন্তু এই সুযোগ নাই, আমার কিন্তু একটাই ডিপার্টমেন্ট। মানে এইখানে কি একটা আজগুবি মানে সিস্টেমের যে কি অবস্থা, এই আচ্ছা আচ্ছা সিস্টেমের মানে দুই দিয়ে তো আসলে লাভ নাই। ভাই একটা আপনি বললেন না জি ভাই। আপনার উচ্চশিক্ষার সুযোগ নাই, আমি একটু ফার্স্টে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন, এটা কি জানেন? ফার্স্টে আপনারা পরীক্ষা দিতে ভাইয়া পারবেন। আমি তো একটু আগে আপনাকে বললাম যে এইচএসসি সিলেবাসে আমরা যদি পরীক্ষা দিই তাইলে তাইলে আচ্ছা একটু তার মানে মানে ঠান্ডা মাথায় আপনারা চিন্তা স্বীকার করেন। করে নিচ্ছেন, মানে শুনেন আপনারা আমি স্বীকার করে নিচ্ছেন যে যদি মানে এখন আপনাকে একটা জিনিস মানে বলেন যে আপনারা 4 বছরে আপনাদের কোর্সে মানে জি জি হ্যাঁ জি জানেন, সমস্যা নেই। শোনা যায় আমাকে?
জি জি ভাই সাকিব ভাই বলেন। বলেন। আচ্ছা আচ্ছা ভাই, তার আগে আমি একটা জাকির, প্রশ্ন করে রাখতে চাই, আপনারা উত্তর দেওয়ার মাঝে যদি আমার প্রশ্নের উত্তরটা দেন আর কি। ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি তে ভর্তি হতে গেলে কি কি সমস্যায় পড়া লাগে? আচ্ছা ভাই এই দেখি উত্তরটা আমি আমি দিই, কারণ আমি এই বিষয়ে একটু আমি মোটামুটি স্টাডি আচ্ছা করছিলাম। আচ্ছা দিয়ে দিন আপনার মতো করে আপনি দিয়েন। আমি যে একটা প্রশ্নের উত্তর দিই সেটা হলো, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে জাকির ভাই যে কথাগুলো বলেছে, মানে ওনার অনেকগুলো কথা আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আসলেই আমরা বিএসসিরা ডিপ্লোমা আমরা একজন আরেকজনের পরিপূরক। দুর্ভাগ্য হইল আমাদেরকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। আমি মনে করি সিস্টেম আমাদেরকে মুখোমুখি দাঁড় করাইছে, এমন না যে জাকির ভাইয়ের মুখোমুখি সাখাওয়াত হোসেন ভাই করাইছে, আমার মুখোমুখি সাখাওয়াত হোসেন ভাই করাইছে। সিস্টেমটা ওই যে লুফলের কারণে আমাদের সিস্টেমটা আজকে এই জায়গায় নিয়ে আসছে আমাদেরকে। এখন সমস্যা হচ্ছে সিস্টেম উত্তরণের জন্য আমরা দায়িত্বশীল আচরণ করছি কিনা, এইটা হইলে সমস্যা। দেখেন আমি শুরুতে একটা কথা কোট করেছি, আমার টাইমলাইনেও এই রিলেটেড অনেক পোস্ট আছে, খেয়াল করলে দেখবেন। এই আমরা আমাদের অধিকার আদায় করতে গিয়া, সেটা বিএসসিদের অধিকার হোক, ডিপ্লোমাদের অধিকার তো হোক, আমরা অপর পক্ষকে উনমানুষ করে ট্রিট করেছি। উনমানুষ, যেমন উনমানুষের একটা উদাহরণ দিই। ডিপ্লোমার ভাইরা যখন আন্দোলন করতে গেল তখন তারা বললো যে বুয়েট অটো পাস, রুয়েট অটো পাস, কুয়েট অটো পাস। মানে এর চেয়ে হাস্যকর কথাবার্তা, এর চেয়ে লেম একটা কথাবার্তা যদি ডিপ্লোমার ভাইরা বলে বুয়েট অটো পাস, বিশ্বাস করে লজ্জা পেয়ে যাবে। মানে নিজেও লজ্জা পেয়ে যাবে যখন আপনি বলেন বুয়েট অটো পাস। আপনি বুয়েটের স্বীকৃতিটা দিয়ে তারপর আপনি ডিবেট করেন, এটা নিয়ে কোনো আমার আপত্তি নেই, সিমিলারলি অন্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। দ্বিতীয়ত হইল আমরা, এবং আপনারা ডাকেন কি খুব বিশ্রী বাছাই কি যেন ইঞ্জিনিয়ার আপনারা, এই দুইটা একটা সিলেবালের একটা আমরা আসলে আলোচনার মঞ্চে এই ধরনের কথা আমরা উচ্চারণ না করি, মানে আন্দোলনের মাঠে আমি এই জন্য আলোচনার উচ্চারণ মঞ্চ। করতে চাইছি, উচ্চারণ করবো না। এবার আসেন আমাদের বিএসসির বা প্রকৌশল পরিষদের ভাইরা কি দাবিগুলো করছে বা কিভাবে ট্রিট করছে ডিপ্লোমাদেরকে। প্রথমত হলো ডিব্বা নিয়ে আমার কোনো কথা নাই। দ্বিতীয়ত হলো যেটা বলছে গতকাল যেটা করেছে, গতকাল সিমিলারলি দুটো পরীক্ষা ছিল। একটা হইলো ডিপ্লোমা ভর্তি পরীক্ষা, আর একটা হইলো একটা চাকরির পরীক্ষা ছিল, বুয়েটে একটা চাকরির পরীক্ষা ছিল। আমি নিজেও পার্টিসিপেট করেছি। প্রশ্নের বিশ্লেষণে আপনি প্রশ্নগুলোর মান নিয়ে কথা বলেছেন, এখানেও আমার আপত্তি নেই। এখন আপনি যেটা করেছেন, আমাদের প্রকৌশল পরিষদের ভাইরা যেটা করেছেন, একটা প্রজন্ম, একটা অনাগত প্রজন্মকে আপনি আপনার শত্রু বানাই দিলেন। ভাই এই শত্রুটা আপনি কেমনে বানালেন দেখেন। আপনি পলিটেকনিকে সম্ভবত সিট আছে 24,000, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে 53,000, পরীক্ষা অংশগ্রহণ করছে 49,000 সামথিং, এটা স্ট্যাটিস্টিক্স আমি যেটা দেখলাম। কিন্তু আপনি যেটা প্রচার করলেন সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা হইলো এখানে সিট আছে 50,000, দিব্যারা পরীক্ষা দিতে আসছে 49,000। ভাই সে এখনো ডিপ্লোমাতে ভর্তি হয়ও নাই। সেকেন্ড কত হইলো সে চান্স পাবে কি যা পাবে না এটারও কোনো গ্যারান্টি নেই। থার্ডলি হইলো আপনার এই যে একটা যারা এখনো ডিপ্লোমাতে ভর্তি হতে আসে নাই, আপনি তার মাথায় সেট করে দিচ্ছেন সে আপনার শত্রু। ভাই বুয়েটের শত্রু কখনো একটা ডিপ্লোমা স্টুডেন্ট হইতে পারে ভাই, রুয়েটের শত্রু একটা কখনো ডিপ্লোমা স্টুডেন্ট হইতে, ভাই এটা যায়। আমি বিএসসি প্রকৌশলে, আমি আমার কথার কথা, আমার শত্রু হলো আইআইটি বোম্বের স্টুডেন্টরা, কথার কথা যুক্তির খাতিরে ধরে নিলাম। কিন্তু আপনি ডিপ্লোমাদেরকে যারা মাত্র এসএসসি ডিপ্লোমার ফর্ম পূরণ করলো, ওরা এমনকি অনেকে আছে কলেজে ভর্তি হয়ে গেল, তারা এখানে পড়বে কি পড়বে না এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনি তাদেরকে ট্রিট করছেন খুব বাজে, খুব নোংরা পাশে। সেকেন্ডলি দেখেন আপনি ডিপ্লোমাতে যারা ভর্তি হচ্ছে আপনি তাদের ব্যাপারে একটা কুরুচিপূর্ণ মন্তব্য বলতেছেন, তারা কোনো মতে ঠেলে টুলে অটো পাস, তারা ভালো কলেজে চান্স পায় না বলে তারা ভর্তি হতে পারে না। এই যে টার্মগুলো ব্যবহার করে আপনি কি করতেছেন। এর আগে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, পলিটেকনিক ইনস্ট্রাক্টর কারা, ইনস্ট্রাক্টর পদের অধিকাংশ দেখবেন আমাদের 5টা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সাস্টের, জাস্টের বা আইআইটির আরো যারা যারা আছে। আপনি স্ট্যাটিস্টিক্স নেন না ভাই। আপনি রাজশাহী হলে, আপনি রুয়েটে হলে আপনি রাজশাহী পলিটেকনিকে যান, আপনি কুয়েটের হলে আপনি খুলনা পলিটেকনিকে যান, আপনি বুয়েটের হলে আপনি ঢাকা পলিটেকনিকে যান। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 3টা ডিসিপ্লিন আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এখানে ট্রিপলি বলে না, ইলেকট্রিক্যাল টেকনোলজি বলে, এই 3টা ডিসিপ্লিনে আপনি A+ ছাড়া কোনো শিক্ষার্থী পাবেন না, এবং ওয়েটিং থেকেও চান্স হয় না অনেকের। তো এই যে ভাই আপনি মানসিক ভাবে, ওই যে আমি শুরুতে যেটা বললাম ভাই, আপনি এই টার্মগুলো ব্যবহার করার ফলে আপনি কি করছেন ভাই, এই যে শত্রুতাটা, মনস্তাত্ত্বিক যে দূরত্বটা, সাইকোলজিক্যাল যে ইফেক্ট, এটা আজকে একদিনের না কিন্তু ভাই, এটা যুগ যুগ ধরে আমরা, আপনি
আমরা সার্বিয়ার যুদ্ধের কথা পড়ি, আমরা এখন চলমান সবচেয়ে যেটা ইস্যু ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, এই ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটা কিন্তু আজকের না কিন্তু ভাই, এই ইস্যুটা শুরু হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, কেন একটা সিলসিলার আলোকে চলে আসছে। ওই যে আমি যেটা বললাম, এটা সমাধান হয়ে যেতে পারে, কিন্তু ভাই আপনি যে ব্লেম করছেন, আপনি যে ওদেরকে অনুমানুষ হিসেবে ট্রিট করছেন, এটার কিন্তু একটা ধারা কিন্তু পরবর্তী প্রজন্ম পড়ে যাবে। লাস্ট যেটা আপনি সবচেয়ে দায়িত্বশীল আচরণ কার থেকে করবেন। আমি একটা পলিটিক্যাল একটা উদাহরণ দিই, আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল ঘটনা করলে বাংলাদেশের যে 3টা মেইন স্ট্রিম দল আছে, যেটা যে মেইন পলিটিক্যাল পার্টি আছে, বিএনপির তারেক জিয়া, জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, আমরা যদি এনসিপির ধরি নাহিদ ইসলাম, এবং চরমোনাইকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদের চরমোনাই পীর মুফতি ফজলুল করিম। দেখবেন এই যে 4 পদে যারা আছেন তাদের মন্তব্যটা হয় সবার শেষে। প্রথমত হলো উনি তথ্যপত্র ছাড়া কোনো মন্তব্য করে না, দ্বিতীয়ত হলো উনি জানে ওনার কথাই। আপনি দেখেন পার্লামেন্টে আমরা যখন ডিবেট করি, আমাদের এখানে সবাই ডিবেটর, আমরা যখন ডিবেট করি আমরা পয়েন্ট অফ অর্ডার কখন তুলি? আমরা পয়েন্ট অফ অর্ডার তুলি যখন আমার প্রাইম মিনিস্টার একটা ডেফিনেশন দিয়ে গেছে, আমার যে প্রস্তাবটা ছিল প্রস্তাবটা সংজ্ঞায়ন করে গেছে, আমি আইসা এই সংজ্ঞায়নের বিপরীত মুখে বলতেছি, তখন কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডার তুলতেছি। এখন যেটা হচ্ছে, আপনি ওয়ালিউল্লাহ ভাই টাইমলাইনে যাবেন, প্রকৌশল পরিষদের যিনি প্রধান, আমি ভাইকে খুব ভালোবাসি, খুব রেসপেক্ট করি, ভাইয়ের সাথে আমার খুব পার্সোনাল সম্পর্ক, আপনারা জিজ্ঞেস করলে দেখতে পাবেন ভাই আমাকে খুব কাছ থেকে চিনে জানে, একসাথে চলাফেরা। ভাই যখন ডিপ্লোমাদের ইস্যুগুলো নিয়ে আসেন, ভাই সরাসরি সম্বোধন করবে। আপনি আজকের পোস্ট দেখবেন ডিপ্লোমা সন্ত্রাসীরা, আপনি এই যে পুরো একটা প্ল্যাটফর্মকে আপনি সন্ত্রাসী বলে ট্রিট করছেন ভাই, যদি এমন হয় কেউ অপরাধ করছে, আপনি ফৌজদারি, আপনি বাংলাদেশের আইন অনুযায়ী আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেন। আপনি আজকে বলছেন ঢাকা পলিটেকনিকের কোন একটা শিক্ষার্থী আমাদের বুয়েটের এক আপুরকে শ্লীলতাহানির চেষ্টা করেছে বা হুমকি দিয়েছে, আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, আমাদের মা বোনদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। আপনি এটার জন্য স্পেসিফিক তার বিরুদ্ধে আপনি আদালতে মামলা করেন, কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে সবগুলো আইনে ফাঁকফোকর থাকলো, অন্তত এখনো পর্যন্ত আমি যেটা দেখি নারী শিশু নির্যাতন আইনগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি দেখা হয়, আগে থেকে দেখা হইতো। তো আপনি এটা করেন, আপনি পুরো একটা প্ল্যাটফর্মকে আপনি সন্ত্রাসী বলে ট্রিট করছেন। এটার ফলে কি হচ্ছে ভাই, আপনি এটা করতে পারতো কারা? আরো যদি জুনিয়র পর্যায়ে কেউ থাকতো, আরো যারা আশেপাশে যারা আছে তারা করতে পারতো। সেকেন্ডলি দেখেন আপনি যেটা করলেন, আচ্ছা আপনার হয়ে গেলে আমি এটা উত্তর দিব, ঠিক আছে? মানে আপনার এই জিনিসটা উত্তর দিব, ঠিক আছে? শিওর শিওর, একটু শেষ করে আপনি নোট রাখেন, বলতে পারবেন। ডিএমটিসিএল এর যেদিন পরীক্ষা স্থগিত হইলো, স্থগিত হওয়ার পরে আপনারা জানেন আসলে ডিপ্লোমারা যারা চাকরির প্রস্তুতি নেয় তারা গাজীপুর থাকে, ওরা ডিউটিয়ানদের কাছে পড়াশোনা করে। রাতে ওয়ালিউল্লাহ ভাই পোস্ট করলো কি আজকে ডিএমটিএসএল এর পরীক্ষা স্থগিত, অর্থাৎ মেট্রো রেলের পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আন্দোলন করছে গাজীপুরে, আর এখানে লিড দিচ্ছে ডুয়েটের শিক্ষার্থীরা। দেখেন আপনার টার্ম ফাইনাল যখন হয়, ভাই না হয় আমরা ডুয়েটে পড়ি, কারো দৃষ্টিতে এটা বিএসসির কোন পর্যায়ে পড়া হয়তো একটু অন্যভাবে ট্রিট করেন, ডুয়েটের নামটাও ঠিকভাবে উচ্চারণ করেন না, এটা অন্য হিসাব। মানে টার্ম ফাইনালের পরে আমাদের যখন পিএ শুরু হয়, সবার কিন্তু মানে আর দুনিয়াদারে নিয়ে খোঁজখবর থাকে, এটা আমরা সবাই জানি। তার 2 দিন পরে ডুয়েটের পরীক্ষা, আপনি প্রকাশ্যে আপনি একজন সভাপতি হয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ভাই ডুয়েট আজকে ডিপ্লোমাদের জন্য এই দাবির জন্য 10 মিনিটের জন্য আন্দোলন করছে। আমি ভাইকে বলেছি, ভাই রোহিত কমেন্টে বলেছি ভাই, সাকিব ভাই, আচ্ছা আমি কোশ্চেনের আনসারগুলো দেই। আমি ভাই সাকিব ভাই আমি একটা প্রশ্ন করি আগে। না আমি এটা শেষ করি, যে কথাটা শেষ করে আপনি এরপর করেন। তো আমি ভাইকে কমেন্ট করলাম, ভাই আপনি এটা মিথ্যাচার করছেন, এটা সঠিক না ভাই, আপনি ডুয়েটের পরীক্ষা চলছে, পরীক্ষার সময় স্টুডেন্ট এগুলো আসার কোনো প্রশ্নই আসে না। ভাই আমাকে বললো ঠিক আছে, আপনি যদি এটা মনে করেন আমি আপনাকে একদিনের মধ্যে প্রমাণ দিব ডুয়েটিয়ানরা এই আন্দোলনে লিড দিয়েছে। আমি বললাম যদি না দিতে পারি তাহলে আমি পরের দিন ক্ষমা চেয়ে পোস্ট করবো। দুর্ভাগ্য হচ্ছে ভাইয়ের পোস্ট এখনো রয়ে গেছে, পরের দিন তো না, আজকে প্রায় মনে হয় 15-20 দিন চলে গিয়েছে। এবং থার্ডলি দেখেন আপনি ডুয়েটিয়ানদেরকে ট্রিট করছেন কিভাবে। আমি ভাই একটা মানুষের বেসিক রাইট, একটা মানুষের এই অধিকারটুকু নেই সে তার প্রতিষ্ঠানের নামটা ভালো উচ্চারণ করাটা শিখবে, মানে এই বেসিক রাইটটুকু নাই। আপনি যখন আপনি ডুয়েটের নামটা উচ্চারণ করতেছেন, আপনি এই নামটা নিতে পারতেছেন না, সে আপনার শত্রু হোক। আপনি যখন হাসিনা বলেন, আপনি ফেসিস্ট হাসিনা বলেন, হাসিনার জায়গায় দন্তস্বর অস্বীকার এগুলাই কিন্তু আপনি অন্য কোনো টার্ম ইউজ করেন না। একটা মানুষ তার যখন নামকে বিকৃত করে উচ্চারণ করে, তখন কিন্তু এই যে আপনি দেখেন আগে আর পরে হয়তো আমরা সবাই সবার কলিগ হবে, কিন্তু একটা অংশ ডুয়েট আপনি এখনো আপনি কর্পোরেট সেক্টর এবং গভর্নমেন্ট যে চাকরিগুলো হচ্ছে আপনি দেখেন আমাদের খুব স্মুথলি এবং ফ্রেন্ডলি
কোলাবোরেশন করতেছে, কোঅপারেশন করতেছে একে অপর না, কিন্তু এগুলোর মাধ্যমে যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আপনি তৈরি করে দিচ্ছেন, এগুলো আসলে ভালো ফল বই আনে না। সেটা আমার জন্য হোক, ডিপ্লোমার ভাইদের জন্য হোক, আচ্ছা সেটা অন্য ঠিক কারো আছে, ক্ষেত্রে হোক। ওই ধন্যবাদ। জন্য আমার আমি প্রত্যাশার জায়গাটা কোথায়, আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা সহনশীল আচরণ করি, আমি নিজে অবশ্যই দায়িত্ব অবশ্যই নিয়ে হ্যাঁ, সহনশীল আচরণ অবশ্যই। ডুয়েটের অনেকগুলা পেজ আছে বা যেগুলো ডুয়েটিয়ানরা চালায়, যেভাবে সিমিলার অন্য ভার্সিটি চালায়, একটা পেজ আপনি দেখাতে পারবেন না বা কেউ দেখাতে পারবেন না অন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বাজে কমেন্ট করছে বা তাদের নাম বিকৃতি, তাদের আচার আচরণ এগুলো নিয়ে কথা বলছে। এই যে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আক্রমণ, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আপনি যখন দায়িত্বশীল জায়গা থেকে আপনি যখন এই কাজগুলো করছেন, এবং আরেকটা লিপু ভাইয়ের একটা উক্তি দিই, লিপু ভাই মাঝখানে একদিন পোস্ট করেছিল, যদি আমাদের দাবির পক্ষে যদি ডুয়েটিয়ানরা না আসে, তাহলে আমরা কর্পোরেট সেক্টরে তাদের সিবি ফরওয়ার্ডিং বন্ধ করে দেব। ভাই, আপনার কি মনে হয় ডুয়েটিয়ানদের সিবি ফরওয়ার্ডিং গুলা বুয়েট চুয়েট ডুয়েট কোয়েটের ভাইরা করছে? এগুলো কি পরিমাণ ডিসক্রিমিনেশন হয় ভাই, খোঁজ নিয়েন ভাই। মানে এটা আচ্ছা আমি ঠিক আছে। আবেগের জন্য বলছি না, যেগুলো বুঝতে ফরওয়ার্ড পেরেছি, করে আমরা করেন। আপনাকে বুঝছি। আপনি দেখেন যখন বলছেন যে আপনি তো একটা কমান্ড দিয়ে দিলেন, মানে ফরওয়ার্ড করবো না, মানে তার মানে সমস্ত কর্পোরেট সেক্টরের দায়িত্ব আমার লিপু ভাই নিয়ে নিছে। লিপু ভাই যেটা বলবে সেটা হবে, কালকে থেকে কর্পোরেট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে ডুয়েটিয়ানদের কেউ চাকরি হবে না। যখন আপনি এই মন্তব্য করছেন, ইভেন আমি নিজে পোস্ট দিয়েছি, আমার এই পোস্টগুলো বুয়েটিয়ান অনেকে আমার সাথে যোগাযোগ করে, আমি বললাম এই ধরনের মন্তব্যগুলো না করে আপনি আসেন, আপনি কথা বলেন। আপনার মনে হচ্ছে ডুয়েট আপনার সাথে একাত্মতা পোষণ করতেছেন, আপনি যান, আপনি তার সাথে সামনাসামনি, আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন ভাই, আপনি যখন ফোনে যোগাযোগ করবেন, মেসেজিং এ করবেন, একটা দূরত্ব থেকে যায়। আপনি যখন সামনাসামনি বসবেন, দেখবেন এই দূরত্বগুলো অনেকাংশে কিন্তু মিনিমাইজ হয়ে যায়, যার ফলশ্রুতিতে আন্দোলনের যুক্তিকতা নিয়ে কথা বলাটা সহজ আচ্ছা ভাই, হয়। আমি তাহলে একটু বলি। আমি কি বলবো? ভাই আগে আচ্ছা আমার ঠিক আছে। সাকিব ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল, আমি কোশ্চেনটা করে নেই। আচ্ছা বলেন। আচ্ছা করে আমি ভাই তারপর হচ্ছে আমি হচ্ছে একটু ওনার ভাই কথা রিপ্লাই বিএসসি ভার্সেস ডিপ্লোমার এই দ্বন্দ্বতে ডুয়েট কোন দিকে, যেহেতু ডুয়েটে সব ডিপ্লোমা স্টুডেন্টরাই বিএসসি করে? আচ্ছা ভাই, আমি যদি মানে ভাই একটু পরে আমি উত্তর এক দিই, মিনিটের আমি হচ্ছে ভাইয়ের আমি কথা এক বলার মিনিটের বেশি নিব না, ঠিক আছে ঠিক আছে। 1 মিনিটের বেশি নিব না। এটার উত্তর আমি শুরুতেই দিয়ে দিয়েছি ভাই। মানে আপনি রেকর্ডিং গুলো যদি আবার প্লে করেন দেখবেন, আমি শুরুতেই দিয়ে দিচ্ছি কোনগুলোর পক্ষে আমরা, কোনগুলোর পক্ষে আমরা না। এটা আমি ক্লিয়ারলি বলেছি, আশা করি আমার সহ আলোচকরা এটা শুনেছেন। ভাই, আরেকবার একটু শর্টলি উত্তরটা দিতেন যে বিএসসি ভার্সেস ডিপ্লোমাতে ডুয়েট কোন দিকে? মানে আমি এটাই বলছি আর কি, এটা বাইনারি কোনো উত্তর না, ইয়েস অর নট দিয়ে কোনো উত্তর না, এটা আমি ক্লিয়ার করেছি। আমরা কোন জায়গাগুলোতে আমরা প্রকৌশল পরিষদের সাথে ঐক্যমত, কোন আমরা এটা কিন্তু শুরুতে ক্লিয়ার করেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলি ভাই। এখন আমি আপনার আপনার অনেক উত্তর, জুনিয়র, আমি আপনার একজন ছোট ভাই। জি। ঠিক আছে, আমি আপনার অনেক ছোট। তো সেই জায়গায় আপনি মনে হয় আমাদের হচ্ছে লিপু ভাইকে নিয়ে বললেন, আমাদের ওয়ালিউল্লাহ ভাইকে নিয়ে বললেন। দেখেন তারা কিন্তু কেউ আমি ফেরেশতা এই না, দুজনের তাদের নামগুলো ভুল এজন্য হবে। মেনশন করেছি, ওনারা হ্যাঁ, দায়িত্বে হ্যাঁ আছে, বুঝতে ওনারা পেরেছি, বুঝতে পেরেছি। লিঙ্ক হ্যাঁ, দিচ্ছে, তাদের ওনাদের হ্যাঁ বলছি। বুঝতে পেরেছি ভাই। আমিও বলি। তাদের তাদের ভুল থাকবে, এটা স্বাভাবিক। তাদের সাথে আমাদের পার্সোনালি অনেক অনেক কথা কাটাকাটি হয় অনেক বিষয়ে। তাদের ভুল থাকবে। এবার মানে কথা হচ্ছে, আপনি তো মানে লিপু ভাইকে নিয়ে অনেকক্ষণ বললেন, আপনি ওয়ালিউল্লাহ ভাইকে নিয়ে বললেন, কিন্তু আপনি তো নাজিম সরকার নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করলেন না। ওই আলোচনা আমি যাচ্ছি না, জান। আমি এখন কাউকে কাদা ছড়াছড়িতে যাব না। আমি আসবো, আমি আপনি জাস্ট যেহেতু বলেছেন, আমি নারী সরকারের বিষয়ে আসবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে কাদা ছড়াছড়িতে গেলাম না, আমি জাস্ট বললাম যে আপনি একটু বলতে পারতেন। যাই হোক। তো দেখেন, কেন সন্ত্রাসী শব্দটা আসলো? এ যাবৎকালে আমি তো ভাই, আমার বয়স কম হইলো না, আমি কোনোদিন শুনি নাই ডিপ্লোমা সন্ত্রাসী। মানে 2013 সালে যে এত বড় একটা মব ক্রিয়েট হয়েছে, এই জিনিসটা আমরা কোনো জানতামও না। তাইলে দেখেন বিষয়টা কই হইলো, মানে কেন সন্ত্রাসী শব্দটা আসলো, টার্মটা কেন আসলো? আমি মানছি জিনিসটা উচিত না, কারণ দিন শেষে তারা তো আমার ভাই। সে আমার সাথে কাঁধে কাঁধ মিলায় হাসিনার এগেইনস্টে আন্দোলন করছে, রাইট? সো দেখেন, যখন রংপুরে রোকনুজ্জামান রোকন ভাইকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হলো, কারা দিছে? ডিপ্লোমা প্রকৌশলীরা বা ডিপ্লোমা টেকনিশিয়ানরা, তারা এই হত্যাটা দিছে। আপনি আমাকে একটা সিঙ্গেল পলিটেকনিক ইনস্টিটিউট দেখাইতে পারবেন, একটা সিঙ্গেল পলিটেকনিক আদর্শ ধারণ করে এমন একটা সিঙ্গেল প্রতিষ্ঠান দেখাইতে পারবেন যারা এটার এগেইনস্টে বিবৃতি দিছে? তারা উল্টা যেটা করছে, তারা এটাকে সাপোর্ট করছে। তারা বলছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কতিপয় শিক্ষার্থী মব ক্রিয়েট করতে আসছিল, এই রোকনুজ্জামান রোকন ভাই সেই মবটাকে উস্কায় দিছে, এবং এই মব উস্কায়, এই মবটা মানে মবটাকে কন্ট্রোল করছে হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীরা। তারা উল্টা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীকে ডিফেন্ড করছে, এবং ডিফেন্ড করেই তারা শান্ত হয় নাই। তারা উল্টা কি করছে, রোকনুজ্জামান রোকন ভাইকে উল্টা তার নামে মামলা দিতে চাইছে। তারা লিপু ভাইকে দিনে রাতে জবাই করার হুমকি দেয়। তারা আমার রুয়েটের একটা বোনকে দিনে প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দেয়। আপনি দেখছেন না? এমনকি পুলিশে যুক্ত আছে এমন মানুষও
দিনের প্রকাশ্যে ধর্ষণ করার আচ্ছা হুমকি ভাই, দিচ্ছে। এইখানে দিচ্ছে না? কি সবাই আচ্ছা, কি দিচ্ছে না? দর্শনের হুমকি আচ্ছা, দিচ্ছে? আমি আপনি বলতেছি, আমি বলেন বলতেছি, প্লিজ বলি, প্লিজ। আমি বলি। জাকিব ভাই শেষ করুন, জাকিব ভাই শেষ করুন। জি, আমি আমি বলি। এটা জানতে তো চাচ্ছি কেন যে এখানে দিচ্ছেন কি কেন? সবাই আমাকে দর্শনের হুমকি দেখান দিচ্ছে? একটা সিঙ্গেল আমরা জায়গায়, কি না আমাকে দেখেন আপনারা একটা সিঙ্গেল জায়গায় কি এটা মানে এই জিনিসটাকে বলছেন যে জিনিসটা অন্যায় হয়েছে? ভাই আপনারা কি বলেন না? আপনারা যখন সোশ্যাল ভাই মিডিয়াতে কে এত বলে নাই পোস্ট শেয়ার অন্যায় করেন, হয়েছে? আপনারা আমি কি তো বলেন এখানে না যে নিজে ধর্ষণ দাঁড়ায় মানে বলতেছি ধর্ষণ? যে এইটা যদি ধর্ষকদের কেউ একমাত্র ঘটায় থাকে শাস্তি তাহলে বিচার অবশ্যই বিশ্ব আপনারা এর আপনারা বিরুদ্ধে বলেন কিনা? ফৌজদারি তাহলে আইনে মামলা দেন। আজকে আমার যখন একটা বুয়েটের বোনকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের ভাই হুমকি দেওয়া হচ্ছে একটা পাবলিক আপনারা প্লেসে, শোনেন ভাই, আপনি কি তার সবাই এগেইনস্টে কিছু কথা একটা বলছেন? একজনের জন্য আপনি বলছেন? সবাইকে দোষারোপ করতে পারেন না ভাই, না এটা আমি আপনার সবাইকে বুঝতে দোষারোপ হবে করছি আগে। না, বাট আপনি তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, রাইট? আপনি জি কি এটার এগেইনস্টে জি কোনো কথা বলছেন? অবশ্যই। না আপনার কেন বলি প্রতিষ্ঠান নাই কিছু কেন? বলছে? আপনি 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 আপনার প্রতিষ্ঠান কেন বলছে? কে বলে নাই? অফিসিয়াল আপনি কোনো বলেন স্টেটমেন্ট তো দেখি নাই কে তো। বলে নাই? আপনার আপনার ভাই অফিসিয়াল আমরা কি স্টেটমেন্ট দেখান। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ভুল স্টেটমেন্ট হয়েছে, দেখান আপনি। হয়তো বা কেউ স্টেটমেন্ট দেয় না, কিন্তু ভাই ধর্ষকের আমরা তো একমাত্র আসলে কোন শাস্তি হচ্ছে জি মৃত্যুদণ্ড। জি এই আন্দোলন নিয়ে আমরা বিগত ১০-১৫ বছর ধরে আমরা বাংলাদেশে আচ্ছা আন্দোলন আচ্ছা, করে আসছি। অবশ্যই আমরা বাট ভাই আপনাদের পক্ষে আছি, আপনারা এই জিনিসটা না, না, অবশ্যই মামলা আমরা তো করেন ভাই। আপনার বিপক্ষে না মামলা রে ধরে ভাই। নিলে আমরা তো আমি বলি সাথে এটা আছি পক্ষে ভাই, আমরা বিপক্ষে তো না। সাপোর্ট করতেছি না সন্ত্রাসীর কথাটা আসলো না? দর্শনকে আমরা সাপোর্ট সন্ত্রাসীর করতেছি, কথা আপনি আসলো। বলেন। এই যে সন্ত্রাস কি জিনিসটা, সন্ত্রাস কি মানে আপনাদের দেখেন, আপনাদের এই যে আজকে চট্টগ্রাম না কালকে জানি কথা, আপনাদের একজন কারিগরি ছাত্র আন্দোলনের একজন নেতা, সে কি বলছে, ভাই যদি ভাই মানে বা আমি আমি আগে আমি তো বলছে একটু আমাদেরকে সংযোগ দিই। কুলাঙ্গার বলা হয়েছে, আপনি দেখান। তার মানে ধরে নিচ্ছেন যে ঢালাওভাবে সন্ত্রাসী বলাটা লিগ্যাল। এই না পুরো না একটা দেখেন দেখেন, আমি বলি আমি লিগ্যাল, আমি জিনিসটা এটা বলতেছি না। জিনিসটা আমি বলতেছি যখন আমাদেরকে কুলাঙ্গার বলা হয়েছে ১ বছর আগে বলা হয়েছে, মানলাম ১ বছর আগে বলা হয়েছে, কিন্তু এই একটা বছরে আপনারা একটা বারের জন্য কি মনে করছেন যে জিনিসটা আচ্ছা অন্যায় ভাই, হয়েছে? তাহলে আমি একটা জিনিস বলি, এই মনে যে হয়েছে? কয়দিন আগে মানে মনে হয়েছে আপনার? এক বছর না, আগে না, ঘটনা না, ভাই, আমি একটু বলি বলেন, এক আমি বছর আপনাকে আগে ফোর দিব, ঘটনাটা বলি আপনাকে ভাই। ফোর দিব। আপনারা আপনাকে আমি নিজেরাই ফোর আমাদেরকে দিব বলছেন ভাই, টুকাই থামেন, আপনি সন্ত্রাস থামেন, ভাই, তখন আপনাকে তো আমি কোনো ফোর দিব। সন্ত্রাস হয় নাই। আপনারা ওই থামেন, টাইমে যদি আপনাকে আমি আমাদেরকে ফোর দিব এরকম কি? আমি ট্যাগিং তো করতে বলছি পারেন, আপনাকে আমি তাহলে ফোর দিব। এখন মানে শুনেন ভাই, আপনারা বুঝতে হবে, আমরা একজনের জন্য বা ৩-৪ জনের জন্য আপনি সবাইকে বলতে পারেন না তো। এর আগের বার আপনাদের যখন যারা বুটেক্স মাইক নিয়ে কথা হ্যাঁ বলতে জি আসছে বলেন, না, আপনাদের যারা জি মাইক বলেন, নিয়ে কথা আপনি বলতে বলেন। আসছে তাদের কথাগুলো সামারি কি? যদি আমাদের ১০ম গ্রেডে হাত দেওয়া হয় আমরা হাত ভেঙে দিব, হাত উপড়ে দিব, মানে বাংলাদেশ অচল করে দিব, বাংলাদেশের একটা সেগমেন্টকে আমরা ঠিক রাখতে দিব না। মানে আপনাদের ব্যাপারটা হচ্ছে আমাদের অধিকারে যদি হাত দেন বাংলাদেশ গোল্লায় যাক, বাংলাদেশ আচ্ছা ভাই, জাহান্নামে যাক, আপনারা কি বোলিং করেন নাই আপনাদের কোনো ভাই? যায় আসে না। আপনারা কি বোলিং না, করেন নাই? শুনেন, একজনের জন্য আপনি যদি না, সবাইকে না, গ্রুপিং না, করেন না, তাহলে দেখেন, আমিও আমি করতে বলি বাধ্য হবো গত কিন্তু ভাই। ৬ মাস ধরে আমরা আপনারা আন্দোলন কিন্তু করছি। অনেক সাইবার বুলিং গত করছেন, ৬টা মাস ধরে আমরা সাইবার আন্দোলন বুলিংটা করছি। কিন্তু আমরা কয়দিন আপনারাই শুরু ব্লকেট করছেন করছি? ভাই। আপনার আমরা শুনেন, কয়দিন ব্লকেট করছি? আত্মসমালোচনা আমরা করতে শিখেন কয়দিন ভাই, আত্মসমালোচনা। আপনি কি আচ্ছা আচ্ছা ভাইয়া, প্রকৌশল শুনেন, অধিকার একটু আন্দোলন ঠান্ডা হন ভাই, যেদিন একটু আমাদের ঠান্ডা হন। ভাইদের উপরে আমি একটু আমাদের বলি, ভাইদের উপরে আপনি আমি একটু নিজে শুনেন। টিয়ার গ্যাস আপনি একটু খাইছি বসে ভাই, আছেন, আমি আপনাকে আমি নিজে কি টিয়ার বাধা গ্যাস দিচ্ছি? খাইছি। আপনি তো আমরা জিনিসটা পরের দিন বাধা দিচ্ছেন শাহবাগ এখানে। কর্মসূচি আমরা কর্মসূচি ছিলাম। একজনটা শুনি আমরা সেই ভাই, সিদ্ধান্ত থেকে একজন সরে করে আসছি শুনি। জাস্ট জন দুর্ভোগের কথা চিন্তা করে। আমরা কোথায় গেছি? আমরা পরবর্তীতে ডিরেক্ট আইইবিতে গেছি আমাদের দাবি নিয়ে। আমরা প্রত্যেকটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছি। আমরা কোথায় জানি? আমরা নেসকোতে গেছি। নেসকোর একদম এমডি কে আমরা বাইরে বের করে আনছি। তিনি আমাদের সাথে সেই স্যার সরাসরি আমাদের সামনে কথা বলছে। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম ভাই, আমি কোনো বানায় কথা বলতেছি না, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম। আমরা বিগত ৬টা মাস ধরে এটার পিছনে খাটতেছি জাস্ট একটা কথা চিন্তা করে যে যেন জনদুর্ভোগ না হয়। আর আপনাদের কথার একটা কথা, আমাদের অধিকারে যদি হাত দেওয়া হয় বাংলাদেশ অচল করে দিব, বাংলাদেশের সিস্টেম অচল করে দিব, বাংলাদেশ গোল্লায় যাক, আমাদের কোনো যায় আসে না। কারণ আপনাদের একটাই কথা, দেশের ৮০% উন্নয়ন আপনাদের দ্বারা হয়েছে। ভাই যদি ৮০% উন্নয়ন আপনাদের দ্বারা হয় তাহলে ৮০% দুর্নীতি আপনাদের দ্বারা হয়েছে। এই দাবি আপনারা মানেন? ৮০% দুর্নীতি আপনারা নিজেরা করছেন, যেহেতু দেশের আচ্ছা প্রত্যেকটা ভাই, জায়গায় তাহলে আপনারা আছেন। আচ্ছা ভাই তাহলে আমি আমার কথা, একটু বলি, আপনাদের সাথে আমাকে কোনো একটু সমস্যা বলতে নেই। দেন। আচ্ছা ভাই, আমরা সাকাত আপনি ভাইকে আসেন একটু আমার উত্তরটা সেক্টরে শুরু আসেন, করি। ভাই আপনি আমরা ন্যূনতম সাকাত ভাইকে যোগ্যতা একটু অর্জন করে উত্তরটা আসেন। শুরু দিই। এবং আরেকটা জিনিস ভাই, আজ আমি হচ্ছে বলি, আপনি কথা বলেন আচ্ছা, লাস্টে উনি যদি কথা বলতে চান আপনাদের বলুক, যে ৭ কিন্তু উনি দফা তো বা আরেকজনের ৬ কথা দফা যে আটকাচ্ছেন, দাবিটা এটা তো আছে, আসলে ঠিক না। মানে রাসেল ভাই প্রথমে আপনাকে হচ্ছে জিজ্ঞাসা করছিল, আপনি তখন হচ্ছে অনলাইনে আপনার হচ্ছে টেকনিক্যাল এরর হয়েছিল। আপনি কাইন্ডলি হচ্ছে আমার কথার উত্তর পরে দিয়েন। আপনি কাইন্ডলি আপনাদের যে ৭ দফা বা ৬ দফা, ৫ দফা, ১১ দফা যাই হোক না কেন, যেই দফা আছে এই দফাটা একটু আমাদের সামনে ক্লিয়ার করে বলেন, মানে আপনারা কি কি চাচ্ছেন? আচ্ছা তাহলে আমরা সাকাত ভাইয়ের কাছে যাব। সাকাত ভাই, আপনাদের দাবি সমূহ বলে আপনি প্রশ্নগুলোর উত্তর দিন, এরপর আমরা আচ্ছা ওমর আচ্ছা, ফারুক শুনেন, ভাইয়ের কাছে যাব। এইখানে আচ্ছা আমি এখানে বলি, একটা কথা বলে নেই, যে দাবিগুলো আছে এর মধ্যে কিছু কমন দাবি আমি সাপোর্ট করি, কিন্তু এর বাইরে অনেক মানে দাবিগুলো আছে যেগুলো আসলে আমার কাছে মানে কিছু না মনে হয় যে ইমপ্রুভ করার দরকার। সো আমি আসলে ন্যায্য যে দাবি যেগুলো দরকার সেটা হচ্ছে ১০ম গ্রেড আসলে উন্মুক্ত করে এরকম কোনো মানে নাই। এটা হচ্ছে প্রথম বিষয়, যেটা মূল গেমজাম। যেই কারণে আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা, ভাই যে ভাই কেন ১০ম গ্রেড ডিপ্লোমা এখন উন্মুক্ত করা শিক্ষার্থীদের যাইব না। দাবিগুলো কি কি? ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো কি কি সেগুলো উপস্থাপন করুন দয়া করে। ভাই আমরা কিন্তু আচ্ছা, প্রথমে এখানে ৩ কিন্তু দফা দিয়ে ৭ শুরু দফা যে করছি। আমরা দাবি কিন্তু আমি আগে বলি ভাই। এখানে আমরা আগে আমাদের দাবির কথা বলছি। আপনি আগে আচ্ছা আপনার আচ্ছা জাস্ট আচ্ছা, দাবিগুলো বলেন, আমি কারণ বলি, জিনিসটা আমাদেরও জানা দরকার। আপনি যদি বলেন যে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি কি, তাহলে সেটা একটা বিষয়। আর আপনি যদি বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক প্যাসেজ
সংগ্রাম পরিষদের দাবি কি, তাহলে কিন্তু সেটা ভিন্ন বিষয়।
হ্যাঁ, আপনাদের দাবি কি দুইটা? কারণ এখানে সাধারণ প্যাসেজিভ দাবি। ইনক্লুড আছে। মানে দাবিগুলা কি ছিল? আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আপনাদের কি দুই আমরা চাচ্ছি ধরনের যে দাবি আমাদের আছে? না, না ২ ধরনের দাবি নাই। আমাদের কিছু কমন দাবি আছে যেগুলো প্যাসেজিভ সংগঠনগুলো নিছে। এর মধ্যে একটা হইছে যে উচ্চশিক্ষার সুযোগ মানে সৃষ্টি করা, না, কাবা বি ক্রেডিট স্পেসিফিক সমন্বয়ের ভাই, মাধ্যমে। বি স্পেসিফিক মানে একদম আপনাদের যে কারিগরি শিক্ষা আন্দোলন, ছাত্র আন্দোলন যেই হোক, যে অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যেই দাবিগুলো আসছে ওইটা বলবেন। মানে কোনো মানে এমন না যে আপনার সেন্স অফ ভিউ থেকে কি বলে, আপনার ফিলোসফি বলে, এগুলো আমরা শুনতে চাচ্ছি না। একদম ভাই, কারিগরি আপনাদের যা ছাত্র দেওয়া দাবি আন্দোলন আসছে। বাংলাদেশ কর্তৃক যে দাবিগুলো সেগুলো একটু জানান আমাদের। আচ্ছা, তাহলে আমি আসলে এই বিষয়ে এখনো মানে স্পষ্ট নই। মানে কারিগরি ছাত্র আন্দোলন না, কি দাবি আপনি করতেছে। স্পষ্ট নন, কিন্তু আপনি আমি নিজে দেখেছি বলছেন যে আপনি স্পষ্ট নন, তাহলে এটা আপনি নিয়ে কেন হচ্ছে শুনেন, ভাই, আমি একটা কথা বলি। এখানে ৭ ভাই, দফা আমি যেটা একটু হচ্ছে বলি। এটা কারিগরি ছাত্র আন্দোলনের দাবি না। এটা এটাকে বোঝা লাগবে। আচ্ছা ভাই, কারিগরি ৭ ছাত্র দফা, আন্দোলনের ৮ যে দফা, দাবি ৯ তার দফা মানে কি এমন দাবি আপনারা না। নিজেরাই আসলে আপনাদের অবস্থান আপনাদের পরিষ্কার দাবি না কি? যে আপনারা আসলে ঠিক কি চাচ্ছেন? সাখাওয়াত ভাই, না, আপনাদের দাবি অবশ্যই মানে সমূহ পরিষ্কার। বসে থাকবো না কেন? মেহেদী ভাই, পরিষ্কার, আমি তাহলে আপনি একটু বলেন, যদি আমি শুনতে চাচ্ছি। ভাই ভাই আমি বলি, আমরা জানেন আজকে যখন হচ্ছে আমাদের রাসেল ভাই যখন এই প্ল্যাটফর্মটা আনছেন, আমাদেরকে এই উদ্দেশ্যে আনছেন যে ভাই আপনারা মাঠে করছেন, মারামারি করেন না, আপনারা বসেন, দরকার হয় আপনারা কথা বলেন, এই কমন গ্রাউন্ডে এসে কথা বলেন। এখন আপনি যদি বলেন যে আপনি নিজে স্পষ্ট না, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? আচ্ছা, ওমর ফারুক ভাই আমি কিছু বলতেছিলেন। আমি বলবো সাখাওয়াত ভাই সম্ভবত একটু সময় নিয়েই ভাই আপনার কথাগুলো বলিয়ে, যেহেতু আপনাকে কোশ্চেন আগেই করা হয়েছিল, ভাই ওই সময় নেটওয়ার্কে ছিল না। ভাই তার কোশ্চেনের অ্যান্সার একটু রেডি করেন, তার মধ্যে আমি জাস্ট কয়েকটি কথা বলবো। আচ্ছা, আচ্ছা, প্রথমত ফারুক ভাই হচ্ছে কথা যে শুনি আমরা। কারিগরি শিক্ষা আন্দোলন এটা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে। আপনারা ইতিহাস বা পটভূমি জানেন, যেখানে হচ্ছে আহ, আমাদের যদি সরকারি ক্লাস হিসাব করি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর ক্লাসে অর্থাৎ আপনার 13 গ্রেড বা তার উপরে কিন্তু এটা ছিল। পরবর্তীতে কারিগরি শিক্ষার্থীরা এটা আন্দোলন করে করে ধীরে ধীরে বেশ কয়েকটা আন্দোলন হয়েছিল, যে ইতিহাস আপনারা স্টাডি করলে পাবেন। তো একটা পর্যায়ে তারা কিন্তু 10ম গ্রেড পর্যন্ত কিন্তু একেবারেই তারা নিজেরা ধীরে ধীরে দখলে নিয়েছে। এটা বলার এক কারণ আচ্ছা, হচ্ছে এটা একটু এখন তারা এটা নিয়ে আমি একটু কথা বলি ভাই। কারণ ১০ম গ্রেড কিন্তু আপনার অন্য চাকরিতেও আছে। ঠিক আছে? এখানে কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে আচ্ছা, অনেকে কিন্তু 10ম গ্রেড আমাদের কাছে হাতে যেই নিতেছে। ৭ দফা দাবি আপনার আসছে, তো মানে একটা এন্ট্রি পুল আপনাদের যে দরকার নাকি? বাংলাদেশ যেহেতু ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার ছাত্র পরে মানুষের তো শিক্ষক একটা এন্ট্রি পুল কর্মচারী দরকার সংগ্রাম হয় পরিষদ, নাকি? আপনি কি সেটা এখান থেকে মানেন যে যে ৭ এটা দফা এন্ট্রি দাবি পুল আসছে, দরকার? ভাই, আমরা সেই একটু ওমর ৭ ফারুক দফা ভাইয়ের দাবির কথা শুনি। প্রথমে আপনারা বলছেন যে ভাই, প্রকৌশল কর্মক্ষেত্রে প্লিজ, সাখাওয়াত ভাই, ডেস্ক ফিল্ড ইঞ্জিনিয়ারিং। ভাই হোয়াট, জাকিব ভাই, মানে ডেস্ক ইঞ্জিনিয়ারিং আর ফিল্ড ইঞ্জিনিয়ারিং কি জিনিস? মানে জাকিব ভাই, হোয়াট ইজ আমরা দিস? একটু মানে ওমর এই ফারুক ভাইকে টার্ম আপনারা সময় কই দিই। পাইছেন? আমাকে বোঝান, এই টার্ম আপনারা কই পাইছেন? হোয়াট ইজ ডেস্ক ইঞ্জিনিয়ার এন্ড হোয়াট ইজ ফিল্ড ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার মানে আচ্ছা, ইঞ্জিনিয়ার, কাহিনী জাকিব শেষ। ভাই, আমার মানে মনে হয় আপনি ইঞ্জিনিয়ার মানে পরে আপনি আপনি ইঞ্জিনিয়ার, আপনি এটা একটা ডেস্ক ইঞ্জিনিয়ার বলতেছেন, একবার বলতেছেন ফিল্ড ইঞ্জিনিয়ার, মানে মানে কি ভাই? আমিও ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে ডেস্কে বসে কাজ করি, আপনি ফিল্ডে কাজ করেন, তাই তো? কিন্তু আপনি যে ইঞ্জিনিয়ার দাবি করতেছেন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেই ক্রাইটেরিয়া গুলো থাকে, এই ক্রাইটেরিয়া গুলোকে আপনি ফিল আপ করছেন? এইটা কিন্তু আপনি এখনো আচ্ছা, স্পষ্ট এখানে না। আমি বলতেছি, আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু স্পষ্ট এখন করতেছি। এখন শুনেন, দেখেন, এখন শুনেন, এই কথা কিন্তু একটু সাকিব স্পষ্ট ভাই করতে দেন আমাকে প্লিজ। বলতে পারেন। একটা 1 মিনিট, দেখেন, 1 এই মিনিট কথা কিন্তু প্লিজ, আমাকে সাকিব ভাই 1 বলতে মিনিট। পারেন। হ্যাঁ, হ্যাঁ জাকিব ভাইয়া শোনো, তুমি যে ক্রাইটেরিয়া কথা বলছো এটা আমি ফিল আপ করছি, আমার ডিপ্লোমা আছে, আমার বিএসসিও আছে। আমি কিন্তু ভাইকে একবার বলবো না ভাই আপনি কিন্তু ইঞ্জিনিয়ার না। আমি দেখেন ভাই আমার চেয়ে সিনিয়র, ভাই বর্তমানে এই যে ভাই রিসার্চ পেপারে কাজ করতেছেন। আমাদের এই যে আপনারা একটা কথা বারবার বলেন না যে আমরা রিসার্চ করি কি রিসার্চ করি না, আমরা অটো রিক্সা বানাই, অমুক বানাই। আপনি কখনো বুয়েটে গিয়ে খোঁজ নিছেন, রুয়েটে গিয়ে খোঁজ নিছেন, কুয়েটে গিয়ে খোঁজ নিছেন? আমাদের রোবোটিক সোসাইটি থেকে শুরু করে আমাদের ফর্মুলা কার, রোভার মার্স, এগুলো নিয়ে আপনি কখনো খোঁজ নিয়েছেন যে আমরা কোথায় যাই? প্রতি বছর বাংলাদেশের ইউনিভার্সিটিগুলা আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কম্পিটিশনে কি পরিমাণ সাফল্য রাখছে, আপনি কি এগুলোর খোঁজ খবর রেখেছেন? আমরা কেন রিসার্চ আচ্ছা ভাই, এখানে শুনেন আমরা ভাই, যখন ফাইনাল ইয়ারে এটা নিয়ে থিসিস আসলে করি ভাই, অনেক ট্রোল হয়েছে। আমি এটার বিরোধিতা আমি করি। বলি, আমরা একটা যখন জিনিস ফাইনাল ইয়ারে বলি, থিসিস এটার করি বিরোধিতা ভাই, আমি করি। শুনেন, আমরা যখন ফাইনাল ইয়ারে থিসিস করি, আমাদের থিসিস হচ্ছে ম্যান্ডেটরি। বুয়েটে পড়ি কি রুয়েটে পড়ি কুয়েটে পড়ি দেখার বিষয় না, প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের থিসিস করা ম্যান্ডেটরি। এই থিসিস জানেন কত সময় ধরে হয়? 1.5 বছর। আই রিপিট, 1.5 বছর। একটা সেমিস্টার থাকে কেস স্টাডির উপরে, আর 2টা সেমিস্টার থাকে থিসিসের উপরে। অর্থাৎ এই যে 1.5 বছর আপনি আপনার গবেষণার জন্য ব্যয় করবেন। এখন আপনি যদি গবেষণা না করেন সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আমার সিস্টেমটা আমাকে গবেষণা করতে শিখাইছে। এবং আপনারা বলেন না আপনারা অনেক প্র্যাকটিক্যাল করেন, অনেক ল্যাব পারফরমেন্স করেন। ভাই প্রতিদিন গড়ে 3 থেকে 4 ঘন্টা আমাকে ল্যাবে থাকতে হয়। আর এখন তো থিসিস করতেছি, এখন আমার ল্যাব হচ্ছে আনলিমিটেড। এমন হয়েছে আমি ল্যাব থেকে রাত 10টা-11টার সময় বের হয়েছি এক্সট্রা সারি থেকে চাবি নিয়ে। মানে অতএব প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হয় এই জিনিসটা আমাদের শেখানোর প্রয়োজন নাই। হইতে পারে আচ্ছা, আমি আপনারা স্পেসিফিক, যে এখন আমাকে বলেন যে আপনারা স্পেসিফিক এই জিনিসগুলো জানেন যেটা আমাদেরকে শিখাইলে আমরা শিখবো না, জানবো না।
আমরা তো বলতেছি আমাদের সিলেবাসটা আপনারা নেন, পড়েন, সমস্যা নাই। আপনি ফুরিয়ার ল, ল্যাপ্লাস ল, আপনি যা ইচ্ছা আপনি তাই করেন, পড়েন আপনি। আমি আচ্ছা আচ্ছা ভাই, এখানে কিন্তু আপনারা দ্বন্দ্বে যাচ্ছেন। আমি যেটা জানি আমাকে আসছি বলেন এখানে যে আসলে কোনো দ্বন্দ্ব ভাই না। আমি শুনেন আমি একটা এই কথা এই বলি, জায়গাগুলো এখানে থেকে সবারই মানে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? ভাই, জাকির তো ভাই, আপনার সমস্যার সাধ্য জায়গাটা কথাটা একটু আমি বলে মানে দিচ্ছি। একটু ক্লিয়ার আপনার যদি হওয়া সমস্যা না দরকার থাকে ভাই, আমি আপনি বলে আগে দিচ্ছি। ক্লিয়ার ভাই হয়ে নেন। ভাই আমরা সাখাওয়াত হোসেন ভাইয়ের প্রথম একটু জিনিস স্টেজে দেই। যে আপনাদের 7 দফা দাবি, ভাই প্রথম দফা 1 এটা মিনিট ছিল আমাদের দেন, আমি ফিল্ড একটা কথা ইঞ্জিনিয়ার, বলতে ডেস্ক ইঞ্জিনিয়ারে চাইতেছি ভাগ করতে হবে, ভাগ করে কি করতে হবে, জাকির ভাই নাকি। ডিপ্লোমা জাকির ইঞ্জিনিয়ারদের ভাই জন্য আসন সংরক্ষণ করে রাখতে হবে। জাকির ডিপ্লোমা ভাই আমরা ইঞ্জিনিয়ারদের একটু জন্য আসন একটু সাখাওয়াত সংরক্ষণ ভাইয়ের করে কাছ থেকে রাখা শুনি লাগবে। ভাই। ভাই ঠিক আছে, একটু আপনার সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে আমি শুনি শুনতে আমরা। চাইছি, সাখাওয়াত ভাইয়ের কাছে শুনতে চাইছি। হ্যাঁ সাখাওয়াত ভাই আচ্ছা বলেন ভাই আপনি। বলতেছেন যে হ্যাঁ ভাই, এই পোস্ট নিয়ে কিন্তু একটা কথা বলছেন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে এখানে উনি ঢুকবেন। সমস্যা নেই ভাই, ওপেন করা যাইতো তো, কিন্তু ওই যে উচ্চশিক্ষা সীমাবদ্ধতা করা, প্রকৌশলের মধ্যে ব্লক করা। এখন আপনি আমার বলেন যে এটা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, তাহলে উচ্চশিক্ষা তো আমরা ভাই কি ব্লক না, করতেছি? উচ্চশিক্ষা ওপেন। আপনি উচ্চশিক্ষা নেন, বাট কোথায় কোথায় উচ্চশিক্ষা আমার একটু জানেন, বলেন, আচ্ছা আমি কোথায় বলি ওপেন? ভাই 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 সাখাওয়াত শুনেন, ভাই ভাই উচ্চশিক্ষা একটু কিন্তু আমি সবার আমি জন্য কথা না। বলি ভাই, একটু কোশ্চেন হ্যাঁ করতে দেন। সাখাওয়াত ভাই উচ্চ শিক্ষা নিতে আপনাদের সমস্যাগুলো কি কি আসলে? একটু ভাই সেটা আগে আমাদের আমি ক্লিয়ার করেন। সুন্দর করে একটু ক্লিয়ার করি। হ্যাঁ আমি ক্লিয়ার করি। ধরেন একটা মানে ছেলে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে আচ্ছা ভাই, সে যখন ডুয়েটে আপনি যায়, হচ্ছে আমি আর তো কথাটা মেহেদী বলি ভাই, ভাই আপনি প্লিজ। কাইন্ডলি দফা দাবিটা আমরা জানতে চাচ্ছি আসলে, মানে কারণ জিনিসটা এটা আচ্ছা তো অনেক ম্যাথ সাখাওয়াত পিপল ভাই, দেখবে। 7 দফা দাবিটা আগে আমরা শুনি। 7 দফা দাবিটা আগে একটু উপস্থাপন করেন। ভাই এই জিনিসটা একটু কথা বলতেছি, এটা শেষ করি। আমি সাত দফা দাবি অবশ্যই বলবো, এটা একটু শেষ করি, আমরা কি 7 ঠিক দফাটা আছে? শুনি, 7 এ- দফা শুনতে চাচ্ছি আমরা। কারণ আমরা 3 দফা দাবি নিয়ে আচ্ছা নামছি, আপনি তো আপনারা 7 দফা দাবি নিয়ে নামছেন। আপনি তো জব অর্থাৎ পোস্ট আমরা নিয়ে 2 ভাই মানে কথা মিলে বললেন যে 10 দফা দাবি নিয়ে সরকারের কাছে নামছি। এই 10টা দফা আবার আমরা আগে শুনি, এটা শুনে আমরা এরপরে আলোচনায় আসি। আমরা বারবার এটা শুনতে যাচ্ছি যে কারণ আলোচনাটা হবেই আপনাদের 7 দফার উপর ভিত্তি করে, আমাদের 3 দফার উপর ভিত্তি করে। আচ্ছা ভাই আমি আচ্ছা একবারে আচ্ছা দাবি ও করতেছি না আমরা আচ্ছা 100% ঠিক নাই। আছে, তাহলে আমি আমি সাত একবারে দাবি দফা করতেছি, দাবিগুলো একটু আমাদের ভুল বলতেছি। হইতেই পারে, সমস্যা নাই। আচ্ছা আমি বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য মানে উপসাগরীয় পদটা মানে সংরক্ষণ করা, এটা নিয়ে হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন মানে এটাকে আমি বিশ্লেষণ করব না যা বলে না যাব আপনি আগে দাবিগুলো কোনটা? বলেন ভাই, আপনি আচ্ছা দাবিগুলো বলেন, ভাই দাবি আপনি দাবি। আগে দাবিগুলো বলেন, পরে আমরা শুনবো ওনাদের কাছে কেন আপনাদের দাবি অযৌক্তিক কিংবা আপনাদের কাছে কেন আপনার দাবি যৌক্তিক। আগে আপনি দাবিগুলো পড়ে শোনান। আচ্ছা এখানে মানে কিছু দাবির সাথে আমারও একটু দ্বিমত আছে, তারপর আমি বলি। ও 2 নম্বর যে দাবিটা আছে ওইটা ভাই হচ্ছে যে ভাই ভাই 1978 শুনেন সালে শুনেন যে শুনেন সরকারি। ভাই, আমি বলি এখানে আপনার ফিলোসফি শুনতে আসা হয় নাই। এখানে আপনি একজন আচ্ছা প্রতিনিধি, আচ্ছা আপনি ওকে ঢাকা ওকে পলিটেকনিক ইনস্টিটিউটে ওকে পড়েন, আপনিও এখানকার প্রতিনিধি। ওকে আপনারা কি চাচ্ছেন, আপনারা কি বলছেন সেটা বলবেন, আপনার ফিলোসফি না। ভাই আমার ফিলোসফি অনেক হইতে পারে, আমি আমার ফিলোসফি বলে আমি ম্যাটেরিয়াল আচ্ছা ঠিক সায়েন্স এন্ড আছে ঠিক ইঞ্জিনিয়ারিং আছে এ পড়ি। আচ্ছা ঠিক আমার আছে কোনো আমি সরকারি বলি চাকরি নাই, তাহলে সরকারি চাকরি আমি নাই করলাম না, কিন্তু আচ্ছা আমি ওকে এখানে ম্যাটেরিয়াল সায়েন্সের প্রতিনিধি হয়ে আসি নাই, আমি গোটা প্রকৌশলী সমাজের প্রতিনিধি হয়ে আসছি। সো আচ্ছা আচ্ছা আমরা তাহলে কি আমি চাচ্ছি বলি সেই জিনিসটা 1978 বলেন। সালের যে সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপসাগরীয় প্রকৌশলী পদ বা সমমান পদ থেকে সরকারি প্রকৌশলী পদে যে পদোন্নতি যেটা এখন 33% আছে, ওইটা হচ্ছে 50% এ উন্নীত করা। এবং 3 নম্বর যে দাবি ওইটা হচ্ছে প্রকৌশল কর্মক্ষেত্র ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং যে বিভাজন পূর্বক যে ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং এর বিএসসি ইঞ্জিনিয়ারদের নিযুক্তকরণ, জাতীয় মেধা অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন বন্ধ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী 1:5 সব প্রকৌশল সংস্থা জনবল কাঠামো প্রণয়ন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সব পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট টিএসসি তে 1:12 অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনা শিক্ষক স্বল্পতা দূরীকরণ, পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা। আচ্ছা ঠিক আছে, এবার আমি আমি বলি। আচ্ছা আপনাদের যে দাবি নিয়ে আমাদের আচ্ছা যে সাখাওয়াত ভাই আপনি যে আপনার কি বললেন, আরো কিছু বলার আছে? শুনি, জাকির ভাই জি আমার আর কিছু বলা আছে, একটু আচ্ছা আমি তাহলে বলি। আমরা আগে সাকিব ভাই শুনি, এরপর আমরা সাকিব ভাইয়ের কাছে আচ্ছা যাব। আচ্ছা আগে একটু ঠিক সাখাওয়াত আছে। ভাইয়ের কাছে শুনি। আচ্ছা এইখানে আমার আসলে নিজের ফিলোসফি বলতে আসি নাই। তারপরেও আমি বলি যে কারিগরি যে শিক্ষার যে সীমাবদ্ধতা, আমাদের যে উচ্চশিক্ষার সীমাবদ্ধতা, এটা নিয়ে একটু কথা বলার দরকার। কারণ যেহেতু এই আচ্ছা ভাই প্ল্যাটফর্মে আমি বলেন, কথা আমরা বলার শুনতে সুযোগ চাই। পাইছি, আমি চাচ্ছি যে এই জিনিসটা সবাই জানুক, ঠিক আছে? জি ভাই আমরা দেখেন শুনতে চাই। বাংলাদেশ বিশ্বজুড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কে মানে এটা কারিগরি শিক্ষার মধ্যে একটা মানে মোটামুটি একটা উচ্চশিক্ষা ধাপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ডিপ্লোমাধারীগণ কিন্তু ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে কিন্তু মানে ভর্তি হতে পারে, পাশ্চাত্যের ভারতেও কিন্তু হইতে পারে। ভাই বাংলাদেশে ওই কারিগরি দেশে যে শিক্ষাটা ঠিক কি উদ্দেশ্যে খোলা হয়েছিল, মানে 50 বছর আগে হোক 40 বছর আগে হোক, ঠিক আচ্ছা কি আচ্ছা আমি উদ্দেশ্যে কারিগরি ওইটা বলি, শিক্ষাটা খোলা কিন্তু হয়েছিল? আমার একটু কথা বলতে দেন, মানে আমি একটা দক্ষ মিনিট কথা বলি জনশক্তিতে তারপর আপনি রূপান্তর করতে বললেন। হবে, তাই তো? বাট অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি ছিল, মানে কেন দক্ষ জনশক্তিটা ঠিক কি জন্য দরকার, মানে কাদেরকে নিয়ে দক্ষ জনশক্তি করতে হবে? আচ্ছা আপনার আচ্ছা যদি আমি বলি, জানা আমাকে থাকে একটু আপনাকে বলতে জানাই দেন। দিচ্ছি। কারণ এইখানে কিন্তু সব মানে অনেক কিছু কানেক্টেড, ঠিক আছে? যখন আসলে কারিগরি শিক্ষা মানে চালু হয় তখন কিন্তু এটা পাকিস্তান ছিল,
আমি যেহেতু উদাহরণ দিচ্ছি ভারত পাকিস্তানের, সুতরাং এই জিনিসটাও এখানে আসতেছে। তা আমি বলি আর কি ভারত পাকিস্তানের তো পার্থক্য ধরে অনেক। ভারত পাকিস্তানে আপনার দশম মানে ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আপনার ডিপ্লোমা তফাৎটা স্পষ্ট, আমাদের এখানে স্পষ্ট না। কিরকম তফাৎ? আমরা ওকে একটু শুনি, তারপর আমরা বললে আচ্ছা, সাখাওয়াত আচ্ছা ভাইয়ের আমি একটু কথাটা বলি। আগে জাকিব ভাই আমরা একটু শুনি। একটু আমরা সাখাওয়াত ভাইকে সুযোগ দেই, এরপর আমরা প্রশ্ন নিব। আচ্ছা আমি ভারত পাকিস্তানের কথা বলতেছিলাম তো। আচ্ছা, ভারতের কথাটা আমি একটু স্পেসিফিক ভাবে বলি। ওইখানে হচ্ছে যে ডিপ্লোমাধারীরা কিন্তু বিটেক দ্বিতীয় বর্ষে কিন্তু আবেদন করতে পারে। অবশ্যই ওইখানে মানে ভর্তি পরীক্ষা দিয়ে মানে যাইতে হয়। আবার আপনি যদি মানে এখন ওনারা বলতে পারেন যে বাংলাদেশের ডিপ্লোমা আর ভারতের ডিপ্লোমার মধ্যে হিউজ পার্থক্য। আমি মানি হিউজ পার্থক্য, সিঙ্গাপুরের পলিটেকনিকের সাথে বাংলাদেশের পলিটেকনিকের হিউজ পার্থক্য। কিন্তু এটাও চিন্তা করতে হবে ভারতের আইআইটির সাথে বাংলাদেশের যে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট তাদেরও একটা পার্থক্য আছে, ঠিক না? আমি যদি একটু সুন্দর করে বলি যে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ভাই, ইন্দিরা আপনি গান্ধী বললেন দিল্লি না যে আমার বুয়েটে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি সার্টিফিকেট ফর রয়েছে, উমেন। যে আমি সার্টিফিকেট, একটু বলি ভাই, এগুলার তারপর যে আপনি সার্টিফিকেট ভ্যালু, বলেন। এবং অন্যান্য সার্টিফিকেট ভাই, বিশ্ববিদ্যালয়গুলোতে এআইসিটিই সার্টিফিকেট ভ্যালু অনুমোদিত মানে ডিপ্লোমাধারীরা আমার বিটেক আমার দ্বিতীয় বর্ষে মানে প্রবেশের জন্য আবেদন এটা করতে বলি, পারে। জাপানে যেসব পলিটেকনিক আছে ওই পলিটেকনিক থেকে পাস করলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম পরে ভর্তি হওয়া যায়। আইআইটি কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আপনি যখন এই কথাটা বলতেছেন মানে ভিন্ন, এটা কিন্তু তখন একটা মানে বিতর্কিত কথা বলে ফেলতেছেন আপনি। কারণ আমাকে যে সার্টিফিকেট দিচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, আইআইটি বোম্বে কিন্তু এই সার্টিফিকেটটা দিচ্ছে কিন্তু। তাহলে আপনি এভাবে তো মানে এভাবে বৈষম্যমূলক কথা না না, আমি উচ্চশিক্ষার কথা বলতেছি ভাই। এখানে উনি তুলনা দিচ্ছেন যে বাংলাদেশের যে ডিপ্লোমা আর ভারতের যে ডিপ্লোমা পার্থক্য আছে, ভাই এটাও তো বোঝা লাগবে ভাই। উচ্চশিক্ষার ফ্যাসিলিটিস নিয়ে হচ্ছে না সার্টিফিকেটের মান নিয়ে হচ্ছে? আমি সাখাওয়াত ভাই কি উচ্চশিক্ষা নিয়ে বোঝাতে চাচ্ছেন? বলতেছি। আমি এটাই মনে করি যে উচ্চশিক্ষা নিয়ে এখানে কথা বলতে আসছি আমি। না, উচ্চশিক্ষা। ভাই ভাই মানে উচ্চশিক্ষার ফ্যাসিলিটিস না উচ্চশিক্ষার মান, হ্যাঁ হ্যাঁ, কোনটা? সার্টিফিকেটের মান ফেসিলিটিস। না উচ্চশিক্ষার? না সার্টিফিকেটের মান না, ফেসিলিটিস। কারণ উনি আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাস, এই সিলেবাস নিয়ে যদি কারো বিতর্ক থাকে ও থাকতে পারে। কিন্তু আমার যেটা মনে হলো ব্যক্তিগতভাবে, আমি সিলেবাস পর্যালোচনা করছি, ঠিক আছে? ওর যুক্তি মানে এর যৌক্তিকতা আমি যাচাই করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা পারফেক্ট। কিন্তু বিষয়টা হইতেছে এইখানে অনেক শিক্ষক সম্পদ আছে, এখানে পরে আলাপ, এত দীর্ঘ আলাপ করে তো লাভ নাই। আমি জাস্ট বলতে চাইতেছি যে উচ্চশিক্ষার যে সীমাবদ্ধতা, এটা আপনি অন্য কোনো দেশে দেখতে পারবেন? ডিপ্লোমা অন্য কোনো দেশে ডিপ্লোমাদের উচ্চশিক্ষা বাইনারি মধ্যে দেখতে পারবেন? দেখাইতে পারবেন? ভাই আমরাও চাচ্ছি আপনারা উচ্চশিক্ষায় আসেন, আমরাও চাই, সিরিয়াসলি আমরা চাই আপনারা আসেন। কারণ বারবার আমি বলছি আপনাকে ছাড়া আমি চলতে পারবো না, জানেন এটা? আপনি আপনার আমি মানে আপনি তো মনে হয় খুব সম্ভবত আমার ছোট ভাই হবেন, আমার থেকে ছোটই হবেন। আপনাকে ছাড়া আমি চলতে পারবো না, একদম বাংলা কথা এটা। যদি এইটা বাংলা কথা হয় তাহলে আপনি উচ্চশিক্ষায় আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপনি আসেন। কিন্তু উচ্চশিক্ষাটা একটা সত্য কথা বলি ভাই, উচ্চশিক্ষা না সবার জন্য না। উচ্চশিক্ষায় আসতে হলে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। আপনি চাইলেই বুয়েটে পড়তে পারবেন না, আপনি চাইলে রুয়েটে পড়তে পারবেন না, আপনি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে ক্রাইটেরিয়া দেওয়া হবে ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে আচ্ছা হবে। আচ্ছা আমাদের আচ্ছা, সাকিব ভাই তাহলে আমাদের সাকিব ভাই ডুয়েটে পড়াশোনা করতেন। আমি একটা আপনি কথা বলি সাকিব ভাইকে জিজ্ঞাসা করেন ভাই। সাকিব ভাই প্রস্তুতি ভাই নিছেন কিনা। বাইরের দেশগুলো সাকিব দেখেন, ভাইয়ের বাইরের প্রস্তুতি ডিপ্লোমা নেওয়া লাগবে না। ইঞ্জিনিয়ার কি সাকিব ভাই মানে চেহারা দেখে সাকিব বাইরের ভাইকে দেশে ডুয়েট ডিপ্লোমা চান্স দিতে। হোল্ডার কি কোনো ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ ছাড়াই ভর্তি হয়ে যেতেছে? না না না, আপনি তো এটাই বলতেছি আপনারা যেমন ভর্তি হবো, এটা তো না না, সমস্যা তো আপনি নাই। আপনি ঢাকা পলিটেকনিক নিয়ে পড়ছেন না, যোগ্যতার ভিত্তিতে ঢাকা পলিটেকনিক আসছেন না, আসছেন কিনা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই অবশ্যই, ইয়েস অবশ্যই। তাহলে আপনি যখন ঢাকা পলিটেকনিক থেকে বুয়েটে যাবেন, আপনি আপনার ওই যোগ্যতাটা ফিল আপ করা লাগবে না? হ্যাঁ আপনি অবশ্যই যখন করা রুয়েটে লাগবে। যাবেন, যদি হ্যাঁ অবশ্যই ফিল আপ করা লাগবে। আমরা এটাই বলতেছি, আমরা এটাই বলতেছি যে আপনার ওই যোগ্যতাটুকু আপনার ফিল আপ করা লাগবে এবং সেটা বুয়েট নির্ধারণ করে দিবে। আমি চাই, আমি তো ভাই হ্যাঁ বুয়েটের কেউ নির্ধারণ না, করে আমি দিক, তাতে সমস্যা নাই তো। ইভেন আমি রুয়েটের একজন সাধারণ শিক্ষার্থী, আমি তো সেটা রুয়েটের নিয়ে তো কোনো আমি দ্বিমত করতেছি না ভাই। কর্মকর্তা না যে আমি হচ্ছে আমার মনে হয় নির্ধারণ করব। এখানে আমাদের যেটার মানে আমাদের অপোনেন্ট বা যেটার আসলে অথরিটি হলো গভর্নমেন্ট, এখানে আমরা দুই পক্ষই আসলে গভর্নমেন্টের প্রশ্ন করা উচিত। আপনি এই সিস্টেমটা কি বলছেন? আচ্ছা হ্যাঁ, ভাই, তাহলে অবশ্যই হচ্ছে আমার তো আমি ভাই তাহলে প্রথম আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন করি আপনাদের সবাইকে। জাকিব ভাই ভাই আমার কথা হচ্ছে যে আপনারা বলতেছেন যে 33% থেকে আপনারা 50% চান। ওয়াই? আপনারা কেন 33% থেকে 50% চান? বলেন আপনারা কি যোগ্যতা ফিল আপ করছেন? আপনারা কি বিএসসি ডিগ্রি নিছেন? আপনারা কি বিএসসি ডিগ্রি নিছেন? আপনি পদোন্নতির মাধ্যমে কেন আচ্ছা, 50% আচ্ছা। নেবেন? বলেন, আপনার আমাকে বলেন না। ভাই ভাই আমাকে তাহলে আমি একটা ক্লিয়ার কোশ্চেন করি ভাই, একটু একটা কোশ্চেন নিতে দেন। যে আমার কোশ্চেনটা এটা আপনাদের সবার কাছেই, যে আপনি যদি সরকারকে সমাধানের প্রস্তাব দিতেন এই সমস্যার, তো সেই সমাধানের প্রস্তাবটা কি হইতো? আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু আসলে এখন আমি কারো প্রতিনিধি হয়ে কথা বলতেছি না, যেহেতু আমি আমার সাইড থেকে মনে হয়েছে যে প্রথম কথা, যারা দুই পক্ষে নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন, অর্থাৎ আইইবি বলেন, আইডিইবি বলেন, একই সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউটের যারা হচ্ছে ওনারা সম্ভবত ডিরেক্টর বা প্রিন্সিপাল ওনারা বলে থাকতে পারেন, মানে যারা কর্ণধার রয়েছেন, তাদেরকে নিয়ে একটি সমন্বিত একটা কমিটি গঠন করা হোক, সমন্বয় করা হোক।
সবাই মিলে বসুক, তারা দরকার সময় নিক। কারণ ভাই এই যে আমাদেরকে আজকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে, এটার পরিণাম খুবই ভয়াবহ। আমরা মানে হচ্ছে আমরা ফেসবুকের স্ক্রলিং এর একটা মানে জায়গা থেকে আমরা দেখতে পাই যে হাসিনা নাকি যখন পালা গেছিল বলে গেছিল এমন একটা সিস্টেম তৈরি করে দাও যেন আগামী 25 বছরে এই দেশ দাঁড়াইতে না পারে। তার একটা প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। আমার সাখাওয়াত ভাই, আপনি কি বুঝতেছেন যে আপনি আমার সাথে শত্রুতা করে দিন শেষে আমাকে কি করতেছেন? আমি দেখেন ভাই, আমি আপনার সাথে ভাই পারবো আমি না। আপনার সাথে শত্রুতা করতেছি না ভাই। না 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 না, আমি আপনার কথা বলি না, আপনি গোটা সমাজের কথা না, বলছি। ব্যক্তি আমি হিসেবে আপনার বলতেছে, সাথে আমি আমার গ্রুপ থেকে বলতেছি, না, এখানে আমি আসলে কিন্তু কেউ আপনার সাথে শত্রুতা পারবো করতে না ভাই। আসে না। দেখেন, আমাদের যে দাবি কেমনে করেছি পারবো না? সেগুলো না, ব্যক্তিগতভাবে আপনার নিয়ে না, না, সাখাওয়াত আপনার ভাই বিএসসি ব্যক্তিগতভাবে প্রকৌশলী নিয়ে ভাই না। কয়টা আছেন বলেন তো? বিএসসি সারা বাংলাদেশ মিলে বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে 4000 শিক্ষার্থী পড়ে মাত্র, মানে প্রতি ব্যাচে 4000 থেকে ভাই 4500। বিএসসি কিন্তু অন্যান্য সব প্রাইভেট মিলে ধরে ইউনিভার্সিটি 10,000 পড়ে ধরলাম। কিন্তু। ভাই হ্যাঁ, বাংলাদেশে 10,000 যে ধরলাম। পরিমাণ গণহারে বিএসসি আর বিবিএ ডিগ্রি দেওয়া হয় তা নিয়ে তো আসলে কারো সন্দেহ থাকার কথা না আসলে। ওটা নিয়ে তো আসবো, ওটা নিয়ে আসবো। আগে আমরা মেইন আলোচনায় আসি, ওটা নিয়ে আমরা আসতেছি। ওটা নিয়ে অভিযোগের জায়গা শেষ নাই, আছে। তো দেখেন, মোটা দাগে তো আসলে এই কয়টা 4000 মানুষ বা 4500 মানুষ, আরো অন্যান্য আইইউটি, এমআইএসটি, আসনুল্লাহ, সাস্ট এগুলো সহ আরো ধরে নিলাম যে 8-10 হাজার স্টুডেন্ট প্রকৌশল অনুষদ বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার সুযোগ পাচ্ছে, ঢাবি রাবি জাবি সহ। ঠিক আছে? সো এই যে এত হিউজ সংখ্যক মানুষ আছে, প্রত্যেকে কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা এখানে আসছে। এখন কথা বলেন, এই যে সংখ্যাটা কিন্তু কম না। আপনি করতেছেন কি? আপনি বলতেছেন যে আপনার অলরেডি 33% আছে, আপনার সার্টিফিকেট কিন্তু কেবল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, জাস্ট একটা certificate, আপনি কিন্তু বিএসসি করেন নাই। তাহলে আপনি কি করলেন? আপনি প্রথমে যে কোনো একটা সরকারি একটা চাকরিতে, ধরে নিলাম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন যে সমবায় মন্ত্রণালয়, আপনি এখানে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেন। আপনার কিন্তু আর কোনো সার্টিফিকেট নাই, জাস্ট আপনি কি করলেন ওখানে মানে আপনাদের লেখা আছে যে অনন্য 7 বছর হইতে হবে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা। তাহলে জাস্ট অভিজ্ঞতার মানে বড়াই দিয়ে আপনি কোন রকম কোনো শিক্ষাগত যোগ্যতা, কোন রকম কোনো একাডেমিক এক্সিলেন্স ছাড়া আপনি ভাই একটা বাইরের দেশের অ্যাসিস্ট্যান্ট, মানে বাইরের বিশ্বেও আপনি চিন্তা করেন, সমস্যা বিশ্বেও না, কিন্তু না, আমি ডিপ্লোমা বলতে চাই, ইঞ্জিনিয়াররা আমি কিন্তু বলি, পদোন্নতি আমি পায় বুঝাই বলি ভাই। আপনাকে। আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টে চলে আসলেন। আমরা বারবার বলি না নার্স কি কখনো ডাক্তার হয়? এটা এত কমন এক্সাম্পল, এই জন্য আমি কোনো কমন এক্সাম্পলেই যাব না, আমি একটু ডিফারেন্ট এক্সাম্পল দিই। ভাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়া কি মানে খুবই সহজ? শূন্যপদ থাকলে তারপরে তো কিন্তু প্রমোশন হয়, এর আগে পদোন্নতি কিন্তু ভাই, হয় না। পদোন্নতি। 7 বছর চাকরি করবেন, 5 বছর চাকরি করবেন, আপনার পদোন্নতি অটোমেটিক হয়ে যাবে। পদোন্নতি মানে এই আপনার 7 বছর সিনিয়রিটি বেড়ে আমার যাবে। দেখা মতে 7 বছর আমি দেখি নাই কাউরে। অনেকেই এই পদ থেকে অবসর নেয়, মানে অবসর নেয়া নেয়। আচ্ছা, বুঝছেন? এটা এরপরে শুনেন, হচ্ছে যে এই হ্যাঁ এটা বলেন। শুনেন, আমার কথা শুনেন। 2013 সালের পরেই না আপনাদের 10ম গ্রেডের এন্ট্রি পোস্টগুলো শুরু হয়েছে। কাজে 2013 সালে যেই মানুষটা 25 বছর বয়সে চাকরিতে জয়েন করছে, আজকে তার বয়স কত? 35 বছর। সে কি আজকে অবসর নিবে? সে অবসর নিবে আরো 30 বছর, 25 বছর, 20 বছর পরে। তখন কি উনি 10ম গ্রেডে থাকবেন? উনি তো চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ে চলে যাবেন। ভাই এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, উনি যাক, আল্লাহর রিজিক, মানে উপর আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের যে রিজিক দিয়ে রাখছেন, এই রিজিকে আমি হাত দিব না। আপনার রিজিক নির্ধারিত, আমার রিজিক নির্ধারিত। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই রিজিকে আপনি আমার রিজিকে আপনি হাত দিচ্ছেন না ভাই। এটা আমার মানে, আমি দেখেন, আমি রুয়েটে পড়াশোনা করতেছি, মানে আমি আমার কষ্টের জায়গাটা শেয়ার করি ভাই। ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গোটা বাংলাদেশ মিলে হাতে গোনা মনে হয় 15টা সরকারি চাকরি আছে কিনা সন্দেহ আছে। আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কে বরাবরই বলা হয় সরকারি চাকরির একটা আস্তানা। সেই সিভিল আচ্ছা ভাই ইঞ্জিনিয়ারিং এ আমার কাছে যেটা মনে হইলো যে আসলে সব আসলে 46তম সিস্টেমেরই মানে বিসিএস এ সমস্যা। রোডস এন্ড কারণ হাইওয়ে, আমাদেরও কিন্তু জব সেক্টর নাই হচ্ছে ভাই। এটা একটু সবথেকে হ্যাঁ বলেন। চমকপ্রদ, মানে আকাঙ্ক্ষার একটা চাকরি বিএসসি প্রকৌশলীদের জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেন। সেখানে কয়টা পোস্ট জি আছে জানেন? বিসিএস টেকনিক মানে বিসিএস যেই হচ্ছে আপনার বিসিএস এ মাত্র একটা পোস্ট, মাত্র একটা। এখন বলেন এই যে এই একটা পোস্টে পরীক্ষার্থীর বিপরীতে একজন থাকবে আচ্ছা না তাহলে কি 10 নবম জন গ্রেড থাকবে? কি মানে নবম গ্রেডের যে পদ এটা কি আসলে বাড়ানো যায় না বা বৃদ্ধি করা যায় না? এটা কি হ্যাঁ, আসলে কোনো আমরা তো সমাধান হতে পারে কিনা দেখেন, আপনার কাছে আমাদের আমার কিন্তু প্রশ্ন। দাবি অনেক আছে। আমাদের দাবি অনেক আছে, সমস্যা না। আপনি আপনারা তো নিয়োগই দিচ্ছেন না। এখন কথা হচ্ছে এটা তো আপনি করতেছেন না ভাই, এটা করতেছে কারা? হ্যাঁ হ্যাঁ এটা নীতি তো নির্ধারক অবশ্যই। পর্যায়ে যারা আছে তারা ভাই বুঝেও না। তারা ঠিক বুঝেও না যে তারা আমাদের বলতেছে কি ফিল্ড ইঞ্জিনিয়ার, ডেস্ক ইঞ্জিনিয়ার। ভাই এটা কি জিনিস? মানে এই টার্ম আপনি পাইছেন কই? ফিল্ড ইঞ্জিনিয়ার, ডেস্ক ইঞ্জিনিয়ার, মানে এই আমাদের সমস্যা এটা। বুঝতে পারছেন যে আপনারা কেন 50% চাচ্ছেন? এটা যৌক্তিকতা কোথায়? তাহলে আপনারা যদি 50%, আপনারা 10ম গ্রেডে অলরেডি 100% আছেন। তাহলে ধরে নিলাম আমরা 100 জন আপনারা অলরেডি আছেন। আরেকটা জায়গায় আপনারা আরো 50 জন চাচ্ছেন। তাহলে 200 জনের মধ্যে প্রায় 150 জনই তো আপনারা। 50 জন আমরা। সেই এখন কাহিনী আছে। লুপহোল কিন্তু এখনো শেষ হয় নাই। এই 50 জনের মধ্যে অনেকেই তো আছেন যারা আগে ডিপ্লোমা করছেন, পরবর্তীতে বিএসসি করছেন। তাহলে ধরে নিলাম এর সংখ্যা প্রায় 30 জন। তাহলে প্রকৃত বিএসসি প্রকৌশলে আছে কয়জন? মাত্র 20 জন বা মাত্র 10 জন। এবং তারই প্রতিফলন হিসাবে আমরা দেখতে পাই যে নেস্কোর মতো একটা জায়গায় বুয়েটের মতো একজন শিক্ষার্থী, বুয়েট 17 ব্যাচের ট্রিপলির ডিপার্টমেন্টের শিক্ষার্থী, যিনি শহীদ আবরার ফাহাদ ভাইয়ের একজন ব্যাচমেট এবং বন্ধু,
তাকে আপনারা জবাই করে হত্যার হুমকি দিচ্ছেন। আমি ভাই বিশ্বাস করেন একটা ভাই ভাই সিঙ্গেল তাকে পলিটিক্যাল আপনারা মানে কি? আপনারা এটা বলতে কাকে নিন্দা জানাইতে বোঝাচ্ছেন ভাই? দেখলাম না। আপনারা এটা বলতে নিয়ে কি আপনারা সবাইকে তো মিছিল বোঝাচ্ছেন? করলেন না, আপনারা মিছিল করছেন যে আপনি জবাই করার কে? আপনারা ভিডিও দেখেন নাই? আপনারা কি অডিও ক্লিপ ভাই শুনেন নাই? আমাদের ক্যাম্পাস যখন বন্ধ, আপনার ওইটা বোঝা লাগবে। আমাদের ক্যাম্পাসে কিন্তু এখন আপনি তো মানে আপনি তো আন্দোলন ক্যাম্পাসে চালিয়ে লোক রাস্তা নাই। রাস্তা ব্লক করতেছেন কিভাবে? আপনার ক্যাম্পাস বন্ধ তো রাস্তা ব্লক আরে ভাই করতেছেন কেন? গাজীপুরে আপনি হচ্ছে ওইটা। ভাই গাজীপুরে এখানে করেন, আপনি হ্যাঁ ভাই বাংলাদেশে করেন, আপনি করতেছেন না, ভাই আপনারা জড়ো ভাই হচ্ছেন না, আরে ভাই আপনারা স্টেটমেন্ট গাজীপুরে দিতে পারেন যারা না একটা? যাচ্ছে তারা তো জব প্রিপারেশনের জাকিব ভাই জন্য যাচ্ছে বা আপনাদের গ্রেড দেখেন প্রিপারেশনের জন্য যাচ্ছে। জাকিব আপনার ভাই এটা বোঝা লাগবে ভাই। জাকিব ভাই আর এখন তো আপনাদের ক্যাম্পাস এই অফ ভাই, মানুষটা ক্যাম্পাসে clear করে ক্যাম্পাস এই অফ যে থাকলে আমরা পটেনশিয়াল যারা রেপিস্ট ক্যাম্পাসে গুলা শিক্ষার্থী জাকিব আমরা ভাই কিভাবে clear করে আন্দোলন এইভাবে করবো একটু বলেন শুনেন আমারে। করতে চাই, জাকিব ভাই আমাকে বলেন এটার দায়ভার কি আপনারা নিচ্ছেন? সাকিব ভাই আমি তো জাকিব ভাই একটু শোনেন, যতটুকু জানি ডিপ্লোমা আচ্ছা আরেকটা শিক্ষার্থীদের হচ্ছে এখন হ্যাঁ, ক্যাম্পাস বন্ধ আর কি, আচ্ছা ওনাদের ঠিক আছে, সেমিস্টার শেষ ক্যাম্পাস হয়েছে কিন্তু মাত্র, আমাদেরও বন্ধ, ওনাদের ক্যাম্পাস ক্যাম্পাস কিন্তু বন্ধ। আমাদেরও বন্ধ। আমরা কিন্তু বাধ্য হয়েছি শাটডাউন কর্মসূচি দিতে। বুয়েট রুয়েট আচ্ছা, কুয়েট না টুয়েট না ভাই শাটডাউন। আপনাদের তো শাটডাউন, ওনাদের একাডেমিক ক্যালেন্ডারে বন্ধ আর কি। দ্বিতীয়ত আসি আরেকটা দাবি নিয়ে আমাদের চরম আপত্তি আছে যে ভাই আমি মেধার অপচয় রোধে ভাই আমি বিএসসি প্রকৌশলী, আমি 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 মাস্টার্সে যাচ্ছি, আমি বিদেশে যাচ্ছি, আমি এমবিএ করতেছি, নাকি আমি পিএইচডি করতেছি, নাকি আমি দেশে বেকার থাকতেছি, নাকি আমি টিউশন করে বড় হচ্ছি, নাকি আমি আমার একটা ব্যবসা ধরছি, এইটা ডিফাইন করার অধিকার আপনাকে কে দিছে? আপনি পলিটেকনিক ইনস্টিটিউট একজন, আমার থেকে এত জুনিয়র হয়ে আপনার এত বড় হচ্ছে এই মানে আমি সাহসের কথা বলবো না, সাহস আপনাদের ভাই অনেক আছে, প্রচুর সাহস আছে আপনাদের, কিন্তু আপনারা যে এই ধৃষ্টতা দেখাচ্ছেন, এই ধৃষ্টতা কই থেকে দেখাচ্ছেন আপনারা? যে আমি মানে ভাই আমার এটা কি আপনারা সবাই এত দেখাচ্ছে? tension, মেধার অপচয় না আপনি আপনাদের তো কয়েকজনের জন্য দাবি কি আসছে, সবাইকে right? ইয়া করবেন নাকি, ব্লেম না, করবেন দাবি নাকি? আসছে এটা না, এটা আপনারা কি দাবি ঠিক দিচ্ছেন না? নাকি? না, আপনারা দাবি কি? দিচ্ছেন আচ্ছা না। জাকিব ভাই আমরা একটু সাকিব ভাইয়ের কাছে যাই, শাখাওয়াত হোসেন ভাই, জাকিব ভাই আমরা একটু সাকিব আমি ভাইকে কোথায় শুনি। যাব? আর কথা আরেকটা ভাই, আমি 2 মিনিটে শেষ করে দিই ভাই, 2 মিনিটে শেষ করে দিই। মানে বিসিএস যে প্রকৌশলীরা যারা যাচ্ছে তারা কেউ কি কোটা দেখায় গেছে? একজনও দেখাইতে পারবেন? বরং আমাদের জন্য ভাই আমি লিখে দিতে পারি আমাদের জন্য বিসিএস আরো বেশি প্রতিকূল। আমি 4 বছর যেই ফিল্ডে পড়াশোনা করতেছি, 4.5 বছর যে ফিল্ডে পড়াশোনা করতেছি, অ্যাডমিশন আমি যেই ফিল্ডের উপর প্রিপারেশন নিয়ে আসছি, আমি যখন বিসিএস প্রিপারেশন নিতে যাই আমার এটার জন্য কমপ্লিট নিউ একটা ফিল্ড। আমি বিসিএস দিতে গিয়ে দেখি কোন দেশের রাজধানীর নাম কি, কোন দেশের মুদ্রার নাম কি, এগুলো তো খুব বেসিক জিনিস, বাট অ্যাডভান্স জিনিসে আমাকে প্রচুর সাহিত্য পড়তে হয়, আমাকে প্রচুর ব্যাকরণ জানতে হয়, আমাকে আন্তর্জাতিক দেশীয় যে পলিসিগুলো আছে আমাকে পলিসি জানতে হয়, আমাকে সংস্কৃতি জানতে হয়, আমাকে ওভারঅল একটা সিস্টেম জানতে হয়, মানে সম্পূর্ণ আমাকে একটা নতুন বার্ডেন নিতে হয়। সেই বার্ডেন নিয়ে বিসিএস প্রিলি, বিসিএস লিখিত এবং বিসিএস ভাইবা পরীক্ষা অতিক্রম করে যখন একজন শিক্ষার্থী বিসিএস অ্যাডমিনে যাচ্ছে, বিসিএস ফরেনে যাচ্ছে, বিসিএস পুলিশে যাচ্ছে, তার মানে নিঃসন্দেহে সে একজন মেধাবী শিক্ষার্থী। এই মেধাবী শিক্ষার্থী অবশ্যই অবশ্যই, তাতে কোনো সন্দেহ নাই ভাই, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনি এটা বলতেছেন নিয়ে চলে যেতে আমাদের পারবেন না, কোথাও নাই তো ভাই। মেধার অপচয় কই হইল? না, মেধার অপচয় কই হইল? আবার আপনি কি না বলতেছেন না যে হ্যাঁ জি বলেন। টেকনিক্যাল ক্যাডার বাদে আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। আমার পোস্ট কই? তাহলে আমার পোস্ট কই? রোডস এন্ড হাইওয়েতে একটা পোস্ট থাকবে কেন? তাইলে রোডস আচ্ছা এন্ড আচ্ছা হাইওয়েতে ভাই থাকবে 100টা পোস্ট, একটা পোস্ট কেন থাকবে? আপনার এটার বিরুদ্ধে কোনো কথা বলছেন? আচ্ছা ভাই ভাই একটা এবার আমরা জিনিস সাকিব ভাইয়ের কাছে যাই, একটু সাকিব ভাইয়ের কাছে যাই আমরা। আমি একটু ইয়া করি। শাখাওয়াত ভাই দুটো বিষয় একটু মিস করছেন, সেটা হলো জাকিব ভাই বা আমরা বা যারাই কথা বলি এখানে কিন্তু ব্যক্তি আপনাকে ইন্ডিকেট করে কথা বলছি না, আপনার দিকে থ্রো করলো প্রশ্ন কিন্তু আপনাকে আমরা মিন করছি না, আপনার কমিউনিটিকে কিন্তু আমরা মিন করছি। হ্যাঁ, এজন্য আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু এটা আপনি বারবার আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো কথা নিচ্ছি না ভাই, মানে যেহেতু সেটাই দেখেন, বলছি আর কি, আমরা কেউ ব্যক্তিগতভাবে বলছি না। আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট, একটা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, কাজেই মানে হ্যাঁ, অ্যাটলিস্ট ভাই বা এইটুকু ম্যাচুরিটি আছে যে ব্যক্তিগতভাবে কিছু নেওয়া লাগবে না, ঠিক আছে? সেটাই। আর কয়েকটা আমি ফার্স্ট অফ অল সঞ্চালককে রিকোয়েস্ট করব একদম আমরা শেষের দিকে যাওয়ার জন্য, অনেক সময় হয়েছে। জি জি ভাই আমি এই কথাটাই বলতাম যে ভাই আমরা শেষের দিকে চলে এসেছি, একটু আমি সর্বশেষ আমার সাইড থেকে আমি একটা সমাধান দিয়ে যে আমার চোখে কি এরকম দিতে পারে আমি একটা আমার সাইড থেকে বলবো। আমি তো একটা ভাই বলছিলাম, বাট ভাই সবচেয়ে বড় কথা তারা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। সবচেয়ে আফসোসের বিষয় যে তারা এই দাবি কেন নিলেন? 7 দফা দাবি দিয়েছেন, ঠিক আছে ভাই, আমাদের কোনো সমস্যা না, আপনি উচ্চশিক্ষা নেন, আপনার অনেক সমস্যা ভাই। বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের তৃতীয় বিশ্বের একটা দেশ, বিএসসি তে মানে ডিপ্লোমা প্রত্যেকটা জায়গায় নিগৃহীত, আমরা প্রত্যেকটা জায়গায় অপমানিত হই। বাইরের দেশে আমরা যখন যাই মানুষ আমাদেরকে ছোট করে দেখে। আপনি এই যে শাখাওয়াত ভাই, আপনার যদি পরিবারে কোনো আত্মীয় স্বজন থাকে জিজ্ঞাসা করেন যে সে যখন মিডল ইস্টে যায়, মিডল ইস্টের যে শেখ ফ্যামিলির যে মানুষগুলো আছে, মিডল ইস্টের যেই স্থানীয় ওখানকার মানুষগুলো আছে, আমাদের কোন চোখে দেখে? আমাদের চোরের জাত হিসাবে দেখে। লজ্জা লাগে ভাই, কষ্ট লাগে। আমরা ঠিক এই জায়গায় বড় হইছি। এখানে আমি ওই বিএসসি প্রকৌশলী বলে এত অহংকার দেখানোর কিছু নাই, ঠিক আছে? দিন শেষে আমাদের পরিচয় চোরের জাত। এবং বারবার বললেন না উন্নয়ন ওই 80% আপনাদের দ্বারা হইছে, তাহলে ভাই ওই দুর্নীতিও আসলে 80% আপনাদের দ্বারাই হইছে। ভাই তাহলে আমি আমার শেষ প্রশ্নটা করি, এরপর হচ্ছে আপনারা একে একে সবার মতো শেষ করে দিবেন সবাই কথা বলে, এরপর আমরা বিদায় নিব। তো ভাই আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনকে সমাধান করতে হলে দুই পক্ষের শিক্ষার্থীরা কিভাবে একত্রে কাজ করতে পারে? আমাকে প্রশ্ন করলেন একটু কাইন্ডলি আরেকবার।
হ্যাঁ আচ্ছা, জাকির ভাই আপনি শেষ করুন, তিনজনকেই তারপর আমি প্রশ্ন, বলবো। তিনজন আচ্ছা ঠিক আছে, উত্তর দিয়ে নিজেদের আচ্ছা মতো ক্লোজিং আচ্ছা করবেন আর কি। ঠিক আছে, আমি তাহলে আন্দোলনকে এবার হচ্ছে সমাধান করতে হলে আচ্ছা দুই ঠিক আছে, আমি পক্ষের তাহলে আমার সাইড শিক্ষার্থীরা থেকে সমাধান কথা বলি। না আমার কাছে কিভাবে মনে হয় যে একত্রে কাজ করতে আমাদের পারে? মানে আমাদের মনে হয় যে আমাদের যে ডিপ্লোমা ভাইরা রয়েছেন তারা যথেষ্ট সম্মানের দাবি রাখেন, সমাজে তাদের একটা সম্মান দেওয়া উচিত। কারণ আলটিমেটলি আমরা যে এত লড়াই করতেছি কিসের জন্য, একটু টাকা আর একটু সম্মান, এটার জন্যই তো। সমস্যা নাই ভাই, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আজকে আমরা মুখোমুখি দাঁড় হয়ে গেছি, আর দুই ভাইয়ের মধ্যে যখন আসলে মানে সাপে নেউলে সম্পর্ক হয়ে যায়, তাদের আসলে আর একসাথে হওয়ার সুযোগ খুব কম থাকে। কাজেই আমাদেরকে আমাদের ফিল্ড, আমরা একটা ফিল্ড দিয়ে দেওয়া হোক, ডিপ্লোমার একটা তারা আলাদা একটা ফিল্ড নিক, সমস্যা নাই। তারা একটা টেকনিশিয়ান পোস্ট তারা নিক, সমস্যা নাই। আপনি কি মনে করছেন টেকনিশিয়ান পোস্ট ছোট পোস্ট না? আপনি শুরু করেন না, আপনি 13 গ্রেড থেকে শুরু করেন, সাব অ্যাসিস্ট্যান্ট আচ্ছা টেকনিশিয়ান ভাইয়া, বিশ্বের বিভিন্ন দেশে তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয়, তো সেইটা কে নিয়ে বলছে কি করবেন? আপনাকে? সব দেশে কি আপনাকে কে বলছে এই কে কথা? না আপনাকে আপনি কে একটু বলছে এই দেখেন, কথা? আপনি একটু খোঁজ নেন, না জাকির ভাই সিঙ্গাপুরে একটু দেখেন, আপনি দেখেন, জাকির ভাই আপনি আপনাকে আমি ইন্ডিয়াতে জার্মানি দেখেন, দেখাই, আপনি জার্মানিতে আমি পাকিস্তানে আপনাকে দেখেন, জার্মানি দেখাই, জার্মানিতে যারা আপনি ডিপ্লোমা হোল্ডার আছে, আপনি জার্মানি ডিপ্লোমা উদাহরণ হোল্ডার আছে, দিচ্ছেন আমি কেন? বলি আপনি বলি বলি আপনাকে, আপনি বিশ্বের বললেন না কোনো আপনাকে দেশ দেখাইতে নাই? বলে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ জার্মানিতে যে অবশ্যই দেখান। ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদের জন্য আইন সংরক্ষিত করা আছে যে যে কেউ চাইলে ডিপ্লোমা টেকনিশিয়ান পোস্ট লাগাইতে পারবে না। মানে আপনি একটা দোকান খুলে বসছেন আরে আর ভাই, বলছেন ওদের আমি অমুক ওদের টেকনিশিয়ান। এডুকেশন থামেন সিস্টেমটা কিন্তু থামেন, শেষ করতে অন্যরকম। দেন। সেখানে ওদের কিন্তু টেকনিশিয়ানরা যেমন এডুকেশন সম্মান সিস্টেম কি পায়, আমাদের সেখানে মতো না, কিন্তু ইঞ্জিনিয়াররাও এটা তেমন আগে সম্মান চিন্তা পায়। করেন ভাই। ওইখানে টেকনিশিয়ানদের তাদের কিন্তু আলাদা আগে আলাদা কিন্তু ক্যাটাগরি আছে। ওইখানে আগে থামেন, যোগ্যতা নির্ধারিত হয় যে কারা কোন জায়গায় ইউকে করবে, আচ্ছা ভাই, আমরা সেটা আমরা আপনি ভাবতে সমাধানের হবে। দিকে যাই। ওইখানে ভাই কিন্তু আগে থেকে যোগ্যতা আমি তো নির্ধারিত সমাধানের হয়ে কথা থাকে ভাই, বলতেছি না। যে জাকির কারা ভাই, ভোকেশনাল যাবে, আমি তো কারা সমাধানের প্রফেশনাল কথা যাবে ভাই। বলতেছি। আমাকে শোনেন ভাই। কিন্তু আমি তো কিন্তু সমাধানের কথা বাংলাদেশে বলতেছি কিন্তু যে এরকম সমস্যা সিস্টেম নাই। নাই। বাংলাদেশে কিন্তু না ভাই ভাই ওই দেশে আমার যারা আমার ভোকেশনাল কথা পড়ে আমি তারা তো কিন্তু শুনেন। ডাক্তার সমাধানের কথা আগেই বলতেছি, পড়ে আমার ভাই। কথাটা শুনেন। ওইটা আপনি বুঝতে যদি হবে ভালো তো। না লাগে তারপরে আপনি আচ্ছা আপনি বলেন। আপনার ভালো না লাগলে আপনি তারপরে বলেন। ভাই আমরা দ্বন্দ্বে আমার নাকি ভালো না ভাই, লাগলে আমরা বলুন, আমি কেউ সমাধানটা বলি। প্রশ্ন না রেখে সমাধানের দিকে যাই ভাই প্লিজ। ভাই প্লিজ, আমি আমার সমাধানের মনে হয় দিকে যাই, ক্লোজিং আমি ইন্টারাপ্ট কথা করা শেষ উচিত করব। হচ্ছে না। আমি ক্লোজিং শেষ করে দিব। ইন্টারাপ্ট করা উচিত হচ্ছে যে যার মতো করে শেষ করে দিন। হ্যাঁ, জি আমি জি আর ভাই, আমরা আমরা just সবাই এটা সবার বলি, মতো শেষ দেখেন করে ভাই, দেব। যে দেখেন যেহেতু বললাম যে যেহেতু আমরা আজকে মুখোমুখি পর্যায়ে দাঁড় করেছি, দাঁড় হয়ে গেছি, মানে খুব কঠিন আসলে আমাদেরকে দুটো প্ল্যাটফর্মকে আবার এক করা খুবই কঠিন। যদি সম্ভব হয় তো অবশ্যই করুক, সমস্যা না। আপনি 10 গ্রেডে পোস্ট বাড়ান, 9 গ্রেডে পোস্ট বাড়ান, সেটা একটা জিনিস। বাট পোস্ট বাড়ানো এত সহজ জিনিস না, কারণ পোস্ট বাড়াইলে তো হবে না, আপনার তো কাজের ক্ষেত্র থাকতে হবে। আমার কাজের ক্ষেত্র কই? আমার বাংলাদেশে মানে এনাফ ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। আমার ডিপ্লোমা ভাইরা তো খুব সহজে বলেন যে বুয়েট থেকে বের হয়ে বিদেশ যাই কেন? আরে ভাই, আমি যে দেশে চাকরি করব, দেশে আমার ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। যে আমার যে পদ্মা সেতু বানানো হয়েছে, পদ্মা সেতু বানায় দিছে হচ্ছে যে চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম। এই ইঞ্জিনিয়ারিং ফার্মে একাধিক প্রকৌশলী কাজ করেছেন। আমার তেমন বাংলাদেশে এমন একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম দেখেন যারা এরকম একটা মেগা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে? পারবে না, সম্ভব না। এবং এখানে আসলে কিছু ফিনান্সিয়াল, একটু পলিটিক্যাল ফ্যাক্টরও কাজ করে। চিন্তা করেন আপনি যে আপনি যখন একটা টি শার্ট পরেন, টি শার্টটা যদি গুচির হয়, টি শার্টটা যদি একটু পায়ে জুতাটা যদি এডিডাসের হয়, আমাদের কিন্তু ভালো লাগে যে আমি একটা মানে আমার হাতে যে ঘড়িটা দেখতেছেন এটা যদি একটা মানে ফেক মানে মাস্টার কপি না হয়, যদি অরিজিনাল ঘড়ি হয়, তাহলে আমাদের কিন্তু ভালো লাগা কাজ করে। কাজে ওই সেম জিনিস যে আমরা যখন চাইনা মানে আমাদের যে পদ্মা সেতু ডিজাইনটা এটা আমেরিকা থেকে করা হয়েছে। সো আমি জাস্ট চিন্তা করেন ইন্ডিয়া থেকে এসে সেতু বানায় দিয়ে গেছে, আমাদের কিন্তু এটা ভালো লাগবে না। আমরা চাবো যে একটু ইউএসএ থেকে আসুক, ইউকে থেকে ইঞ্জিনিয়াররা আসুক, ঠিক আছে? সো ওইটা অন্য আলাপ। সো আমার মানে মানে যে প্রপার ইঞ্জিনিয়ারিং ফার্মটা নাই, না আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানে ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য, না আছে আমার বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য, কোনোটার জন্যই নাই। কাজে আমাদের যেহেতু সুযোগ আছে আমরা বাইরে চলে যাচ্ছি। আর আপনাদের যেহেতু সুযোগটা একটু কম, আমরা কি আপনারা খেয়ে পরে তো কিছু থাকতে হবে, আপনারা জোর জবস্তি করে মব সৃষ্টি করে ফেলতেছেন। আমি কথার মাঝে ইন্টারাপ্ট করবেন না কেউ প্লিজ। তাহলে সমাধানটা কোথায় হতে পারে? সমাধান হতে পারে যে আমাদের দুইজনকে দুইটা সেপারেট ফিল্ডে নিয়ে আসেন। তারা টেকনিশিয়ান জাকির পোস্টে ভাই, নিক, একটু তারা দ্রুত শেষ টেকনিশিয়ান নিয়ে করতে হবে। তারা 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 প্ল্যান্ট অপারেটর হোক, তারা অপারেটিং ম্যানেজার হোক, তারা হচ্ছে তারা কাইন্ড অফ বলতো প্রজেক্ট মানে হচ্ছে যেই প্রজেক্ট চিফ টেকনিশিয়ান হোক, সমস্যা নাই তো, প্ল্যান ডিরেক্টর হোক, হেড অফ টেকনিক্যাল সার্ভিসেস হোক, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, লিড টেকনিশিয়ান, চিফ টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, সমস্যা নাই তো। এগুলা আপনি গ্রেড বাড়ান। আপনার দিন শেষে আপনি এত কিছু ক্যান করতেছেন, একটু সম্মান আর একটু টাকা, এগুলোর জন্যই তো সরকারি চাকরি মানুষ করে নেন। আপনি জাকির ভাই, সমস্যা নেই, কিন্তু শেষের ভাই দিকে যেতে আপনি হবে। ইঞ্জিনিয়ার না, আপনি ইঞ্জিনিয়ার না, শেষ কাহিনী। এবং আমাদের জন্য যে প্রপার ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করতেছে তারা ইঞ্জিনিয়ার, তাদেরকে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেন। একটা ইঞ্জিনিয়ার যদি 10 গ্রেডে যাইতে পারে অন্য একটা ফিল্ডে, তাহলে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে কেন 10 গ্রেডের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতে পারবে না? এখানে আপনাদের সবার বুলি আওড়ায় যায় যে মেধার অপচয় হবে, দেশের কারিগরি শিক্ষা ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, এই জিনিসটা মানে তো এটাই বোঝায় যে কারিগরি একসাথে যদি আমরা পরীক্ষায় বসে আপনারা একটা সিটও পাবেন না। বুঝাই তো এটাই আসলে দিন শেষে, যে আপনারা এই পরীক্ষা বসতে ভয় পাচ্ছেন বলে আপনারা বারবার এই চেষ্টা করতেছেন। আমি এভাবে বলতে চাই না, আমি কখনোই বলতে চাই না, কারণ আমি জানি, আমি দেখছি। আমি আমার ফার্স্ট ইয়ারে একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন রাজশাহীতে প্রথম নতুন আসি ঢাকা থেকে, একটা রিক্সাওয়ালা ভাইকে পাইছিলাম যে তিনি কতটা আবেগ আপ্লুত হয়ে গেছিলেন যে তার একটা মেয়ে
তার পরিবারে 5টা মেয়ে ছিল, তার যে বড় মেয়ে সেই বড় মেয়েটা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাইছে। আমি তার খুশিটা দেখছি যে এই মানুষটা কতটা খুশি যে তার মধ্যে একটা আশা আসছে যে তার মেয়ে ভবিষ্যতে কিছু একটা করবে, খুব ভালো লাগছিল তখন। কিন্তু পরবর্তীতে আমি দেখতে, এবং আমার জন্য সে অনেক দোয়া করছিল যে তোমরা তো বাবা আরো অনেক বড় জায়গায় গেছো, তোমাদের জন্য দোয়া করি অনেক। কাজেই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু এই যে মুখোমুখি না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না। কাজেই আপনারা আসেন, সমস্যা না, আপনারা জাস্ট অনুরোধ থাকবে আপনারা আমাদের ফিল্ডে আসেন না, আমরা আপনাদের ফিল্ডে আসবো না। কিন্তু যখন হয়ে যাবে যে আপনারা আমাদের ফিল্ডে জোর জবস্ত করে মব সৃষ্টি করে 2013 সালে প্রায় এতগুলো মানে প্রায় মনে হয় বাংলাদেশে অনেকগুলো জায়গায় আপনারা মব সৃষ্টি করছেন, মানুষ নিহত হয়েছে, এত কিছু করার পরেও আপনারা বারবার একটা স্লোগান দেন, 13 হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, মানে কি আপনারা আবার বাংলাদেশে মব সৃষ্টি করবেন? এটাই তো বোঝায় যে আপনারা বাংলাদেশে আবার মব সৃষ্টি করতে যাচ্ছেন। এবং আপনাদের নেতা নেতৃবৃন্দ যারা আছে তাদের কথা এটা প্রকাশ পায় যে আপনারা বাংলাদেশকে অচল করে দিবেন। এমনকি আপনারা কর্মবিরতিতে চলে গেছেন। নেসকোতে যে সহকারী মানে সাব অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার আছে, তারা কর্মবিরতিতে চলে গেছে। কেন ভাই এত শত্রুতা কিসের? কারিগরি শিক্ষা ধ্বংস হয়ে যাবে কেন? আপনার মধ্যে যদি ওইটুকু আত্মবিশ্বাস থাকে যে ভাই আমি অনেস্ট একটা পরীক্ষা দিয়ে আমি চান্স পাবো, আপনি তো মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আজকে ঢাকা পলিটেকনিকে আসতেছেন, আপনার আরেক ভাই রাজশাহীতে গেছে, আরেক ভাই খুলনায় গেছে, আরেক ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছে, তাহলে আপনার এই পরিমাণ গাটস কেন থাকবে না যে আপনি বিএসসি একজন প্রকৌশলীকে হারাইতে পারবেন? থাকা উচিত। কেন আমাদেরকে হারাচ্ছে না? আপনার কি মনে হয় যে বুয়েটের একটা ইঞ্জিনিয়ার সব, তার উপরে কি একটা প্রাইভেট আমাদেরকে টপকাচ্ছে না? আজকে প্রাইভেট থেকে পড়ে আসতেছে, অ্যাডমিশনে কোথাও চান্স পায় নাই, প্রাইভেটে পড়ে লিটারেলি বুয়েট কুয়েটকে গোনায় ধরে না, এত বড় বড় জায়গা যাচ্ছে সবকিছু যোগ্যতার উপরে ভাই, আত্মবিশ্বাসের উপরে। জাকিব ভাই আমরা একটু ক্লোজিং এর দিকে যাই, ঠিক আছে, শেষ করেন। একটা মিনিটে আমি শেষ করে দিব। আমার যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু দেখেন মানে আজকে আমরাও অনেক বেশি আপসেট যে আমি একটা মানুষ, আমার কি দোষ ভাই? আমার আজকে কম্পিট করার কথা আইআইটির সঙ্গে, আমার আজকে পাকিস্তানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলোর সঙ্গে, চায়নার ইনস্টিটিউট গাওকাও এক্সাম, আইআইটির যে এন্ট্রান্স এক্সাম গুলো হয়, যে অ্যাডভান্স গুলো হয়, তাদের সাথে আমার আজকে কম্পিট করার কথা। আজকে আমি কি করতেছি? আমার ডিপ্লোমা ভাইদের এগেইনস্টে আমি নেমে যাচ্ছি। কেন? কারণ ভাই আমি যখন দেখতেছি আমার আসলে চাকরি নেই। আবার আপনারা কি করছেন? আপনারা আবার আপনাদের একটা অংশ জেনারেল মানে ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টদেরকে আপনারা উস্কায় দিচ্ছেন যে আমরা নাকি বিসিএস প্রকৌশলে মানে বিসিএস অ্যাডমিন, বিসিএস ফরেনে গিয়ে তাদের জায়গা দখল করতেছি। আবার বিবিএ স্টুডেন্টকে আপনারা উস্কায় দিচ্ছেন যে কি আপনারা হচ্ছে ব্যাংকে কেন যাচ্ছি? মানে কেন ভাই, কেন এত বেশি ষড়যন্ত্র কেন? তাহলে সমাধান যেটা আসবে, আপনারা আপনাদের মতো একটা পুরো সেগমেন্ট ভাই নিয়ে আপনি প্রথমেই বললেন যে আপনার সাথে আমার কোনো মানে ভাই আপনি যেটা বলতেছেন মানে উস্কে দেওয়ার ব্যাপারটা, এটা ভাই একটু সরায় নেন ভাই। এটার জন্য আপনি মানে একটু ইয়া করেন, কারণ এই জিনিসটা আসলে ঠিক করে বলেন আপনি। এটা খুব একটা মানে খুব একটা মানে ভাই এটা আমি প্রমাণ আছে, আমাদের হাতে প্রমাণ আছে। আপনি ভাই বলতেছেন, আপনার ঠিক আছে, প্রমাণ দেখান, তাহলে প্রমাণ দেখান, আমাদের তো প্রমাণ আছে, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। ন্যায্য অধিকার পরিষদ আপনি গিয়ে দেখেন, বিবিএ ন্যায্য অধিকার পরিষদ আপনি গিয়ে দেখেন। ক্লোজিংটা সুন্দর হোক, সবার ক্লোজিং ঠিক আছে, হ্যাঁ ভাই অবশ্যই, ঠিক আছে। একটু তাহলে এটাই হোক, আমার সাইড থেকে এটাই এন্ডিং যে ভাই আপনারা আর একটা আলাদা গ্রেড নেন, সেই গ্রেড মানে সরি আলাদা হচ্ছে আপনাদের একটা ফিল্ড নেন, সেই ফিল্ডে আপনাদের মতো আগান, আমাদের সাথে সমন্বয় করে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট কাইন্ডলি আপনারা নিজেদের ইঞ্জিনিয়ার দাবি করেন না, আমাদের পোস্টগুলোতে আইসেন না, রিকোয়েস্ট থাকবে, মানে আইসেন না, সহজ কথা। কারণ আসলেই মানে এই যে দেখতেছেন ক্লাসগুলো হচ্ছে। দ্বিতীয়ত আচ্ছা ভাই আমি কি কথা বলার সুযোগ পাবো? আসলে বুঝতেছেন না তো। শিক্ষা নেওয়ার খুব ইচ্ছা থাকে, আপনারা একটা ন্যূনতম যোগ্যতা অর্জন করা। এবার আমরা সাকিব ভাইয়ের কাছে যাব। সাকিব ভাই আমরা সাকিব ভাইয়ের কাছে যাব। সাকিব ভাই একদম ছোট্ট করে শর্ট করবেন, কারণ ফারুক ভাই আজকে কথা বলার সুযোগই পায় নাই। ফারুক ভাইয়ের কাছে আমার দুঃখ প্রকাশ করার জায়গা নাই কোনো। এটাই যে হচ্ছে আর কিছু আমার বলার নাই। আশা করি মানে অনেক হাতছাড়া কথা হতো, যে আলোচনাটা আরো যুক্তিযুক্ত, আরো বেশি ঋদ্ধ, আরো বেশি সুন্দর হইতে পারতো। হয়তোবা সেই জায়গা থেকে আমারও অনেক আসলে মানে কথা বলার সীমাবদ্ধতা থাকতে পারে। শর্ট করে একটু শেষ করে দিবেন প্লিজ ভাই। এটাই আমার সাইড থেকে এটাই হয় যে আমরা যে 3 দফাটা দিচ্ছি, এই 3 দফা কোনোভাবেই আপনাদের এগেইনস্টে না। যদি আপনারা যোগ্য হন, আপনারা অবশ্যই আমাদের সাইডে আপনারা আসতে পারবেন। আপনারা জাস্ট পরীক্ষা দিয়ে আপনারা চলে আসেন, কাহিনী শেষ। আর যদি আপনাদের কোনো ইয়া না থাকে, আপনাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে নিয়ে আমাদের সাথে একক একটা প্ল্যাটফর্মে বসেন, সবাই মিলে বসি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন, আপনাদের যারা ডিরেক্টর রয়েছেন, ইনস্ট্রাক্টর রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, তাদেরকে নিয়ে বসে একটা সম্মিলিত আইইবি রয়েছে, আইডিবি রয়েছে, উপদেষ্টা মণ্ডলী রয়েছে, একটা সম্মিলিত পরিষদ গঠন করে সবাই মিলে বসে একটা সিদ্ধান্তে আসুন। কিন্তু অনুরোধ থাকবে, এরপর আপনারা এই যে কাইন্ডলি বাংলাদেশ অচল করে দিব, ওই করে দিব, হাত ভেঙে দিব, জবাই করে দিব, ধর্ষণ করব, এরকম কাজগুলো
আশা করি আপনারা করবেন না এবং আচ্ছা ষড়যন্ত্রমূলক আচ্ছা ভাইয়া ভাইয়া দর্শন করবো এই জাকির কথাটা ভাই ভাই একটু তুমি উইথড্র করেন ভাই, একজনের জন্য আপনি সবাইকে বলতে সাখাওয়াত পারেন না ভাই ভাই, এটা একটু উইথড্র সাখাওয়াত করেন ভাই ভাই। আমি আমরা আমি আমরা এই জিনিসটা ক্লোজিং এ ভাই যাই। সাখাওয়াত এটা ভাই কিন্তু আমরা খুব ক্লোজিং একটু এ রং যাবো প্লিজ, না ভাই, এখন আর দ্বন্দ্ব না। উনি একটু রং করলো ভাই। সাখাওয়াত ভাই এখন আর কোনো প্রশ্ন না, এখন আর কোনো প্রশ্ন না, আমরা ক্লোজিং এ যাবো ভাই। সাকিব ভাই প্লিজ আহ, আপনি একটু ক্লোজিং এ যান। ধন্যবাদ। আসলে আধা ঘন্টা যাবতে মোটামুটি জাকির ভাইয়ের কথা শুনছিলাম, ফ্লোর পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছিল। সঞ্চালক যদি আরেকটু যদি ভাই একটা স্পর্শকাতর বিষয় নিয়ে ওনার একটা গ্রুপকে আইডেন্টিফাই করতেছে, এটা তো ঠিক না। একটা মানুষের জন্য আপনি মানে দর্শনের মতো একটা স্পর্শকাতর নিয়ে সবার উপর চাপায় দিবেন, এটা কেমনে ভাই? সাখাওয়াত ভাই আমি আপনারটা শুনবো, আমরা একটু সাকিব ভাইয়ের কথা শুনি আগে। আমাদের জাকির ভাই শুরু থেকে অসাধারণ কথা বলছিলেন, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু শেষে এসে সম্ভবত মেজাজ ধরে রাখতে পারেননি। একটা খুব টার্ম ব্যবহার করেছে যেটা খুব আমার মনে হয় ডিপ্লোমাদের ক্ষেত্রে ওদের জন্য খুবই অবমাননাকর টাইপের। সেটা ছিল খেয়ে পরে, আমাদের তো অনেক কিছু করার আছে বাইরে টাইরে যাওয়ার, আপনারা তো খেয়ে পরে দেশে পরে থাকতে হবে। এই টার্মগুলো মনে হয় ইউজ করাটা ঠিক না, মানে নিজেকে এইভাবে বা নিজের ইনস্টিটিউটকে এইভাবে জাহির করাটা মনে হয় ভালো দেখায় না। আরেকটু সফটলি, আরেকটু আচ্ছা ঠিক আছে। আর জাস্ট সাখাওয়াত ভাইয়ের উদ্দেশ্যে উনি একটা প্রমাণ চাইছিলেন না যে বিবি এর আগে এইটুকু করতেছি না, আমি জানি না, মানে করছেন তো আলটিমেটলি। এই যে দেখেন বিবি আপনি হ্যাঁ আপনি দেখেন আচ্ছা আচ্ছা এটার এগেইনস্টে আপনারা কোনো আচ্ছা স্টেপ ঠিক আছে। নিছেন? আচ্ছা যে শুনেন এটা শুনেন, fake, আপনি যে বললেন আপনি আমাদের কোনো আপনি আগে intention নাই। এইখানে ওপেনে আপনি বললেন যে একটা গ্রুপের উপরে ভাই আপনি স্পর্শগত মানে ভাই বিষয় আমরা একে মানে একে আসি দর্শনের মতন ভাই। একটা দায় আপনি সবার গ্রুপের উপরে চাপাই দিতেছেন, এটা তো ভাই না। ঠিক না ভাই। আচ্ছা না এটা সবার কিন্তু উপরে না সাকিব আপনি ভাই, সাকিব জানেন ভাই, ভাই, সাকিব আপনি ভাই, বলেন আমরা আপনার সাকিব মনুষ্যত্ব ভাইয়ের কি শুনি, বলে সাকিব একজনের ভাইয়ের দায় শুনি। আপনি সবার উপরে চাপাই ভাই দিবেন? একজন একজন ক্লোজিং এটা এ আমি সুন্দর চাপাইলাম আচরণ না। ভাই। আপনি আমি তো আমি পুরো হিংসাত্মক আচরণ করলেন ভাই, আপনি খুবই এটা পৈশাচিক আচরণ করলেন ভাই। আমি আমি আমার কথা একটু শুনুন ভাই। 71 জন্য আমি সাকিব ভাই, পাকিস্তানকে জাকির ভাই। ততদিন দায়ী করে যাব যতদিন না পাকিস্তান আর্মি, পাকিস্তান গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট আচ্ছা। দিবে যে 71 আমরা যা ভাই করছি আপনি এটা ভুল ছিল। পাকিস্তান নিয়ে কেন আচ্ছা, আলোচনা তারা করতেছেন এখানে? statement দেন। আপনি আমি পাকিস্তান নিয়ে আপনাদের আলাপ আপনাদের করতেছেন বলতে না, আপনি একটু স্টেটমেন্ট দেন। একটু চুপ করেন প্লিজ ভাই ভাই। আপনি আমরা পাকিস্তান নিয়ে একটু আলাপ সাকিব ভাইয়ের কথা করতেছেন। শুনি ভাই প্লিজ। ভাই আমরা অন্যদিকে না যাই, আমরা ক্লোজিং এ আছি ভাই, আমাদের সময় অতি স্বল্প, মাত্র 14 মিনিট আমাদের হাতে আছে, আমাদের সবার কথা শুনে শেষ করতে হবে। জি, যেটা বলছিলাম, হয়তো জাকির ভাই শেষের দিকে আর একটু সফটলি বলতে পারতো, খেয়ে পরে বুঝে থাকা এই ধরনের টার্মগুলো হয়তো অনুচিত ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা ইউজ করেছেন। দ্বিতীয়ত হলো স্বাধীনতোত্তর বাংলাদেশ, আজকে 54 বছরের বাংলাদেশের সমসাময়িক যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, আমরা মালয়েশিয়ার কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, এই রাষ্ট্রগুলো যে পরিমাণ বিজ্ঞান প্রযুক্তি ইনফ্রাস্ট্রাকচার বা আরো যেভাবে এগিয়ে গিয়েছে, দুর্ভাগ্যবশত আমরা আমাদের পলিসি মেকারদের ভুল সিদ্ধান্তের কারণে এই পরিমাণ আগাইতে পারি না। বলা হয়ে থাকে আমরা মাস পপুলেশনের কান্ট্রি, যার কারণে হয়ে ওঠে না। দেখেন চীনেও কিন্তু মাস পপুলেশন আছে, এর বাইরে আরো অনেক জায়গা আছে। ওরা মানব সম্পদ, মানব জনগণকে একটা মানব সম্পদে রূপ দিতে পেরেছে। দুর্ভাগ্যক্রমে আমাদের পলিসি মেকারদের অদূরদর্শিতা বা রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার জন্য তারা হয়তো এভাবে আগাতে দেয় না। তবে আমরা স্বপ্ন দেখি, হাসিনাকে তাড়ানোর পর থেকে আমরা একটা স্বপ্ন দেখছি, আমরা আমাদের দেশটাকে রিফর্ম করবো ইনশাল্লাহ সর্বক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। তবে যেহেতু ডিপ্লোমা কোর্সটা 4 বছরের একটা কোর্স চালু হয়েছে, টেকনিশিয়ান হওয়ার জন্য 6 মাসের ট্রেড লাইসেন্স হলেও চলে, 6 মাসের 3 মাসের একটা কোর্স হলেও চলে। ওরা আবার এইচএসসি হলেও 2 বছরের, এবং ডিপ্লোমা করে ওরা কিন্তু 10 মিনিট ছাড়া আর কোথাও অ্যাপ্লাই করতে পারেনি। সেজন্য আমার মনে হয় সরকার একটা সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত, আমাদের ডিপ্লোমা বা বিএসসি সমন্বিত সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত এটা ডিপ্লোমাদের জন্য বরাদ্দ থাকবে। তৃতীয়ত যেটা বলতে শুরুতেই বলেছি, সেটা হইল কোনোভাবেই যেভাবে লাগামহীন পদোন্নতি এতদিন হয়ে আসছে এটা হইতে দেওয়া যাবে না। কারণ আমরা যারা বিএসসি করছি, আমাদের পরিবার একটা স্বপ্ন নিয়ে আমাদেরকে বিএসসি করেছে, না হলে যতটুকু পড়েছি ডিপ্লোমা অতটুকুতে আমার পড়াশোনা শেষ করে দিতে পারতো। দুই স্বপ্ন দেখেছে আমার ছেলে আরো ভালো জায়গায় যাবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা আমাদের জায়গাগুলো এভাবে অবরুদ্ধ করে ঊর্ধ্বতন প্রশাসনকে কিংবা চাপ প্রয়োগ করে যেভাবে 50% বা আরো বেশি সংখ্যক পদোন্নতি দিচ্ছেন, এখনো চাচ্ছেন, এগুলো করে বরং আপনারা নিজেরাই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আপাত দৃষ্টিতে, এমনটাই প্রতীয়মান হচ্ছে। এই কাজটা করবেন না। থার্ডলি হলো তৃতীয় যে বিষয়টা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে একটা সংখ্যা নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে দাবি করে, আসলে এটা তো নিজের কাছে লজ্জা পাওয়ার কথা। মানে আমি ইঞ্জিনিয়ার না, আমি বিএসসি ডিগ্রিধারী না, আমি তারপরও নিজেকে যত্র যেখানে সেখানে পরিচয় দিচ্ছি আমি একজন ইঞ্জিনিয়ার। তো এই বেসিক বিষয়গুলো না, এগুলো আসলে আইন করেও যে সমাধান হবে এটা আমি মনে করি না, কারণ এই আইন তো আছে, আইন কর্তৃক আসলে
আইবি মেম্বারশিপ না থাকলে সে ইঞ্জিনিয়ার হবে না, সেটা জানি। তো এক্ষেত্রে নিজ থেকেই একটু আমার আমার আসলে সীমাবদ্ধতা কতটুকু, এটা তো আমাকে মানতে হবে। এখন আমি সাকিব ভাই, আমি ক্ষমা চাই, তবে আপনাকে একটু দ্রুত শেষ করতে হবে, কারণ আমাদের সময় আমি শেষ একদম করছি, অল্প ভাই, আমি ক্ষমা এজন্য চাচ্ছি। আমার প্রত্যেক মানুষের একটা লিমিটেশন আছে। রুয়েটের শিক্ষার্থীদের যেরকম কিছু লিমিটেশন আছে, ডুয়েটের শিক্ষার্থীদের লিমিটেশন আছে, বুয়েটের শিক্ষার্থীদের লিমিটেশন আছে, সবার অবশ্যই। লিমিটেশন আছে। প্রত্যেকের লিমিটেশনটা বজায় রাখতে হবে, তাহলে দেখবেন আমাদের সমাজ এগিয়ে যাবে, আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে। যে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোর কথা বলছে বাইরে থেকে, ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো আমরা এখান থেকে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। যে বারবার বলা হয়ে থাকে আমাদের দেশীয় বিএসসি ইঞ্জিনিয়াররা কেন এই ফার্মগুলো কাজ করতে পারছেন, ভাই কাজ কেমনে করবে? যে ঋণটা নিচ্ছে চীন সুযোগটাই থেকে, তো নাই। সে চুক্তিতে বলা হচ্ছে আমার এই ফার্মকে দিয়ে হ্যাঁ। করাইতে হবে। জাইকা যখন টাকাটা দিচ্ছে, জাইকা বলতেছে শুধুমাত্র ইঞ্জিনিয়ার না, যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ইনস্ট্রুমেন্ট আমার থেকে কিনতে হবে। রাশিয়া থেকে যখন চুক্তি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাশিয়া বলে দিচ্ছে ম্যান পাওয়ার ইনস্টল করে দেওয়া থেকে শুরু করে সবকিছু আমরা করে দিচ্ছি। সেখানে আপনি যখন দাবি করছেন আমরা কি করতেছি, এটা তো আসলে সিস্টেমের কারণে আমাদেরকে তো সুযোগটাও দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। সর্বোপরি আমাদের আলোচনাটা মোটামুটি প্রাণবন্ত হয়েছে, আরো প্রাণবন্ত হওয়া দরকার ছিল। সামনে আরো অনেক দেখা হবে, কথা অবশ্যই হবে। অবশ্যই। ভাই, সম্পূর্ণ ব্যর্থতাটা আসলে আমার, হয়তো আমি সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ আলোচনায় থাকতে আসলে পারিনি। সমাধানে আসাটা আমরা খুবই চাই সম্ভব, সামনে মানে খুবই কঠিন। সামনে এরকম আলোচনা আরো হবে। আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধানের দিকে যাব। জি, ধন্যবাদ সবাইকে। ওমর আর ফারুক ভাই, আপনাকে একদম কথা বলার সুযোগ দিতে পারিনি ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যদি ক্লোজিং এ কিছু বলতেন। ওমর ফারুক ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওমর ফারুক ভাই হয়তো টেকনিক্যাল ত্রুটিতে আছে। সাখাওয়াত ভাইয়ের কাছে শুনবো। ভাই, আপনি ক্লোজিং এ কি বলবেন? ভাই দেখেন, আসলে উনি যে কথাটা বললো জাকিব ভাই, তো এই কথাটা নিয়ে আমারও মানে আমিও একমত যে ইঞ্জিনিয়ার হইতে গেলে আসলে উচ্চতর শিক্ষা এবং হচ্ছে অভিজ্ঞতা থাকা দরকার। কিন্তু উনি যে কথাটা বললেন টেকনিশিয়ান হয়, এটা আসলে আমি একটু দ্বিমত পোষণ করতেছি। কারণ হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে যে আমি যদি একটু উদাহরণ দিই, যে সিঙ্গাপুর বা হচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তান, এই রাষ্ট্রগুলোতে আপনি দেখবেন যে ওনারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু 3 বছর মেয়াদী হয়। ওনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে যে পোস্টগুলোতে এন্ট্রি নেয় ওইগুলো পোস্ট কিন্তু নামের সাথে মানে ওই পোস্টগুলোর কিন্তু ইঞ্জিনিয়ার পদ। ঠিক আছে, উনি ইঞ্জিনিয়ার না, আমি মানি উনি ইঞ্জিনিয়ার না, কিন্তু উনি যেই পদে চাকরি করতে, এই পদটা কিন্তু আসলে টেকনিশিয়ানের পদ না। ঠিক আছে, টেকনিশিয়ানের পদে আবেদন করা যায়, টেকনিশিয়ানের পদ আছে ওইসব রাষ্ট্রে। আবার এরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদটাও আছে। এবং যেরকম হচ্ছে সিঙ্গাপুরের যে মানে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওইটার যোগ্যতাই হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। মানে এখানে কিন্তু বিএসসি অ্যাপ্লাই করতে পারে না, বা হচ্ছে মানে উচ্চ ডিগ্রিতেই অ্যাপ্লাই করতে পারে না। তবে যে কাজটা করা যেতে পারে, যে 10ম গ্রেডটা শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ রাখা, আহ উপরে যে এগুলা প্রমোশনটা পরীক্ষা ভিত্তিক হোক। যেরকম হচ্ছে আমরা মেধার পরিচয় দিয়া তারপরে প্রমোশনটা নিই, এটা মনে হয় এটাও হইতে পারে। আর হচ্ছে যে বিভিন্ন অংশীজনদের সাথে নিয়ে একটা কমিটি গঠন করে যেতে পারে। ভাই যেটা বললো জাকিব ভাই, আমিও একমত ভাই। সবাই মিলে আমরা একটা করি, তারপরে আমরা আলোচনায় আসি। আলোচনায় আসলে অনেক কিছু আসলে অনেক, আমাদের তো সীমাহীন কমন দুর্নীতি গ্রাউন্ডে বাংলাদেশ আসা খুবই রাষ্ট্রের। দরকার। কমন হ্যাঁ, গ্রাউন্ডে আসা কমন খুবই গ্রাউন্ড প্রয়োজন। আসলে খুবই দরকার। এবং তাইলে আমরা এটা মানে সিদ্ধান্ত আসতে পারবো যে আমাদের মানে কি করা উচিত, কি করা উচিত হবে না। তবে আমার মনে হয় দুইটা ফিল্ড বানানো আসলে এটা আসলে খুব একটা অযৌক্তিক আলাপ ভাই। আমি আপনার এই আলাপে আসলে অযৌক্তিক না, দ্বিমত পোষণ করলাম। মানে যৌক্তিক আসলে সিদ্ধান্ত আপনি তো আচ্ছা, দিতে আমি আমার পারতেছেন না। আলোচনা শেষ করলাম, এবং কেউ যদি আসলে কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত। আর হচ্ছে যে আমার প্রথমে মাইক্রোফোন একটু সমস্যা ছিল, যে কারণে আসলে আমি কথা বলতে পারি নাই। দেখলাম না, তার জন্য আসলে আমি আপনাদের অনেক সময় নিয়েছি, তার জন্য আমি দুঃখিত। ভিডিওটা অন করেন, চেহারাটা একটু দেখি শেষ মুহূর্তে চলার পথে যদি আমি ভাই আমার এখানে কারেন্ট নাই ভাই, আনাইলে চেহারা দেখাইতাম ভাই। ঠিক আছে। আমি সর্বশেষ আমি একবার আমার ধন্যবাদটা দেওয়া হয়নি। আমি মেহেদী হাসান রাসেল ভাই, মানে চিন্তা চক্রে যিনি সঞ্চালক, চিফ অফ এডিটিং, তাকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অন্তত একটা চেষ্টা করেছেন যে আমাদের যে এই যে দুই মেরুর যেই আজকে আমরা দুইটা মেরুতে চলে আসছি, এই দুইটা মেরুকে অ্যাটলিস্ট হলো একবার যুক্ত করার চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে আপনারা ইরফানুল হাসান সাকিব ভাইকে রেখেছেন, যিনি একই সাথে আসলে ডিপ্লোমা
যে তাদের যে পরিবেশ, তিনি এই পরিবেশে বেড়ে উঠেছেন। অনুরূপভাবে আমরা যে বিএসসি মানে প্রকৌশলীতে আমরা পড়াশোনা করছি প্রকৌশল খাতে, তিনি সেখানেও আসলে পড়াশোনা করেছেন। কাজেই আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা চেষ্টা করেছেন যে অন্ততপক্ষে একটি তুলনামূলক নিরপেক্ষ গ্রাউন্ড নিয়ে আসার। কারণ জিনিসটা কি ভাই, আপনি যখন একটা ডিসকাশনে আসছেন, আপনি যদি আগে আন্দোলনের মাঠের মতো আগে থেকে যদি ডিসাইড করে আসেন এগুলা বলবেন, অপর পক্ষ কিভাবে ঢিল ছুড়বেন, তাহলে আসলে সিদ্ধান্তে আসা হয় না, সমাধানে আসা হয় না। আমিও জানি যে আমি খুব ভালো করে জানি যে আমরা যদি এখন সবাই 10 গ্রেডে এপ্লাই করা শুরু করি, আমার এই যে ডিপ্লোমা খাতের ভাইরা কোথায় যাবে? তাই না? এটা কিন্তু সঠিক যে আসলে তারা কোথায় যাবে? কিন্তু ওই যে আমরা বলতেছি আমাদেরও তো যাওয়ার জায়গা নাই। তাহলে আমরা কই যাবো? আমাদের তো যাওয়ার জায়গা তাহলে তৈরি করে দিতে হবে। তাইলে এই যে একটা পলিসি মেকিং এর একটা ফল্ট, যেই ফল্টের যেই কুফল, এটা আমাদের সবাইকে ভোগ করতে হইতেছে। তা আমার মনে হয় যে আসলে খুবই দ্রুততম সময়ের মধ্যে এই খাতের একটি সংস্কার আসলে প্রয়োজন। উভয় খাতেরই প্রয়োজন। আচ্ছা ভাই, এবার হচ্ছে আমি অনুষ্ঠানটি শেষ করি। ধন্যবাদ ভাই। চিন্তা আর চক্র আমার কথায় সময়ের যদি কোনো কালচিত্র কেউ অনুষ্ঠান, কষ্ট পেয়ে থাকেন, আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার পেছনে মূল উদ্দেশ্য ছিল যে দুই ধরনের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, কিন্তু তাদের নিয়ে টিভি চ্যানেলে কোনো টক শো হচ্ছে না, কোনো বিতর্কের আয়োজন হচ্ছে না, সাইবার বুলিং চলতেছে শুধু। সেই জায়গা থেকে টিম চিন্তা চক্র চিন্তা করেছে যদি দুই ধরনের শিক্ষার্থীকে একসাথে করা যায়, একটি আলোচনা হবে, জনগণ জানতে পারবে আর কি। সেই জায়গা থেকে আমরা এই আয়োজনটি করেছিলাম। তো ধন্যবাদ সকলকে, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। সবাইকে আর ধন্যবাদ আরেকটু অনুরোধ জানিয়ে থাকবে, আচ্ছা আরেকটু অনুরোধ, সর্বশেষ অনুরোধ থাকবে, আপনারা যদি এই ধরনের আলোচনাগুলো আরো কন্টিনিউ করেন এবং সবচেয়ে আলোচনাগুলো জি। যদি আপনারা একদম কোনো রকম কোনো কাটছাট না করে একদম প্রপার যে আমাদের যে ডিসকাশন হয়েছে, এই ডিসকাশন গুলো যদি তুলে ধরতে পারেন, বা আরো ভালো হবে যদি আপনারা লাইভ ডিসকাশন গুলো তুলে ধরেন, মানুষ লাইভ যেন মানে একত্রিত হওয়ার সুযোগ পায়। হ্যাঁ, আসলে নিরপেক্ষতার লাইভ জায়গায় করা দরকার, বা হচ্ছে যেটা আছে এটা মানে র ম্যাটেরিয়ালটা আসলে শেয়ার করা জি জি দরকার। জি এটা হলে ভালো হয় বেশি আর কি। নিরপেক্ষতার জায়গায় চিন্তা চক্র বদ্ধপরিকর। এই যে আপনারা শেষে এই কথাগুলো বললেন, আমরা এগুলো ক্লিপে দিয়ে দিব, সমস্যা নেই। ধন্যবাদ জি, সবাইকে। ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করছি। সমাপ্তি। আল্লাহ হাফেজ।